Assalamu alaikum and good afternoon, everyone. I would like to welcome everyone first. আমার পরিচয়টা দিয়ে নেই। আমি মার্শিয়া জামান শৈলী। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে লেকচারার হিসেবে কর্মরত আছি এবং একই সাথে IEEE Women in Engineering স্টুডেন্ট ব্রাঞ্চ ইউনিভার্সিটি অফ ঢাকার গ্রুপ অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছি। আজকে আমাদের ওয়েবিনারের টপিকটা হচ্ছে রিসার্চ মেথোডোলজি, ফিউ পয়েন্টস উইথ কোয়েশ্চেন অ্যান্ড আনসার সেশন। এবং আমাদের মাঝে স্পিকার হিসেবে উপস্থিত আছেন সম্মানিত মোহাম্মদ আতিকুর রহমান আহাদ স্যার। হি ইজ এ প্রফেসর অ্যাট ট্রিপল ডিপার্টমেন্ট ইউনিভার্সিটি অফ ঢাকা এবং বর্তমানে উনি স্পেশালি অ্যাপয়েন্টেড অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে ওসাকা ইউনিভার্সিটিতে কর্তব্যরত আছেন। হি ইজ অলসো ওয়ান অফ দ্য এডিটোরিয়াল বোর্ড মেম্বার্স অফ সায়েন্টিফিক রিপোর্টস নেচার। এবং এখন আমি আতিকুর রহমান আহাদ স্যারকে অনুরোধ করছি আজকের সেশনটি শুরু করার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ। এখানে কোনো বিদেশি যদি না থাকে তাহলে আমি বাংলায় বলতে পারি, which I prefer. Anyone from non-Bangla speaking domain? I think not. Okay. আর যদি কেউ থাকে তাহলে জাস্ট আমাকে জানিও, তাহলে আমি চেষ্টা করব। তো ধন্যবাদ IEEE Women in Engineering Affinity Group Dhaka University of Dhaka for organizing this webinar and talk. সো আজকে যে বিষয়বস্তু সেটা হচ্ছে গবেষণা কিভাবে করব। তা এটা আসলে এত সহজ না যে অল্প সময়ে সবকিছু কভার করা, কিন্তু আমি এখানে চেষ্টা করব যে কিছুটা আলোচনা করতে 1 ঘন্টা বা 1 ঘন্টা কাছাকাছি সময়ে। আমার নাম তো বলা হয়েছে, মোহাম্মদ আতিকুর রহমান আহাদ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে আছি, এই মুহূর্তে দেশের বাইরে। এখানে আমার ওয়েবসাইট দেওয়া আছে ahadvisionlab.com। তো আপনাদের যদি মানে আমার কাজকর্ম সম্পর্কে জানতে ইচ্ছা করে আপনারা দেখতে পারেন। আর কারো যদি কোনো কোয়েরি থাকে ফেসবুক মেসেঞ্জারে নক করা যাবে, অথবা atik@du.ac.bd এখানে ইমেল করা যাবে। যদি আমি প্রথমে রিপ্লাই না দেই তাহলে 1 সপ্তাহ পরে আবার দিতে হবে। হোপফুলি কারো কোনো কোয়েশ্চেন থাকলে আই উইল ট্রাই টু অ্যান্সার। এটা বলে আমি বলতে যাচ্ছি যে আসলে রিসার্চ কি। এটা হচ্ছে যে সবার প্রশ্ন, আজকে যারা আসছে তাদের অনেকেরই এটা প্রশ্ন আছেন। মাইনুল স্যারের হয়তো এটা নাই, হি ইজ এন এক্সেলেন্ট রিসার্চার। তো কি করব এটা অনেকেরই একটা প্রশ্ন। তা কি করব, এটার জন্য রিসার্চ অনেক রকমের টপিক রয়েছে, কিন্তু ওটা না হয় আরো এক সময় আলোচনা করা যাবে। দ্বিতীয় পয়েন্ট যেটা, আমি কি পারবো অ্যান্সার হচ্ছে যে আসলে চেষ্টা করলে মানুষ পারেন এমন কিছু নাই। তো আরেকটা হলো যে কখন শুরু করব। তো এখন পয়েন্ট হচ্ছে যে আসলে কখন শুরু করব এটার জন্য মানে কোনো ফিক্স টাইম নাই, যখনই আপনি সুযোগ পাবেন তখন করবেন। শুধু একটা পয়েন্ট হচ্ছে যে ফার্স্ট ইয়ারে থাকতে সেকেন্ড ইয়ারে থাকতে ওই সময় রিসার্চ করার চিন্তা করার দরকার নেই। আপনাদের চিন্তা করতে হবে রিসার্চ করতে গেলে যে এলিমেন্টস গুলো দরকার, যে যোগ্যতা অর্জন করতে হবে, সেই যোগ্যতা যাতে আমরা অর্জন করার পথে থাকি, এটাই ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং ইউনিভার্সিটিতে যে বিভিন্ন কোর্স পড়ানো হয় সেটা পছন্দ হোক অথবা না হোক, সেই প্রতিটা টপিক মনোযোগ দিয়ে বোঝা এবং জানার চেষ্টা করতে হবে। থার্ড ইয়ারে উঠলে তখন মোটামুটি ভাবে একটা এরিয়া পছন্দ করা যেতে পারে, যে আমি এরিয়াতে বা এক্স্যাক্টলি এই টপিকে কাজ করতে পারি। কিন্তু ন্যাচারালি কোন ইউনিভার্সিটি আপনার পছন্দ মতো টপিকে, রিসার্চের টপিকে ডে 1 থেকে আপনাকে কোর্স মেটেরিয়ালস হয়তো শিখা দিতে পারবে না, বিকজ একটা ডিপার্টমেন্টের কোর্স থাকে কম্প্রিহেন্সিভ। তখন আপনি যখন মোটামুটি একটা চিন্তা করবেন, তো ওই ডোমেইনে আপনি পড়াশোনা শুরু করার চেষ্টা করবেন, যাতে করে মনে করেন যে আপনি তৈরি হতে পারেন। বাই দ্য টাইম ইউ গো টু 4th ইয়ার, ফাইনাল ইয়ার, যেটা জাপানে সাধারণত 4th ইয়ার মানে হচ্ছে পুরাটাই রিসার্চ। এখানে 4th ইয়ারের ছেলে মেয়েরা মানে মাস্টার্সে 2 বছর অথবা পিএইচডি 3 বছর থেকে 6 বছর, পুরো সময়টাই তারা ল্যাবের মধ্যে থাকে। তাদের চেয়ার টেবিল কম্পিউটার সব ফ্যাসিলিটি জাস্ট লাইক এ পোস্ট ডক অর পিএইচডি স্টুডেন্টস একই থাকে। তার মানে তারা 4th ইয়ার পুরাটাই গবেষণা করে। এই যে পুরাটা গবেষণা করে, এটার কারণে তাদের মধ্যে একটা যোগ্যতা তৈরি হয়। তারা সবাই কিন্তু মাস্টার্স করে না, সবাই পিএইচডি তে করেই না। কিন্তু তা কেন রিসার্চটা করছে? তারা এটা করে মূলত রিসার্চ করাটা একটা যোগ্যতা অর্জন করা, একটা প্রবলেম সলভিং এর একটা রিয়ালিস্টিক অ্যাটিটিউড তৈরি করা। তা যারা যখন চাকরিতে যায় এই জিনিসটা কাজে লাগে। এই জন্য আমাদের খেয়াল করতে হবে যে কতদিন ধরে কাজ করব, এটা ডিটারমাইন্ড হবে যে আপনি মাস্টার্স করছেন কিনা, পিএইচডি শুরু করেছেন কিনা, অথবা কোনো একটা জব কোম্পানিতে ঢুকলে সেখানে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেকশনে R&D তে আপনি আছেন কিনা, তার উপর নির্ভর করবে।
কিন্তু যতদিন পর্যন্ত আপনি পারছেন গবেষণা করে যাবেন। টপ জার্নালে কি পাবলিশ করা সম্ভব? এটা তো দেখাই যাচ্ছে যে আমাদের দেশে বিভিন্ন প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি মিলিয়ে যে যারা সিনসিয়ারলি কাজ করতেছে তারা দেশে বসে ইভেন আন্ডার গ্রাজুয়েটের ছেলে মেয়েরাও বড় বড় জায়গায় পাবলিশ করতে পারছে, যেটা আমরা যখন ইভেন টিচার ছিলাম অথবা দেশে ছিলাম বা এরকম অনেক কিছু, বা আমাদের অনেক শিক্ষকরাও PhD সময় আমরা সেই লেভেলে পাবলিকেশন করতে পারি না, যেটা আমাদের ছেলে মেয়েরা দেশে বসেই তাদের কাজ দিয়ে করতে পারছে। সুতরাং এটা সম্ভব। কেন পেরেছে? কারণ হচ্ছে তারা গভীরভাবে চিন্তা করেছে টু বিট দ্য স্টেট অফ দ্য আর্ট। আমাদের খেয়াল করতে হবে, আমি চকির তলায় থেকে আমি মানে অনেক কিছু দেখতে পাবো না। আমি যখন মানে কম্পিট করব তখন ভালো জায়গাতেই কম্পিট করতে হবে, এবং ভালো কাজটা জেনেই কম্পিট করতে হবে। তো এই সময় একটু ডিটেলস বলবো। অনেকে আছে যে আমি হায়ার স্টাডিজ করব না, রিসার্চ কেন করবো? তাহলে ওই যে আমি বললাম জাপানে ফর এক্সাম্পল, বা কোরিয়া বা চায়না বা আরো অনেক অনেক দেশে, এরা তো আসলে মানে সবাই রিসার্চার না, মেজরিটি অফ দেম পিএইচডি করে না। ইনফ্যাক্ট পিএইচডি স্টুডেন্টদের মেজরিটি হচ্ছে আমেরিকা যদি চিন্তা করি বা অন্যান্য অনেক কান্ট্রিতেই ফরেনার্স। এই জন্যই আমাদের ছেলেমেয়েরা যায় এই, এবং বা অন্য দেশের ছেলেমেয়েরা যায় তারা পিএইচডি করে। কারণ হচ্ছে যে ওদের পিএইচডি করার দরকার নাই বা এত উপরে যাওয়ার দরকার নেই, ওরা আন্ডারগ্রেড করে একটা চাকরি করবে, সেটি একটা ডিসেন্ট লাইফ লিড করবে, কোনো প্রবলেম না। কিন্তু এরপরেও তো তারা রিসার্চ করে, মাস্টার্সে রিসার্চ করে। করার উদ্দেশ্য এইটা যে সে কিছু যোগ্যতা অর্জন করলো, যেটা আমি প্রথমে বলেছিলাম, স্কিল অর্জন করলো। কারণ প্রতিটা কাজই যখন একটা প্রবলেম আছে, মানে আজকে কোভিডে এই আজকে সরকার, এটা বাংলাদেশের সরকার হোক অন্য দেশের সরকার, যারাই ব্যর্থ হচ্ছে তাদের মেইন কারণ হচ্ছে তারা অযোগ্য। এটা বাংলাদেশ ব্যর্থ না অব্যর্থ সেটা আমি বলতেছি না, কিন্তু যেই দেশই ব্যর্থ হয়েছে টু ম্যানেজ ইট রিজনেবলি, ঠিক আছে, তাদের বুঝতে হবে যে তারা ভালো গবেষক ছিল না। কারণ কি, গবেষণার একটা অন্যতম প্যাটার্ন হচ্ছে যখন একটা নতুন প্রবলেম আসে বা চ্যালেঞ্জ আসে, সেটা ম্যাথোডোলজিক্যাল ওয়েতে বেসড অন প্রিভিয়াস হিস্ট্রি এবং ফিউচার প্রেডিকশন এবং লজিক্যাল গ্রাউন্ডের উপর বেস করে, হুইমজিক্যাল না, হুট করে কাউকে দেখলাম প্রেমে পড়ে গেলাম, ওরকম না। আমাদের ছেলেপেয়েরা অনেকেই আছে, আমাদের ছোটবেলায় একটা গান ছিল, মন কি যে চায় বলো, যারে দেখি লাগে ভালো। ঠিক আছে, এই একটা অদ্ভুত বিষয়, চরিত্রহীন টাইপের একটা গান, কিন্তু এটা আমিও নিজে অনেক পছন্দ করে গাইতাম, কিন্তু আমি জানি না আমার মধ্যে সেই ত্রুটি ছিল কিনা, সেটা বন্ধুরা ভালো বলতে পারবে। কিন্তু মোট কথা হচ্ছে যে হুইমজিক্যাল হলে সেটা রিসার্চ নয়। ঠিক আছে, এই জন্য চিন্তা ভাবনা করে, কিন্তু ফলে যদি একটা জেনারেশন তৈরি হতো যে লক্ষ লক্ষ স্টুডেন্টস তারা গবেষণা মেন্টালিটিতে বড় হতো, আন্ডার গ্রাজুয়েট করে হোক, মাস্টার্স করে হোক, তারা যখন বিসিএস করে হোক বা ব্যাংকার হোক অথবা যে কোনো জায়গায় চাকরি বা বিজনেসে করুক, হোয়েন এভার উই ফেস এ প্রবলেম, আমরা যাতে মেথোডোলজিক্যাল ওয়েতে, সিস্টেমেটিক ওয়েতে এবং বেসড অন প্রিভিয়াস এক্সপেরিয়েন্সেস আমরা যাতে নতুন প্রবলেমকে সলভ করতে পারি। ইফ উই ক্যান ডু দ্যাট, আমরা আসলে রিসার্চ বেসড হইনি। এটা হচ্ছে মূল কথা। ফলে কোভিড-19 আমাদের দেখিয়ে দিয়েছে আসলে রিসার্চ কতটা গুরুত্বপূর্ণ, এবং লাকিলি বাংলাদেশ গত 1 বছরে যথেষ্ট ভালো করেছে আগের তুলনায়। অনেকেই চেষ্টা করেছে, কিন্তু আরো বেশি করা উচিত। কারণ যখন মানুষ অনেক পিছিয়ে থাকে তখন তাকে অনেক দ্রুত দৌড়ায়া ম্যাচ করতে হয় অন্যদের সাথে। আমরা যেহেতু এক্সট্রিমলি পিছিয়ে আছি গ্লোবাল স্ট্যান্ডার্ডে, আমরা যদি চিন্তা করি বুয়েট কি করতেছে, ঢাকা ইউনিভার্সিটি কি করতেছে, অথবা একটা প্রাইভেট ইউনিভার্সিটি কি করছে, আর মানে আমরা যদুমধু, আমরা নিজেরাই যদুমধু, আমরা যদি নিজেরা নিজেদের উপর প্রাইড নিয়ে থাকি তাহলে হবে না। আমাদের গ্লোবাল স্ট্যান্ডার্ডে চিন্তা করতে হবে। গ্লোবাল বাদ দিলে ইন্ডিয়ার মানে যে টপ 2-3টা আছে, 4টা আছে, তাদের সাথে আমাদের কম্পিট করতে হবে। ইফ উই ক্যান ডু দ্যাট, তাহলে আমরা ভালো করব। তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে রিসার্চ একদিনের জিনিস নয়, এটা ইনক্রিমেন্টাল এবং পরিশ্রমের বিষয়, একটা কালচারের বিষয়, একদিনে হবে না, কিন্তু আমাদের লেগে থাকতে হবে। আজকে যারা আছেন তাদের আমার রিকোয়েস্ট হচ্ছে যে আপ্রাণ আপ্রাণ চেষ্টা করবেন, এবং শপথের মতোই যে মোবাইলে একটা অ্যালার্ম থাকবে, যে অনেকে যেটা বিভিন্ন কারণে অ্যালার্ম দিয়ে রাখে, একটা অ্যালার্ম থাকবে যে ডু সামথিং ফর রিসার্চ টুডে, ইভেন 1 আওয়ার, তাহলে সেটা হবে। আর যারা শিক্ষক এখানে আছেন, বা ইয়াং হোক সিনিয়র হোক, আমাদের অনেক শিক্ষক আছে যারা চিন্তা করে, আমরাও অনেক আগে চিন্তা করতাম যে বিদেশে গিয়ে পিএইচডি করব, তখন রিসার্চ করব। কিন্তু আমরা এটা ভুলে যাই, আমরা যখন মিডল ইস্টে অথবা মালয়েশিয়াতে লোক পাঠাই তখন কিন্তু আমরা মূলত আনস্কিল লোক পাঠাই। কি কাজ করি? লেবারের কাজ করি, অথবা কঠিন কাজ করি, অথবা গিয়ে বিপদে পড়ে যাই, অথবা অনেক বেশি অসম্মানিত হই। হ্যাঁ, আমরা যারা যারা মিডল ইস্টে অনেকদিন ছিলেন কিছু কিছু কান্ট্রিতে, যেখানে অথবা মালয়েশিয়া, তারা জানে যে ছোট ছোট জব যারা করে তাদেরকে মানে তাদের নিয়ে বা একটা ওভারঅল হিউমিলিয়েশন অথবা ভিশন বা দেখা এটা কিভাবে কে করে। সেম
আমরা যখন উন্নত বিশ্বে পড়তে যাই এবং আনস্কিল অবস্থা যাই, জানি না কিভাবে একটা কোয়ালিটি পেপার রিড করতে হয়, কিভাবে একটা কোয়ালিটি পেপার অ্যানালাইসিস করতে হয়, একটা ভালো পেপার কিভাবে লিখতে হয় সেটা যদি না জানি, গবেষণার বেসিক টুলস গুলো যদি না জানি এবং কিছু ভালো কাজ করে যদি না যাই, তাহলে প্রফেসর শুরুতেই আমার সম্পর্কে একটা ভালো ধারণা রাখবেন না, একটা দুর্বল ধারণা নিয়ে রাখবেন। কারণ সে যদি পায় আরেকজন বেটার, তাহলে সে আমাকে ভালো ধারণা রাখবে না। ফলে কি হলো, আমি শুরু করলাম হচ্ছে ওই যে দুর্বল ভাবে আমার যাত্রা। কিন্তু দেশে বসেই যারা ভালো কাজ করে তখন কিন্তু তাকে খুব ভালো প্রফেসর টানা হেঁচড়ায় নিয়ে যেতে পারে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ফলে এটা 2 নম্বর হচ্ছে হায়ার স্টাডিজ আজকে করছি না, আমি শুধু বলি অলমোস্ট আমার এইজের একাধিক, মানে আমার এইজ এখন 40+। ঠিক আছে, তো এই 40+ আমি অন্তত 10 জনকে চিনি যারা আমার ডিপার্টমেন্টের এবং আমার কাছাকাছি এইজ, তারা বিদেশে চলে যাচ্ছে বা চলে যাচ্ছে বা আমার কাছ থেকে রিকমেন্ডেশন নিতে চায় বা এরকম বলে। কারণ হচ্ছে তারা অনেক সাকসেসফুল হওয়ার পরেও, 4-5 লাখ টাকা বেতন পাওয়ার পরেও, তারা কেউ কেউ আনফরচুনেটলি, দুঃখজনক হলো সত্য, দেশ ছেড়ে চলে যেতে চাচ্ছে। তো এখন ওরা যখন যাবে, যেমন একজন বলতেছে সে ন্যানো টেকনোলজিতে পিএইচডি করবে, ঠিক আছে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। সে কাজ মানে এতদিন পাস করে কিন্তু ন্যানো টেকনোলজি ধারে কাছে না, বাংলাদেশে আমরা কেউ ন্যানো টেকনোলজিতে ধরে থাকি না যদি কাজ করি, আমাদের ওরকম টেকনোলজি নাই বা ইন্ডাস্ট্রি সেরকম নাই, কিন্তু করতে বাধ্য হচ্ছে। ফলে তার যদি অতীতের কোনো রেকর্ড থাকে, তাহলে কিন্তু সে যখন অনেক বছর গ্যাপ দিয়ে অ্যাপ্লাই করবে তার জন্য কিন্তু রিলেটিভলি সহজ হবে দেন কিছুই নাই। এই জন্য রিসার্চটা করাটা জরুরি। সিজিপিএ ম্যাটার করে না, এটা একদম সত্যি কথা। সিজিপিএ আসলে কোনো এখানে আমি নিজে একজন শিক্ষক, আমার মানে রেজাল্টটা টপই ছিল আমার সময়ে, এখানে আরো কয়েকজন আছে, আমরা যারা সিজিপিএ টপ অথবা মানে ওই যে রেজাল্টের টপ, এগুলো আসলে বাংলাদেশে বেসড আমরা নিজেরাও জানি, এগুলো হচ্ছে লাকের বিষয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে মুখস্থ বিদ্যা একটা বড় ফ্যাক্টর। আনফরচুনেটলি আমার মুখস্থ বিদ্যা খারাপ, কিন্তু ফরচুনেটলি আমি সামহাও ম্যানেজ করে পেরেছিলাম। কিন্তু পয়েন্ট হচ্ছে যে সিজিপিএ ইম্পর্টেন্ট না। আমার ব্যাচের মোস্ট ব্রিলিয়ান্ট যারা, তারা অনেকেই সিজিপিএ অনেক পচা ছিল। কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের একটা ট্রেন্ড আছে, পচা সিজিপিএ পড়াশোনা করে না, বাউন্ডুলি ঘুরে বেড়ায়, কিন্তু আমরা বলি ও খুব ব্রিলিয়ান্ট, পড়লেই ভালো করতে। এটা ঘোড়ার ডিমের কথাবার্তা। পড়াশোনা করতেই হবে। উইদাউট লার্নিং, উইদাউট নলেজ আমাদের কখনোই মানে ভালো কিছু হবে না। সুতরাং কারো যদি সিজিপিএ খারাপ থাকে, সেও রিসার্চ করতে পারবে এবং ওয়ার্ল্ডের টপ রিসার্চার হতে পারবে, প্রচুর ভুরি ভুরি এক্সাম্পলস আছে। কিন্তু সিজিপিএ খারাপ করবো, রিসার্চও করবো না, এরকম কুলাঙ্গার যাতে কেউ না হয়। মাথায় রাখতে হবে সিজিপিএ ভালো কেন হয়। আমি ফার্স্ট সাইনের কথা বলছি না, আমি বলতেছি না 4 আউট অফ 4 পেতে হবে, মার্কসে জামান হইতে হবে অথবা মাইনুল স্যার হইতে হবে, অথবা অন্যান্য এখানে ভালো টিচার যারা, সবাইকে তো চিনি না। কিন্তু মিনিমাম আমাদের মাথায় রাখতে হবে যে 3.5 এটা যাতে আমরা অ্যাচিভ করি। কারণ ওইটা করতে গেলে একজন গবেষক কিন্তু পড়ুয়া হতে হবে, থিঙ্কার হইতে হবে, একজন গবেষক ম্যাথমেটিক্যালি করতে হবে। এখন আমরা যদি বলি যে ম্যাথমেটিক্স আমি খুবই খারাপ, এরপরে আমি ম্যাথমেটিক্স পড়বো না, বুঝবো না, এরপরে আমি রিসার্চ করবো এই লাইনে, তাহলে তো হবে না। আমি কিছু সাবজেক্টে চরম ভালো করতে হবে, এগুলো মাথায় রাখতে হবে। ফলে মানে কিন্তু সিজিপিএ যার খারাপ হয়ে গেছে সে আবার বসে যেতে না থাকে, ভালো অবস্থায় আছে। হোয়ারাস ওই আমি জানি যে বিশ্ববিদ্যালয়ে ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলেন, এরা মানে বিদেশে গিয়ে কোনো কাজ পাচ্ছে না বা ভালো মতো কিছু করতে পারতেছে না। কারণ হচ্ছে যে গবেষণায় কন্টিনিউশন নাই বা ভালো করে নাই বা ইত্যাদি ইত্যাদি। সুতরাং এটা মাথায় রাখতে হবে। বিসিএস দিব, চাকরি করলে রিসার্চ কোনো ব্রেন বাড়াবে কিনা, আমি তো বলেছি যে বিসিএস দিয়ে যারা দেশ চালাবে, দেশ চালানো কত কঠিন কাজ। আমরা আমাদের সংসার চালাইতে পারি না অনেক সময়, একটা ডিপার্টমেন্টের কত টিচার মিলে আমরা ডিপার্টমেন্টকে আমরা কন্ট্রোল করে উন্নত করতে পারি না। আর দেশকে প্রতিনিয়ত এগিয়ে নিতে হয়, কত অবস্টাকলস, কত চ্যালেঞ্জেস। দেশ চালানো কি এত সহজ? বিসিএস যারা দিচ্ছে এবং পরবর্তীতে যারা এই দেশ চালানোর দায়িত্ব নিচ্ছে, তাদের আসলে আরো বেশি গবেষক ধর্মী হওয়া উচিত। এবং তাদের অনেকেই গবেষক ধর্মী, এবং আমি জানি যে তাদের কেউ কেউ, আজকে আমাদের এক ছাত্র, ফর্মার স্টুডেন্ট, সে একটু আগে মেসেঞ্জারে জানালো যে আমেরিকাতে সে পড়াশোনা করে ফেরত এসেছে এবং থ্যাংক ইউ জানালো কোনো কারণে। তো পয়েন্ট হচ্ছে যে এই যে বিষয়টা, সেটা হলো যে পড়াশোনা প্রতিনিয়ত দরকার, রিসার্চ ট্রেনিং এগুলো দরকার, কিন্তু হালকা ভাবে দেখলে চলবে না। তো উইথ দিস বেসিক পয়েন্ট, যদি কারো মনে হয়, আমি যেটা বলতেছি যে আমাদের এক্সট্রিম রিলেন্টলেস এফোর্টস দরকার এন্ড পেশেন্স দরকার।
যদি সেটা থাকে তাহলে আমরা ভালো করব। এবং অনেকে প্রশ্ন করে যে আমার কাজ কোথায় সাবমিট করব। যদি আমরা নতুন কোনো মেথড প্রপোজ করি দ্যাট ইজ কম্পিটিটিভ, তাহলে গুড জার্নাল বা কনফারেন্সে, টপ কনফারেন্সে রিসার্চ টু স্টাডি সামথিং অন এ নিউ ডোমেইন মিডিয়াম জার্নালে পাবলিশ করতে পারি। কোন একটা সিস্টেম ডেভেলপ করলে সেটাও এরকমই। সার্ভে অথবা রিভিউ পেপার অন এ চ্যালেঞ্জিং এরিয়া যেখানে নাই সেই জায়গা যদি করি তাহলে আমরা টপ জার্নালেও, টপ মোস্ট জার্নালেও পাবলিশ করতে পারি। বুক চ্যাপ্টার তো আছেই বিভিন্ন ডোমেইনে। নাও রিসার্চ হচ্ছে একটা সিস্টেমেটিক জিনিস। এটার প্রথম উদ্দেশ্যটা আমাদের জানতে হবে, মানে প্রথম স্টেপটা হচ্ছে সমস্যাটা কি সেটা বোঝা। আমরা যদি আন্ডারস্ট্যান্ড করি দ্য নেচার অফ দ্য প্রবলেম যেটা আমরা, এবং তাহলে আমরা কাজ শুরু করতে পারবো। এবং অন্যেরা কিভাবে সমাধান করেছে এটা যদি আমরা বুঝতে পারি তাহলে সেটাও আমরা মানে কাজটাকে এগিয়ে নিতে পারবো। এই জন্য রিসার্চের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে লিটারেচার রিভিউ। অন্যেরা কিভাবে সমাধান করেছে সেটা জেনে ওরা কোথায় ফেল করেছে বা এখনো কোথায় গ্যাপ আছে সেই গ্যাপটাকে রিডিউস করা যায় কিনা, মিটিগেট করা যায় কিনা, সেই স্ট্র্যাটেজিতে আমরা কাজ করব বা দেখব। দেন হচ্ছে বেসড অন দিস নলেজ আমি নতুন কোনো একটা মেথড প্রপোজ করব বা ডেভেলপ করব বা নতুন এক্সপেরিমেন্ট করব। অনেক ক্ষেত্রে আমাদের সেই সময় বা যোগ্যতা থাকে না নতুন কিছু প্রস্তাব করা, তাহলে অ্যাটলিস্ট আমরা নতুন এক্সপেরিমেন্ট করি অন এক্সিস্টিং সিস্টেম অথবা এক্সিস্টিং মেথড, কিন্তু সেটা দেখতে হবে যে স্ট্যান্ডার্ড ওয়েতে হচ্ছে কিনা। অথবা অনেক ক্ষেত্রে যেটা হয় ডেটা কালেকশন করা। কোভিড-19 সময় অনেকে আছে ডেটা কালেকশন করে ভুরি ভুরি পেপার করে ফেলতে পেরেছে, কারণ বিভিন্ন অ্যাঙ্গেলে ডেটা কালেকশন করেছে, সেগুলো অ্যানালাইসিস করেছে এবং এগুলো ইম্পর্টেন্ট। রিমেম্বার, সোশ্যাল সায়েন্সের রিসার্চ নিশ্চয়ই বায়োলজিক্যাল, কেমিস্ট্রি অথবা আমাদের ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার বেস রিসার্চের মতো নয়। ওখানে কিন্তু ডেটা কালেকশন করে অনেক অ্যানালাইসিস করে এবং সেগুলো অনেক গুরুত্বপূর্ণ। এটা কিন্তু মানে কম্পিটিং ডোমেইনেও প্রচুর প্রয়োজনীয়তা রয়েছে। দেন যে কোনো কাজই আমরা করি না কেন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে যা করেছি তা ভালো করে পর্যালোচনা করা। অনেকটা এরকম যে আমি যাই রান্না করেছি, আমার বাসায় গেস্ট আসছে, তাকে আমি কত সুন্দরভাবে জিনিসটা মানে মানে খাওয়াবো। ওইটা অনেকটা এরকমই। আমি যদিও খাওয়া পছন্দ করি বলেই কিনা খাবার এক্সাম্পল আসছে, এটা একটু অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই। আমার মনে হয় এখানে অন্য কিছু বলা উচিত, বাট ভালো করে অ্যানালাইসিস করাটা ইম্পর্টেন্ট। কনক্লুডিং মানে কনক্লুশনস করা। দেন যে কোনো কাজকে জেনারেলাইজ করার চেষ্টা করা। কোন একটা ফাইন্ডিংস জেনারেলাইজ করা মানে হচ্ছে যতটা সম্ভব ততটা বিশ্বজনীন করা। বিশ্বজনীন মানে হচ্ছে এটা কোথায় কাজ করে, কেন কাজ করে, কিভাবে কাজ করে, কোথায় কাজ করে না, কেন কাজ করে না, কিভাবে কাজ করে, এগুলোর উত্তর যদি কোনো একটা মেথড দেয় তাহলে বোঝা যায় যে সে বা ওই গ্রুপ কাজটা ভালো করে বুঝেছে। আমরা জানি কোনো সলিউশন সবার জন্য না। ছোট বাচ্চার জন্য যে খাবার সেটা আমার জন্য নয়, আমি হয়তো মুখে দেবো ওয়াক বলবো। আবার আমি যেই খাবার খাই সেটা যদি আমার ছোট বাচ্চাকে খাওয়াই, সে ঝাল ঝাল বলে অজ্ঞান হয়ে কান্নাকাটি করবে, লাল হয়ে যাবে। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এরকম যে মানে প্রতিটা জিনিসেরই একটা লিমিট থাকে। তো রিসার্চের ক্ষেত্রেও আমাদের রাখতে হবে কোথায় কাজ করে, কোথায় ফেল করে, কেন করে, সীমাবদ্ধতা বা লিমিটেশনস গুলো বের করতে হবে। সো দ্যাট এর উপর বেস করে নতুন রিসার্চার, পরের প্রজন্ম বা পরের রিসার্চার আমার এই সীমাবদ্ধতা দেখে বুঝে ওইটাকে সমাধানের জন্য চেষ্টা করে। এই জন্যই রিসার্চকে আমরা বলি ইনক্রিমেন্টাল। পাস্ট রিসার্চের উপর বেস করে নতুন রিসার্চ বের করা, এবং অবশ্যই ডাইভার্স এন্ড এক্সটেন্সিভ ডাটা সেটে কাজ করা, এবং থেমে না থাকা। ফিউচার ওয়ার্ক কি করা যায় সেগুলো বলা। কিন্তু ফিউচার ওয়ার্কে মাথায় রাখতে হবে আমরা যেন পলিটিক্যাল লিডারদের মতো না হই, যে আমরা এই করে দিব সেই করে দিব, সে একদম দুনিয়া উল্টায় ফেলবো। নো, you will talk about what you have done based on your research, based on your limitations and findings. আপনি বলবেন যে ফিউচারে একটা বা দুইটা কাজ যদি করা হয়, রাফলি আপনি চিন্তা করেন যে another 6 months টাইম পেলে আপনি আর কি কি করতে পারতেন, সেগুলাকে বলা হয় জেনুইন রিসার্চ স্কোপ। আর আদারওয়াইজ যদি আমি বলি যে না, 2 দিন পরে এটাকে আমি মানে মোবাইল অ্যাপে নিয়ে যাব এবং এটাকে দিয়ে আমি দুনিয়ার প্রবলেম সলভ করে দিব, এগুলো অনেক কুচি কাঁচা কাচের কথাবার্তা। এবং তখন দেখা যায় যে রিভিউয়ার ওই পেপারগুলো অ্যাকসেপ্ট করে না, রিজেক্ট করে দেয়, বুঝে নেয় যে তাদের ডেপথ তৈরি হয় নাই। সুতরাং চাপাবাজি করা সবসময় দরকার। রাইটিং ইজ এ চাপাবাজি। প্রপারলি অনেক স্মল কাজও দেখা যায় অসম্ভব স্মার্ট ওয়েতে প্রেজেন্ট করতে পারলে, রিভিউয়াররা কনভিন্স হলে সেই পেপার খুব ভালো জায়গায় অ্যাকসেপ্ট হতে পারে। এটা আমরা প্রচুর দেখেছি। যেমন গতকালই একটা পোস্টডক আমাদের ল্যাবে সে প্রেজেন্ট করলো সিবিপিআর, IEEE সিবিপিআর ইজ আ নাম্বার ওয়ান কনফারেন্স, ওখানে একটা পেপার সে প্রেজেন্ট করলো। তো 2020 সালে সেই পেপারটা ওরাল প্রেজেন্টেশনে গেছে, অথচ সেই কাজটাতে অরিজিনাল আইডিয়া সেরকম ছিল না। বাট অ্যাজ ইট ওয়াজ অন এ ইম্পর্টেন্ট টপিক এবং একটু খুব ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে, দেখা গেছে যে এটা ওরালে
চলে গেছে। তা আমাদের একজন প্রফেসর উনি বলে ফেলছেন যে এটা কি সিবিপিআর এ পাবলিশ হয়েছে। তা বলছে ইয়েস ইয়েস। দেন বলছে যে এটা কি ওরাল না পোস্টার, কারণ ওখানে ওরাল থাকে অল্প কিছু আর পোস্টার থাকে সেভারাল হান্ড্রেড অর ইভেন থাউজেন্ড পেপার্স। তো বললো না, ইট ওয়াজ ইন ওরাল। তো দ্যাট ওয়াজ সারপ্রাইজিং। তো এটা হয়, এই জন্য আমাদের মাথায় রাখতে হবে যে প্রেজেন্টেশনটা ইম্পর্টেন্ট এট দ্য এন্ড। যে আমরা খাবারের ক্ষেত্রেও, খাবার আমরা বিভিন্ন দামি দামি রেস্টুরেন্টে গিয়ে খাই, যেগুলো অনেক ক্ষেত্রে স্বাদের দৃষ্টিতে চিন্তা করলে ঘোড়ার ডিম। আমাদের চিপা চাপা সিঙ্গারা অথবা সমুচা এগুলো যত মজা, একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে আমি 200 টাকা দিয়ে একটা কিছু খেলেও সেটা কিন্তু এতটা সুস্বাদু না। বাট স্টিল প্রেজেন্টেশন অ্যান্ড এনভায়রনমেন্ট এগুলো অনেক ফ্যাক্টর, যেখানে আমরা আজাইরা পয়সা অনেকে মনে করে বাট পয়সা নষ্ট করি এবং খাই। এই হচ্ছে বিষয়। কোয়ালিটি রিসার্চ বলতে বোঝায়, যেটা বলেছিলাম যে ইট শুড বি বেসড অন দ্য ওয়ার্ক অফ আদার্স, এবং আমার এই কাজটা আরেকজন করতে পারবে, ডুপ্লিকেট করতে পারবে, এমন একটা কাজ করলাম যেটা আর কেউ করতে পারবে না, সেটা আসলে কোনো কোয়ালিটি কাজ না। সেটা হচ্ছে আমার ব্যক্তিগত ইমাজিনেশন অথবা একটা আধ্যাত্মিক শক্তি টক্তি এই টাইপের কিছু একটা হতে পারে। অ্যান্ড ইট ইজ জেনারেলাইজেবল টু আদার সেটিংস। ইট ইজ বেসড অন সাম লজিক্যাল রেশনালিটি এবং ট্রাইড টু থিওরি। অর্থাৎ আমরা মানে এটা মানে থিওরির উপর বেস করতে থাকতে হবে বা লজিক্যাল গ্রাউন্ড থাকতে হবে। এই জন্য কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাবজেক্ট পড়ি। এবং বাচ্চা কাচ্চা এখানে তোমরা যারা আছো এই জন্যই বলি যে ফার্স্ট এ সেকেন্ড এ থার্ড এর এই সময়গুলো স্টাডি এট দ্য ইউনিভার্সিটি ইভেন ইফ ইউ ডোন্ট লাইক এ কোর্স। আমরা অনেক টিচারকে মনে করি যে পচা টিচার, অনেক টিচারকে টপিকটাকে মনে করি ঘোড়ার ডিমের একটা সাবজেক্ট কেন আমাদের পড়াচ্ছে, এই ডিপার্টমেন্টে এটা কি দরকার। কিন্তু রিমেম্বার যে তুমি যখন রিসার্চে যাবে তখন দেখবা যে অনেক সময় অনেক পচা সাবজেক্ট মনে হয়েছিল ভার্সিটিতে, কিন্তু সেটাই অসম্ভব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আজকে গবেষণা করতে। এবং ইউ নেভার নো যে কোন টপিকে কে কাজ করবে। ঠিক আছে, তো এই জন্য রিসার্চের জন্য আমাদের মাথায় রাখতে হবে যে, এবং ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স স্পেশালি যে ডোমেন গুলো দরকার সেগুলো অসম্ভব জরুরি। আর যে কোনো পড়াশোনা করলে, ইন ডেপথ পড়াশোনা করলে, গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে যে আমরা কোয়ালিটি রিসার্চ করতে পারবো। কোনো সাবজেক্ট ভালো না লাগলেও পড়তে হবে, এটা হলো মূল কথা আর কি। এতে আমাদের শিক্ষক সমাজ হয়তো খুশি হবেন। যদিও শিক্ষক, আমিও একজন শিক্ষক হিসেবে বলতে পারি, ছাত্র অবস্থা যখন ছিলাম অনেক সাবজেক্ট ভালো না লাগলে আমরা হয়তো পড়তাম না বা মশকরা করতাম এই সেই ইত্যাদি। ব্যাড রিসার্চ হচ্ছে লুকিং ফর সামথিং যেটা সহজে খুঁজে পাওয়া যাবে না। কেউ বলতে পারে ওমা এটাই তো রিসার্চের অংশ হওয়া উচিত, যে আমি অজানা জিনিস, অজানা জিনিস এখানে বলতে বোঝাচ্ছে যে স্বপ্নে পাওয়া বড়ি না, সাডেনলি আমি একটা অ্যামেজিং সলিউশন করে ফেললাম। সবকিছুর একটা সিস্টেমেটিক স্ট্র্যাটেজি রয়েছে। আমরা যারা ভ্যাকসিন বানানো নিয়ে অনেক কিছু জানি, ঠিক আছে, এটাও আমাদের খেয়াল করতে হবে যে সবকিছুর একটা স্ট্র্যাটেজি রয়েছে, সিস্টেমেটিক ওয়েতে রয়েছে, ওইভাবে করেই যদি কিছু পাওয়া যায় সেটাকে আমরা বলবো রিসার্চ মেথোডোলজি বা রিসার্চ স্ট্র্যাটেজি এন্ড সো অন। ফলসিফাইং ডাটা করা যাবে না, অন্যের চিন্তা ভাবনা চুরি করা যাবে না, বা তথ্য ভুল দেয়া যাবে না। রিমেম্বার, আজকে কেউ তথ্য ভুল দিল, কিছুদিন পরে কিন্তু সেই পাবলিশ পেপার রিট্র্যাক্ট হতে হবে। রিট্র্যাক্ট মানে হচ্ছে জার্নালকে কমপ্লেন করা হয়েছে যে এটা ভুল তথ্য, বুঝিয়ে দেওয়া হয়েছে যে এখানে ভুলভাল তথ্য আছে এবং এই রেজাল্টটা সঠিক হওয়ার কথা না। পরবর্তীতে জার্নাল এটাকে রিজেক্ট করে দিতে পারে বা রিট্র্যাক্ট করতে পারে। তো প্লেজারিজম মানে হচ্ছে চুরি করা, কপি করা, এটা খুবই সাবধান। এর কারণ হচ্ছে যে বর্তমানে প্লেজারিজম চেকার রয়েছে, এবং প্লেজারিজম চেকার যখন করে সেটা হলো যে পরপর 4টা 5টা ওয়ার্ড সিমিলার থাকলে সেরকম করে দাগ দেয়। রিমেম্বার, এটা কিন্তু কয়েকজন এক্সপার্টস আমার বই সেই সম্পর্কে প্রশংসাপত্র লিখছে, মানে 2-3 লাইন। তা ভদ্রলোক এই অ্যান্টন লিখছে, সেই লিখাটায় ইন দ্য ফিল্ড অফ সেন্সর বেস অ্যাক্টিভিটি রিকগনিশন দাগ দিয়ে দিচ্ছে, ইন দ্য ফিল্ড অফ হিউম্যান অ্যাক্টিভিটি সেন্সর। তো এটা তো আসলে কপি না। কিন্তু এরকম হতে 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 পুরো পেপারে যদি অনেক হয়ে যায় তখন দেখা যায় 30% 40% সিমিলার পাওয়া যায় ইনক্লুডিং রেফারেন্সেস। দ্যাট ইজ এ প্রবলেম। না, দ্যাট ইজ নট এ প্রবলেম যদি এরকম খাপছাড়া খাপছাড়া থাকে, কারণ প্রচুর মিল পাওয়া যায়। কিন্তু যদি দেখা যায় পরপর কয়েকটা সেন্টেন্স, একটা প্যারাগ্রাফ 2টা প্যারাগ্রাফ অলমোস্ট সিমিলার অ্যাগেইন এন্ড অ্যাগেইন এন্ড অ্যাগেইন, তাহলে ওগুলা হচ্ছে জেনুইনলি চুরিচামারি। তো ওগুলো সমাধান দূর করার জন্য আমাদের মানে খুবই স্ট্র্যাটেজিক্যালি কাজ করতে হবে। পেপার রাইটিং এর উপরে যখন আমাদের টক দিব তখন আমরা হতে পারে আর বিস্তারিত জানবো। তাহলে বেসিক স্টেপস হচ্ছে প্রবলেম আইডেন্টিফাই করা, সমস্যাটা বোঝা। ইফ উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য প্রবলেম, তা কখনোই আমরা এটা সমাধান করতে পারবো না। এই যে বিশেষ করে স্টুডেন্টদের অনেকেরই প্রবলেম আছে যে পড়ায় আমার মন বসে না। যে আমরা ছোটবেলায় পড়তাম যে পড়ায় আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে। কাঁঠাল চাপা ফুল তো আর সহজে পাওয়া যায় না, মানে রমনা পার্কে কিছু গাছ টাছ আছে, আর কয় যে কোথায় আছে কে জানে। কিন্তু এরপরেও পড়ায় যে মন বসে না এটা কিন্তু খুঁজে বের করতে হবে। পড়ায় না মন বসার কারণ একটা হতে পারে মানসিক সমস্যা,
অথবা প্রেমে পড়ছে, প্রেমে পড়াও একরকমের মানসিক সমস্যা ডাক্তারদের ভাষায়। ঠিক আছে? তো অথবা তার পরিবারে কোনো সমস্যা আছে সেটা একটা বিষয়, অথবা সে অসম্ভব ডিস্ট্রাক্টেড, অথবা সে ঠিকমতো ঘুমায় না, ফলে তার অস্থিরতা কাজ করে, অথবা ফিজিক্যাল কোনো প্রবলেম আছে যেটার কারণে তার কোনোভাবে মাথায় ঢুকে না। আরেকটা হতে পারে যে যদি কারো জেনুইন অটিজম রিলেটেড কোনো প্রবলেম থাকে, সেটাও তো একরকমের আনফরচুনেট কেস। এবং ওইটা হয়তো জেনুইনলি যদি আমরা জানি, তাহলে ওইটাকে খেয়াল করি, টার্গেট করে আমরা যদি আগাই, তাহলে আমরা সমাধান করতে পারবো। যেমন আমি আমার জানতাম সমস্যা, লাকিলি একটা সমস্যা জানতাম, সেটা হচ্ছে গিয়ে যে আমার মেমোরি খুব খারাপ। আমি সব মানে সর্বশেষ খেয়াল রাখতে পারি না। এটা খেয়াল রাখতে পারি না, তো আমি কি করব? তখন আমি যেটা করতাম ছাত্র অবস্থায়, যে যেহেতু আমার স্মরণ শক্তি খারাপ এবং পরীক্ষা আমাদের মেমোরি বেসড, হোয়াট ক্যান আই ডু? তখন আমি যেটা করতাম যে একটা টপিক আমাদের লাইব্রেরিতে, এখন তো অনলাইনে দুনিয়ার ম্যাটেরিয়ালস পাওয়া যায় এক টপিকের, অনলাইনে লাইব্রেরিতে মানে আমাদের মানে ইউনিভার্সাল লাইব্রেরিতে গিয়ে মাল্টিপল বুকস অন দ্য সেম টপিক আমি রিডিং পড়তাম। রিডিং পড়ার পরে আমি বিভিন্ন রকমের পার্সপেক্টিভ নিয়ে বোঝার চেষ্টা করতাম, তখন যেটা মাথায় একটু বেশি থাকতো। আর ম্যাথমেটিক্যাল ব্যাপারগুলো অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমি লাইন বাই লাইন ইভালুয়েট করে 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 আমি মানে ইন্টিগ্রেশন হোক, ডিফারেন্সিয়েশন হোক, পরের স্টেজ বইয়ে না থাকলে আমি করে করে চেষ্টা করতাম। এতে যেটা হচ্ছে, পরীক্ষার সময় কোনো কারণে যদি অনেক সময় থাকে না যে একটা ইকুয়েশনের পরে জাম্প করে 3-4টা ইকুয়েশন পরে চলে গেছে, ওইটা আমি মুখস্থ না থাকলে খেয়াল থাকবে কি হবে? ওটা তার বোঝার কিছু নাই। তো আমি তখন ওই যে ক্যালকুলেট করে করে ওখানে নিয়ে আসতাম। তো এই হ্যাবিটটা আমি জানতাম বলে আমি আমার সমস্যাটাকে মোটামুটি মোকাবেলা করতে পেরেছিলাম, যে বিকজ আই নো যে আমার পড়ায় মানে মানে মুখস্থ বিদ্যা কম হওয়ার কারণে। এনাদার পয়েন্ট হচ্ছে, যদি আমি দেখতাম, আরেকটা কাজ করতাম, এটা বলছি এই জন্য সেলফ শেয়ার, যে ছাত্রছাত্রীদের অনেকে কাজে লাগবে, যে আমার টানা মন বসতো না পড়ায়। অনেকক্ষণ ধরে পড়ায় কনসেন্ট্রেশন না থাকলে এটা একটা সমস্যা ছিল। সো হোয়াট আই ডিড, যে ওই ক্ষেত্রে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে গিয়ে যে আহ, উম, কাগজের মধ্যে পড়ার সময় আমি লিখে রাখতাম, যে বসলাম। আমার 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 অমনোযোগিতার লেভেলে মাঝে মধ্যে এরকম ছিল বিভিন্ন কারণে, যে টানা 10 মিনিটও বসে থাকতে পারতাম না, কিন্তু আমি চিন্তা করতাম যে আমাকে তো পড়তে হবে। সো হোয়াট আই ডিড, যে আমি ওই 10 মিনিট পড়লেই আমি ওই টাইমটা লিখতাম। এভাবে করে করে আমি প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে আমি ক্যালকুলেট করে দেখতাম, আজকে কি আমি 50 মিনিট পড়েছি, আজকে কি আমি 1 ঘন্টা 10 মিনিট পড়েছি। এভাবে করে করে দেখা যেত যে এভাবে করে করে আমার আলটিমেটলি মনে হইতো যে হোয়াট দ্য হেল আই এম ডুইং, আমাকে আরেকটু করতে হবে, আরেকটু করতে হবে, কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন, এন্ড দিস ওয়ে আমার লেভেল, টাইমটা আরো বেড়েছে। সো দিস আই ডিড। তো এইভাবে আমাদের সমস্যাগুলো বের করে, রিসার্চের ক্ষেত্রে একই রকম, আমি যেই প্রবলেমটা মানে সলভ করতে চাচ্ছি, সেই প্রবলেমটা যদি ভালো মতো বুঝতে পারি, সঠিকভাবে বিবেচনা বুঝতে, তাহলে কিন্তু আমি এটাকে আগাতে পারি। যেমন ডাক্তাররা যে কাজটা করেন, ডাক্তারের কাছে গেলেই তখন ডাক্তাররা কি করেন, অনেক টেস্ট দেন। এটা কিন্তু গ্লোবাল বিষয়। বাংলাদেশে আমরা ডাক্তাররা গালাগালি করি যে অনেক টেস্ট দেয়, টাকা পয়সা খায়, কতটুকু খায় সেটা আমরা জানি, যে কিছু গ্রুপ খায়, সবাই যে খায় তা না। আর ঠিক আছে, আমাদের এখানে একজন আছে যার মানে মানে ফাদার ইন ল অ্যান্ড ফাদার দুজনেই ডাক্তার, সুতরাং ডাক্তারদের নিয়ে কথা বলার সময় একটু সাবধানী বললাম। তো পয়েন্ট হচ্ছে যে, আর এই মুহূর্তে তো কোভিড এর সময় ডাক্তাররা সুপারলেটিভ কাজ করতেছেন। পয়েন্ট হচ্ছে যে ডাক্তাররা কি কাজ করেন, বিভিন্ন টেস্ট দেন, টেস্ট দিয়ে কিন্তু তারা জানার চেষ্টা করেন যে আসলে রুট কারণটা কি। আমরা হয়তো বাঙালি মনে করি এত টেস্ট দিচ্ছে, এগুলো তো ডাক্তার ঠিক করতেছে না, কিন্তু দেশ যান বিদেশ যান সব জায়গায় কিন্তু ডাক্তার আপনাকে অনেক টেস্ট করাবে। সামান্য একটু ব্যথা, হাড়ের সমস্যা, এক্সরে করে যদি না পায়, পরের স্টেপে চলে যাচ্ছে সিটি, সিটিতেও না পাইলে চলে যাচ্ছে যাও তুমি এমআরআই করো। আমরা তো বলবো যে উমাগ্য মা, ডাক্তার তো এখানে খেয়ে ফেললো আমার 30,000 টাকা, কিন্তু এটা না করলে জানবে কি হবে প্রবলেমটা কোথায়, যে আমার কোনো ফ্র্যাকচার, এরপরে যদি প্রমাণ পাওয়া যায় যে কিচ্ছু নাই, আমরা ডাক্তারকে বলবো যে ডাক্তার বিনা কারণে টাকা খাওয়ার জন্য এতগুলো টেস্ট করাইলো। কিন্তু আসলে বিদেশেও কিন্তু ডাক্তার একই কাজ করে, সেটা টাকা খাওয়ার জন্য। সে নিশ্চিত হতে চায় যে সে যা ভাবছে সেটাই মেইন কারণ কিনা। যখন ওই কারণ পাওয়া গেলে যে ওইটা না, তখন সে খুঁজে বের করবে আর কোনো কারণ আছে কিনা। যেমন আমাকে বেশ কিছু এগুলো করিয়েছে, করার পরে ডাক্তার যখন দেখলো যে আমার ওই যে কারণগুলো সেগুলো না, তখন ডাক্তার হয়তো ভাবতেছে আমার নিউরাল বা নার্ভ রিলেটেড কোনো একটা কারণ আছে, বা স্ট্রেস রিলেটেড কোনো কারণ আছে, অথবা মানসিক কোনো সমস্যা আছে, বা হাগল টাগল এই টাইপের একটা ব্যাপার স্যাপার আছে। তখন হয়তো আমাকে সাইকিয়াট্রিস্টের কাছে পাঠাবে, অথবা অন্য ট্রিটমেন্ট দিবে, অথবা খুঁজে বের করবে যে আমার ঘুম কম হয় কিনা বা ইত্যাদি ইত্যাদি। সো দিস আর মোস্ট ইম্পর্টেন্ট, যে রিসার্চের জন্য জেনুইনলি প্রবলেমটা সঠিকভাবে নিরূপণ করতে পারছে কিনা, জাস্ট লাইক এ ডক্টর ডাজ। বাট বিগিনিং অফ দ্য রিসার্চ, কিন্তু এটাও খেয়াল করতে হবে, সমস্যা খালি খুঁজতেছি আর খুঁজতেছি, এটা করতে গিয়ে যাতে বিশাল সমস্যা সময় নষ্ট না করা হয়, তাহলে কিন্তু আমাদের কখনো রিসার্চে আগানো যাবে না। আইডেন্টিফাই অ্যান্ড স্টেট দ্য প্রবলেম ক্লিয়ারলি,
এবং যেই লাইনে রিসার্চ করব সেই লাইনের কিওয়ার্ড গুলো, টার্মস গুলো, অথবা যেসব ইস্যুস রয়েছে বা অনেকে বলে রিসার্চ কোশ্চেন্স বা গোলস, এগুলো সেট আপ করতে হবে এবং এগুলো লিঙ্ক আপ করে সেগুলোর উপর বেস করে আমাদের সলিউশনের কোনো গেস বা প্রপোজ করা বা চিন্তা করা অথবা ইম্পর্টেন্ট রিসার্চ কোশ্চেন বা যেগুলো এক্সপ্লোর করবো সেগুলো করতে হবে। এখানে আমি প্রফেসর ইয়ামন কোয়েক, সে হচ্ছে ইউসি রিভার সাইডের প্রফেসর সিএসসি, তার একটা লেকচার। আমি কিন্তু নিজেই রিসার্চ মেথোডোলজি নিয়ে পড়াশোনা করি বিভিন্ন জায়গায়। জাপানে আমি অনেকগুলো ট্রেনিংও করেছি আমাদের ইউনিভার্সিটির থ্রুতে, এবং আমি অন্যদের গুলো পড়ি। এই জন্য যে এখন পর্যন্ত আমি আসলে রিসার্চটা ঠিক মতো ভালো করতে পারি নাই আনফরচুনেটলি। এটার মেইন কারণ হচ্ছে যে ছোটবেলায় যদি বেস ভালো না থাকে তাহলে বড় হইলে খুব ভালো হয় না। ঠিক আছে, তো এই জন্য যারা ইয়াং তাদেরকে হাতে পায়ে ধরেই বলি যে বাবারা মায়েরা, তোমরা আপ্রাণ চেষ্টা করো টু লার্ন, টু স্টাডি, টু গিভ মাচ টাইম অন লার্নিং, জেনুইন লার্নিং এন্ড ফোকাসড হয়ে। ঠিক আছে, একদম লাইলি মজনু টাইপের প্রেমে পড়ার মতো করে। ঠিক আছে, তা লাইলির জন্য মজনু হবে হচ্ছে পড়াশোনা এবং রিসার্চ এন্ড ভাইস ভার্সা। তো সেভাবে করে হলে তাহলে দেখা যাবে যখন তুমি বড় হবে আমাদের মতো আফসোস করতে হবে না বা খারাপ লাগবে না। এনিওয়ে, এটা বলার উদ্দেশ্য হলো যে আমি নিজে অন্যের লেকচার শুনি রিসার্চ মেথডে, তো উনি যেটা বলেছেন, সাপোজ ইউ থিঙ্ক আইডিয়া এক্স ইজ ভেরি গুড। একটা আইডিয়া আমি পড়লাম, পড়ার পর ওয়াও কি সুন্দর আইডিয়া। এখন ওইটা পড়ার পরে ওইটার উপরে কি আমি কাজ করতে পারি কিনা, হি সেড, হুইচ ইজ ওয়ান্ডারফুল, যে ইউ ক্যান এক্সটেন্ড দ্য এক্স আইডিয়া বাই বাই কি, যেমন মেকিং ইট মোর অ্যাকুরেট। আমি কি এটাকে কোনো না কোনো ফার্দার কাজ করে একটু ইমপ্রুভ করে আমি এই মেথডটাকে বা সিস্টেমটাকে বা আইডিয়াটাকে আরো অ্যাকুরেট করতে পারি। আমি কি এটাকে ফাস্টার করতে পারি। ফাস্টার করতে গেলে কিছু ম্যাথমেটিক্যাল কাজ করতে হবে। ফাস্টার করার জন্য আমি অর্থাৎ রিয়েল টাইমে কাজ হয় কিনা বা এনি টাইম অ্যালগরিদম হয় কিনা। আমি কি ডিফারেন্ট সেম মেথডই আমি ডিফারেন্ট ডেটা টাইপে রান করে দেখতে পারি কিনা। অর্থাৎ মেথড যখন আমরা পেপার দেখি, খুব ভালো পেপার হলেও দেখা যায় একটা অথবা দুইটা বা তিনটা ডাটা সেটে, সাধারণত বেঞ্চমার্কে বা একটা এনভায়রনমেন্টে সে কাজ করে রেজাল্ট দেখায়। আমি তাহলে কাছাকাছি অন্য একটা ডোমেইনে, অন্য একটা ডাটা সেটে বা অনেকগুলো ডাটা সেট ট্রাই করে দেখি যে মেথডটা কেমন কাজ করে। দ্যাট ইজ অলসো এক ওয়ান্ডারফুল ওয়ার্ক। সেই ক্ষেত্রে কিন্তু আমার পরিশ্রম কম হবে ইন টার্মস অফ ম্যাথমেটিক্যাল মডেলিং। যদি আমার ম্যাথমেটিক্যাল মডেলিং আমি কি করছি, এক্স্যাক্টলি সেই মেথডটাকে ডিফারেন্ট ডাটা টাইপসে বা ডিফারেন্ট ডাটা সেটিং আমি চেষ্টা করে দেখতেছি যে কেমন পারফর্ম করে, সেটি আমি অ্যানালাইসিস করে রিপোর্টিং করবো। কোথাও বলবো না আমি এই মেথড প্রপোজ করেছি, আমি বলবো এটা হচ্ছে করিমের মেথড, আমি রহিম এই যদু এবং মধু ডাটা সেটে আমি রান করে দেখতেছি যে এটা পারফরমেন্স কিরকম এবং ইনডেপথ অ্যানালাইসিস করে দেখানো ইত্যাদি। লো পাওয়ার ডিভাইসেস ক্ষেত্রে সেটাও করা যেতে পারে। নাও এডেজ আমাদের আইওটি সেন্সর আমরা প্রচুর ব্যবহার করি, প্রচুর পরিমাণ লো পাওয়ার ডিভাইস দরকার পড়ে। এনার্জি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা যারা এনার্জি নিয়ে কাজ করি, এনার্জি ডাজন্ট মিন যে শুধুমাত্র সোলার সেল নিয়ে ঘষাঘষি করতে হবে অথবা উইন্ড মিল খালি ঘুরাবো। এনার্জি কিন্তু আমাদের এই যে আমার যে একটা ডিভাইস আছে, সেই ডিভাইসটা যদি এখন 3 দিন চার্জ করলে থাকে, সেটা কি একবার চার্জ করলে 30 দিন থাকে কিনা। এটার ভিতরে যে ব্যাটারি আছে সেটা একটা ফ্যাক্টর হতে পারে, কিন্তু এটার সাথে যে কম্পিউটিং ফ্যাসিলিটি গুলো আছে সেই ফ্যাসিলিটি গুলো কিরকম সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো সুতরাং লো পাওয়ার ডিভাইসে কাজ করা এটা কিন্তু শুধুমাত্র ম্যাটেরিয়াল সায়েন্স নয়, এটা শুধুমাত্র সোলার এনার্জি অথবা রিনিউয়েবল এনার্জি নয়, এটা কিন্তু আইওটি অ্যানালাইসিস, ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস প্রচুর আছে। মানে ডাটা সায়েন্স কিভাবে অ্যারেঞ্জ করবে, ডাটা কিভাবে রাখবো ডাটা সেটে, সেটাও কিন্তু এনার্জির সাথে অসম্ভব জড়িত। কারণ আমরা এই যে জুমে কথা বলছি, এত মানুষজন আসতেছে, এই টক চলে যাচ্ছে, এটাও কিন্তু ডেটা। এবং এই ডেটাগুলোকে কত কি হবে, এখানে প্রচুর ইমেজ প্রসেসিং কাজ থাকতে পারে, ডেটা ম্যানেজমেন্টের থাকতে পারে, ল্যাটেন্সি কিভাবে ম্যানেজ করবে। সুতরাং কোন একটা মেথডকে লো পাওয়ার ডিভাইসে কাজ করার জন্য যা করা দরকার সেটা যদি আমি মনে করি করতে পারি, তাহলে সেটাও আমি টার্গেট নিতে পারি। এক্সপ্লেইনিং হুইচ ইজ ভেরি ভেরি ইজি টু ডু যদি ব্রেইন ব্যবহার করা হয়, সেটা হচ্ছে যে এক্সপ্লেনিং হোয়াই ইট ওয়ার্কস সো ওয়েল। ওয়েলের সাথে আরেকটু অবলিক করে দেই ব্যাড, এটাও হতে, ওয়েল তো ওরা বলছে কিন্তু খুঁজে বের করা। অর্থাৎ যখন মানুষ পেপার সাবমিট করে সাধারণত খুব বেশি ত্রুটি লেখে না। আমিও বলেছি লিখতে, কিন্তু আরেকটু কারেকশন করে বলি, খুব বেশি লেখার দরকার তাহলে আবার রিজেক্ট করে দিবে। মানুষ সাধারণত একটা অথবা দুইটা লিমিটেশনস এর কথা বলে। তা তুমি খুঁজে বের করো বা আপনি খুঁজে বের করেন যে আরো কি কি লিমিটেশনস এই মেথডে আছে। তার জন্য কি করতে হবে, মেথডটা গভীরভাবে বুঝতে হবে, ইনস এন্ড আউট জেনে ওইটার উপরে প্রচুর পরিমাণে ডেটা অ্যানালাইসিস করতে হবে। করার পরে হতে পারে পথ পাওয়া যেতে পারে যে হোয়াই ইট ওয়ার্কস সো ওয়েল অর হোয়াই ইট, মানে হোয়ার ইট ফেইলস, যেটা ওই পেপারে ছিল না। ওরকম অ্যানালাইসিস করে করে কিন্তু প্রচুর কাজ করা যায়।
এবং এতে যেটা হয়, ইয়াং রিসার্চারদের ইন ডেপথ থিঙ্কিং অ্যাবিলিটি বাড়ে এবং ওটার উপর বেস করে সে হতে ফার্দার মুভ করতে পারে। দেন মেকিং ইট ওয়ার্ক ফর ডিস্ট্রিবিউটেড সিস্টেমস, অ্যাপ্লাইং ইট ইন এ নোভেল সেটিং, এটাও আরেকটা পয়েন্ট যে ইন্ডাস্ট্রিয়াল বা গভর্নমেন্ট ট্র্যাকে এটা যদি ওই মেথডটা আমি ইমপ্লিমেন্ট করে দেখতে পারি তাহলে কাজ করে কিনা। আরেকটা সহজ কাজ হচ্ছে, সহজ না মানে ট্রাই করা যেতে পারে, সেটা হচ্ছে যে যখন আমরা কোনো একটা মেথড ডেভেলপ করি অথবা কোনো একটা সিস্টেম বানাই, সেখানে কিন্তু অনেকগুলো ইফ 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 থাকে, অথবা যদি যদি এরকম কন্ডিশন থাকে, অথবা বিভিন্ন প্যারামিটার থাকে বা এজাম্পশন থাকে। ছোটবেলায় ওই যে যারা আমরা পাটিগণিত পড়েছিলাম, অ্যারিথমেটিক, বলতাম না ধরি ধরি এরকম কন্ডিশন এরকম কন্ডিশন, এগুলা ধরেই আমরা কাজ করি। তাহলে আমরা যদি এক কাজ করি, সেটা হলো যে ধরবো না, ওই প্যারামিটারটা আমি রিমুভ করে দিলাম, অথবা ওই প্যারামিটার রিমুভ করা মানে কি একটা কনস্ট্যান্ট না। ফর এক্সাম্পল অনেক রিসার্চে আছে বা কেমিস্ট্রিতে আছে, আমরা জানি টেম্পারেচার ফিক্স রেখে আমরা কাজ করি, রুম টেম্পারেচার করে এরপরে কাজ করি। না, হোয়াট ইফ রুম টেম্পারেচার নাই, অর্থাৎ 25 ডিগ্রি বা 27 ডিগ্রি না, অনেক লো অথবা অনেক হাই, তখন ওই অ্যানালাইসিসটা কিরকম হয়। তো এরকম ভাবে আমরা যদি কোনো একটা মেথডে দেখি এবং কোনো একটা প্যারামিটার বা কনস্ট্রেইন্ট রাখি, যেমন আমরা যখন অনেক কাজ করি সেখানে বলি ইলুমিনেশন ইজ ফিক্সড, যখন আমরা ইনডোরে কাজ করি। যেমন এখন আমি বসে আছি, আমার এখানে যতটুকু লাইট, আপনার কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অলমোস্ট দ্য সেম লাইটিং কন্ডিশন দেখতে পাচ্ছেন। কিন্তু আমি যদি বাইরে চলে যাই, তাহলে দেখা যাবে কখনো মানে আকাশে মেঘের খেলা চলে, সেই খেলার উপর বেস করে কখনো আবার মানে সকাল বিকাল এগুলোর কারণে বা বিকাল বা সন্ধ্যা এগুলোর কারণে দেখা যাবে যে লাইটের প্রচন্ড ভেরিয়েশন হচ্ছে। এই ভেরিয়েশনের কারণে কিন্তু আমার ইমেজ ডেটা যখন আমি নিচ্ছি বা ভিডিও নিচ্ছি, সেটা কিন্তু পিক্সেলের ওঠানামা প্রচুর হচ্ছে। কারণ পিক্সেল বেশি হওয়া মানে হচ্ছে ব্রাইটার, এন্ড কম মানে হচ্ছে ডার্কার। পিওর ব্ল্যাক মিনস, যেমন এটা মানে হচ্ছে যে টোটালি ব্ল্যাক, আর আমার যতটুকু আছে সেটা হচ্ছে যে ফেয়ার এন্ড লাভলি দেই নাই, কিন্তু যতটুকুই আছে তাতে বোঝা যাচ্ছে যে কিছুটা হোয়াইট, ঠিক আছে, দেন দিস টি শার্ট অথবা হেয়ার। তাহলে এই যে বিষয়টা, সেটা হচ্ছে আমার ইমেজের ডেটা। এখন এই ইমেজের ডাটা যখন চেঞ্জ হয়, তখন আমার মেথড যদি এমন হয় যে ধরে নেয় ইনডোরে কাজ করে, আউটডোরে কাজ করবে না, তাহলে কিন্তু সমস্যা। যেমন কারো বাসায় যদি কিনেক্ট সেন্সর থাকে, ওই যে গেমিং এর জন্য অনেকে কিনে, এখন আজুর চলে আসছে, ফিউ $100, ইফ ইউ ক্যান বাই ইউ ক্যান ডু এক্সেলেন্ট রিসার্চ অন দ্যাট। তো ওখানে ডেপথ ইমেজ বলে, ডেপথ ইমেজ মানে হচ্ছে আমার দুইটা হাত কোনটা কাছে, যদি এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট দেয়া থাকতো তাহলে বোঝা যেত না কোনটা কাছে কোনটা দূরে। আমরা 3D ভিউ কনসিডার করি বলি, বা আমাদের স্টেরিভিশন আছে বলে আমরা পারি। নাও ওই ডেপথ ইমেজ ইনডোরে 5 মিটার দূর পর্যন্ত মোটামুটি অ্যাকুরেট। এরপরে ওই সেন্সর বা ওই ক্যামেরা, ডেপথ ক্যামেরা ভালোভাবে অ্যানালাইসিস করতে পারে না, মানে ডেটা দিতে পারে, প্রচুর এরর হয়। আউটডোরে সে পারে না। তাহলে আমি যদি এমন হয় যে কোনো একটা মেথড আছে, কোনো একটা ডেটা আছে, সেটা ইনডোরের জন্য অথবা মানে একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর্যন্ত ভালো কাজ করে, হোয়াট ইফ আই ট্রাই দ্য সেম মেথড, কিন্তু আমি ডেটাটাকে একে কালেক্ট করলাম একটু দূরে, ডেটা কালেক্ট করলাম নয়েজিয়ার, কিন্তু রিয়ালিস্টিক এন্ড সো অন, এন্ড দেন সি হাউ ইট ওয়ার্কস। ওইভাবে যদি করি এবং প্রয়োজনে তখন আরেকটু নতুন কোনো মেথড অ্যাড করে যদি আমি মেথডটাকে ইমপ্রুভ করতে পারি, এগুলা খুবই সুন্দর সুন্দর কাজ হতে পারে। মেকিং ইট ডিস্ক অ্যাওয়ার অথবা মেকিং ইট সিম্পলার, হুইচ ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ পৃথিবীতে সিম্পল মানুষের যেরকম অভাব, সিম্পল কাজ বা মেথডের অভাব, এটা মাথায় রাখতে হবে। তবে সেই কাজ বা মেথড গ্লোবালি হয় ওয়েল নোন, যদি সেটা খুব সিম্পলি ইমপ্লিমেন্ট করা যায়, অথবা সিম্পল কনসেপ্ট। এই জন্য প্রচুর পরিমাণে থিঙ্ক করতে হবে, সবকিছু জটিল ভাবে চিন্তা করার দরকার নেই, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে। বিশেষ করে আমরা বিভিন্ন রকমের টিভি সিরিয়াল দেখে অনেক মানুষ, এখন আমি শুনেছি বা দেখেছি যে অনেক সহজ জিনিস আমরা অতীতে যেটা ভাবতাম সেটা অনেক জটিল ভাবে চিন্তা করে, কোনো কিছু ঘটলেই অনেক কিছু চিন্তা করে। ইয়েস, রিসার্চার যেটা করবে, কোনো কিছু ঘটলে ঘটলে এই ঘটনাটাকে বিভিন্ন ভাবে চিন্তা করে খুঁজে কারণ বের করার চেষ্টা করবে, কিন্তু সব খারাপ হবে সেটা নয়, এটা মাথায় রাখতে হবে। এই পয়েন্ট আমি বলি যে রিসার্চের ক্ষেত্রে আমাদের এআই বা মেশিন লার্নিং এগুলোর ইম্পর্টেন্সটা কত হাই। যে শি গট নোবেল প্রাইজ অন কেমিস্ট্রি, তাকে জিজ্ঞেস করা হয়েছিল হোয়াট টু ডু আফটার হার নোবেল প্রাইজ, উনি বলেছিলেন যেটা, যে ডট 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 অ্যামেজিং থিংস দ্যাট উই ক্যান ইউজ টু মুভ ইনটু দ্য ফিউচার। কিসে? The combination with machine learning and AI is a frontier that I am going to ride to the next level. একজন নোবেল লরিয়েট এবং কেমিস্ট্রি, উনি বলছেন যে মেশিন লার্নিং এআই এই ফ্রন্টিয়ার উপর বেস করে উনি নেক্সট লেভেলে রাইড করবেন। ওয়াও! ফলে আমরা যারা এখানে আছি,
ঠিক আছে, বাংলার না থাকলে, ইংলিশ লিটারেচারে না থাকলে, সাহিত্যের না থাকলে বা হিস্ট্রি না থাকলে আমি বলবো, হিস্ট্রি থাকলেও সেখানেও লিটারেচার দিয়ে মানে এআই মেশিন লার্নিং বা অন্য জায়গায় গ্রামাটিক্যালি অনেক কিছু করার জায়গা আছে। ও বাংলার, সরি বাংলা বলা তো ঠিক হয় নাই, কারণ বাংলা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর লোকজন তারা মেশিন লার্নিং এআই দিয়ে কাজ করলে অনেক কাজ করতে পারবে। তাদের দরকার লিঙ্গুইস্টিক কনসেপ্ট নিয়ে আসা, এবং করছে কিন্তু। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন প্রফেসর আছেন, উনি কাজ করেন। আমাদের ঢাকা ইউনিভার্সিটির কয়েকজন আছেন যারা এআই মেশিন লার্নিং ডোমেনের লোকজনদের নিয়ে গভর্নমেন্টের সাথে মিশিয়ে কাজ করতেছেন। সুতরাং এআই মেশিন লার্নিং এ যারা জানে না, তুমি যে ডোমেনই হোক না কেন, বেসিক নলেজ গুলো নিয়ে 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 তৈরি থাকা। আর সবচেয়ে সহজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন এগুলার জন্য হচ্ছে পাইথন। পাইথনটা শিখে ফেলে দেখা যাবে যে বাংলাদেশে বসে ওয়ার্ল্ড ক্লাস লেভেলে পাবলিকেশন করা যায়। প্রতিদিন আমি ফেসবুকে, অলমোস্ট প্রতিদিন আমি ফেসবুকে দেখি বাংলাদেশে বসে আমাদের আন্ডার গ্রাজুয়েট বা মাস্টার্স এর ছেলে মেয়েরা মানে টপ যার পয়েন্ট। এবং অন্যদেরও বলি, আমি সাধারণত নোবেল প্রাইজ যারা পায় তাদের কে দেখতে চাই, এবং তাদের কথা শুনতে চাই, যাতে করে আমি নিজে ইন্সপায়ার্ড ফিল করতে পারি। তো এই জন্য মাঝে মাঝে আমি লেকচার শুনি ইউটিউবে। লাকিলি উই হ্যাভ ইউটিউব নাও। এটা যদি তোমার অল্প বয়সে পেতাম তাহলে তো আরো বেশি ইন্সপায়ার্ড হতো ভাগে ভাগে। তো এটা উদ্দেশ্য হলো যে আই ওয়ান্ট টু সি দেয়ার ভিশন, দেয়ার থিঙ্কিং, এবং তারা এই বুড়া বয়সেও নোবেল প্রাইজ পাওয়ার পরেও কাজ করার ইন্সপিরেশন কোথায়, এগুলো। তো ওদের ইন্টারভিউ যখন দেখি তখন এখন থেকে আমি পিক করা যে উনি এই কথাটা বলেছেন। সুতরাং হয়তো গুগল সার্চ এই ওয়ার্ডটা পাওয়া যাবে কিনা জানি না, যেহেতু ইউটিউবের লেকচার থেকে আমার নেওয়া। দেন এই কাজগুলো করার জন্য আমাদের লিটারেচার রিভিউ দরকার। আসবো রিভিউইং ইনফরমেশন। যে কোনো কাজ যখন আমরা করি বা প্ল্যান করি, আমরা কিন্তু বাস্তবতা অনুসারে পরিবর্তন করতে হয়, রিডিফাইন দ্য প্রবলেম করতে হয় আফটার সাম লার্নিং এন্ড সোন। ক্রিকেটে দলনেতা সেই যে প্ল্যান এ বি সি রাখে, কিন্তু অবশ্যই মূল পরিকল্পনা থেকে বারবার দূরে সরবেন না। বিকজ আপনি একটা কাজ করার জন্য গোল সেটিং এ গিয়েছেন, ইনিশিয়াল স্টেজ অলওয়েজ ডিফিকাল্ট। সুতরাং প্রথম কিছুদিন কিছু কিছু রিসার্চার আছে যে কিছুদিন পড়ার পরে বলে ওরে বাপ রে বাপ কি কঠিন, এই লাইনে তো জিন্দিগিতেও পারবো না, সুতরাং চলে যায় আরেকটা টপিকে, আরেকটাতে গিয়ে সে তখন আর কনফিডেন্সই পায় না। রিমেম্বার, একটা জায়গায় লেগে থাকতে হবে, ফোকাস থাকতে হবে। রিসার্চের এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আজকে জমানায় আমরা ফোকাস থাকা খুব ডিফিকাল্ট, চারপাশে এত বেশি অ্যানোমালিজ, এবং ফেসবুকে বেশি সময় থাকলে যেটা হয় দুনিয়ার নিউজ দেখি আমরা, নিউজ দেখে ফ্রাস্ট্রেটেড ফিল করি, হতাশা ফিল করি। একটা একটা সময় কিন্তু এই ঘটনাগুলো ঘটতো, এবং খারাপগুলো ঘটতো। কিন্তু আমরা খারাপগুলোকে যদি দেখে হতাশা ফিল করি তাহলে হবে না। আমি নিজেও হতাশ হই, কিন্তু আমার পয়েন্ট হচ্ছে যে আমার টাইম শেষের দিকে। হ্যাঁ, ইয়াঙ্গার ইউ আর দ্য বেস্ট, বেটার অ্যান্ড বেস্ট ইউ আর। সুতরাং রিমেম্বার যে এই সময়টাকে কাজে লাগানোর জন্য এক্সপেরিমেন্টের ক্ষেত্রে অল্প ডাটা নিয়ে কাজ করলে চলবে না, এবং ডাটা নিয়ে কোনো চালাকিও করবেন না, এটা করার দরকার নাই। যেটা রেজাল্ট আছে সেটাই দেন, এবং সেটা ব্যাখ্যা করতে পারাটা খুবই জরুরি। অনেক সময় আমাদের ডেটা থাকে না, সেই ডেটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে মানে সিমুলেটেড ডাটা নিতে পারি। এখানে একটা এক্সাম্পল দিয়েছি, যে ফর এক্সাম্পল ওয়াকিং প্যাটার্ন, এটাকে বলে ভিডিও বেইট গেট। যে ওয়াকিং প্যাটার্ন, এটার আমাদের ল্যাবে, আমাদের ওসাকা ইউনিভার্সিটি আমাদের ল্যাব, ইউ ক্যান সার্চ, ওয়ার্ল্ডের লার্জেস্ট ডেটা সেট রয়েছে অ্যাজ আই রিকল, 78,000 পিপলের। কিন্তু এগুলো হচ্ছে ইনডোর, একজন ব্যক্তি হাঁটতেছেন, কোনো সমস্যা নাই, এইটা। কিন্তু এবং আরো অনেক ডাটা আছে, কিন্তু অক্লুশন কি আছে? অক্লুশন বলতে আমি হাঁটতেছি, সামনে একটা গাড়ি চলে গেল, আমি হাঁটতেছি, হঠাৎ করে একটা মানে দেয়ালের পার্ট আমার হাঁটার অংশটাকে কেটে দিছে, তাহলে কি সেই ডেটা নিয়ে আমি গেট রিকগনিশন করতে পারবো? সুতরাং বা মাল্টিপল পার্সন যদি থাকে বা লার্জ ডাটা সেট, ডিফিকাল্ট ডাটা সেট আছে কি, না থাকলে তখন কি করতে হবে? আর্টিফিশিয়ালি বানাতে হবে। এবং কে বানাতে হবে তার জন্য অনেক কিছু আছে। রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে আছে আমাদের ওখানে সিএসসি ডিপার্টমেন্টের ডক্টর জসিমউদ্দিন খুবই ভালো কাজ করেছেন, আমাদের ল্যাবে অসাধারণ কাজ করেছেন বেশ কয়েকটা। তা উনি এই অক্লুশন নিয়ে কাজ করেছেন। তখন যেটা হয়েছে যে বড় ডাটা সেট যেহেতু লাগবে, উনি এই নর্মাল ডাটা সেটের উপরে উনি আর্টিফিশিয়ালি উনি অক্লুডেড ইনফরমেশন দিয়েছেন, অর্থাৎ ওখান থেকে ইনফরমেশন সরাই ফেলছেন, সরিয়ে 24 ডিফারেন্ট কাইন্ডস অফ প্যাটার্ন বানিয়েছেন, যাতে করে সেগুলোর উপর বেস করে উনি কাজ করতে পারেন। তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যে আমরা যেন যখন কাজ করব, ডেটা যদি সিম্পল না থাকে এটাকে ডিফিকাল্ট করতে হবে। আমাদের জীবন হবে সহজ সরল, কিন্তু আমাদের ডেটা সেট হবে কঠিন এবং জটিল এবং মানে ঝামেলাপূর্ণ, যাতে করে ওই ঝামেলাপূর্ণ ডাটা সেটের রেজাল্টটা কিরকম আসে সেটা জানা যায়। রিমেম্বার, শুরুতে যদি
আমি ঝামেলাপূর্ণ ডাটা সেট নিয়ে যাই, তাহলে কিন্তু একটা চ্যালেঞ্জ থাকে অনেক সময় রিসার্চের ক্ষেত্রে, সেটা হলো যে এই রেজাল্টটা কি কারণে আসতেছে এটা বোঝা যায় না। এই জন্য আইডিয়াল সেটিং এ যদি রেজাল্ট থাকে, তাহলে এরপরে আপনি ডাটা সেটটাকে ডিফিকাল্ট করবেন। আইডিয়াল সেটিংটা জানা, ওখানে কিরকম রেজাল্ট হয়, তখন তার উপর বেস করে একটু একটু করে 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 অ্যানোমালিস বা নয়েজ বা ডিস্টারবেন্সেস অ্যাড করে করে দেখা, তখন বোঝা যাবে আসলে কোনটার জন্য মানে মেথডটা কোন প্রবলেম সলভ করার জন্য মোর রেসপন্সিবল হচ্ছে। অর্থাৎ আমি এক্সপ্লেইন করতে পারবো যে হোয়াই ইট ওয়ার্কস নাও অর হোয়াই ইট ওয়ার্কস বেটার। যে কোনো কাজ অ্যানালাইসিস করতে হবে বা এক্সপ্লেন বা ইন্টারপ্রেট করতে হবে, ডিসকাস করতে হবে, জেনারেলাইজ করতে হবে, প্লাস মাইনাস পয়েন্ট গুলো খুঁজে বের করতে হবে। শুধু প্রশংসা করলেই হবে না, রিসার্চার একজন ঘটক নয়। ঘটকের কাজ হচ্ছে খালি বলতে হবে যে এই ছেলে অথবা এই মেয়ে হচ্ছে সোনার টুকরা অথবা সোনার টুকরি, কিন্তু আলটিমেটলি বাস্তব জীবনে সেটা নয়, এটা আমরা জানি। কিন্তু রিসার্চের ক্ষেত্রে আমাদের এটা খুঁজে বের করতে হবে, অ্যাটলিস্ট উইদিন দ্য রিসার্চ টিমে। এবং সুপারভাইজারদেরও এই ব্যাপারে হেজিটেশন থাকার দরকার নাই, স্টুডেন্টদেরও থাকার দরকার নাই। এই এনভায়রনমেন্টটা এবং এই ওপেননেসটা থাকতে হবে, যাতে করে অন্তত দে নো দে আর গুড অর ব্যাড পয়েন্টস, বেসড অন দিস তারা কাজ করবে, আগাবে। নাম্বার ওয়ান। পেপার রাইটিং এর সময় কিছু স্ট্র্যাটেজি আছে, ওখানে কিভাবে নেগেটিভ পয়েন্ট গুলো হাইলাইট করতে হবে সেটা পরের কথা। ফাইনালি কনক্লুড প্রপারলি, এবং উই রাইট ডাউন এজ এ থিসিস বা বুক ফর্মেট, জার্নাল বা ট্রানজাকশনে আমরা মানুষকে পেপার সাবমিট করি, কনফারেন্স বা ওয়ার্কশপে আমরা প্রসিডিংস পেপার হিসেবে সাবমিট করি। কিছু কিছু ডোমেইনে আছে যে এক্সটেন্ডেড অ্যাবস্ট্রাক্ট, যেগুলো কোথাও পাবলিশ হবে না কিন্তু 2 পেজের করা হয়, অথবা কনসাইজ অ্যাবস্ট্রাক্ট সাবমিট করা হয় মাত্র 100 বা 200-300 ওয়ার্ডের মধ্যে। এবং পরবর্তীতে কনফারেন্সের পরে, এই জন্য বিভিন্ন ডোমেইনে কনফারেন্সকে পাত্তা দেয় না, বিকজ দে ডোন্ট অ্যাকসেপ্ট ফুল পেপারস। কিন্তু যারা সিএসসি বা এআই, কম্পিউটার ভিশন অথবা এইসব এইসব ডোমেইনে আছে, আমরা জানি যে সিবিপিআর এর যে পেপার ডাবল কলামে 10 পেজ, ইভেন আমাদের আইসিআইভি আইভিপিআর এর পেপারে কিন্তু আমাদের এভারেজ পেপার মিনিমাম হচ্ছে 6 পেজ ডাবল কলাম, সিঙ্গেল কলামে করলে সেটা 12-14 পেজ হয়ে যায়। আর থেকে 8 পেজ বা 10 পেজ পর্যন্ত আমরা পেপার মানে অ্যাকসেপ্ট করি। তার মানে ওই এবং সেটা কপিরাইট আইটিএল দিয়ে দিচ্ছে, ফলে সে কিন্তু কোনো জার্নালও পাবলিশ করতে পারছে না, অথচ সেই কাজটাই কিন্তু সে ইম্প্যাক্ট ফ্যাক্টর 1 বা স্কোপাস ইন্ডেক্স লেভেলের জার্নালে পাবলিশ করতে পারতো। সো এই জন্য ডোমেইন টু ডোমেইন ভ্যারি করে, এবং আমেরিকাতে বা জাপান বা অনেক দেশেই আছে, কিছু কিছু ফিল্ডে শুধু টপ কোয়ালিটি কনফারেন্স পেপার হলে চোখ বন্ধ করে তাকে পিএইচডি দিয়ে দেয়, জার্নালের জন্য চিন্তা করে না, বিকজ those are really good rank and so on, including China. They have a list as well. Anyway, পেপার আমরা সাধারণত লিখি হচ্ছে ওয়ার্ডে, কিন্তু আমি রিকোয়েস্ট করবো সবাইকে ল্যাটেকে লিখতে। ল্যাটেক হচ্ছে, এটা ক উচ্চারণ, সাধারণত ল্যাটেক্স বলি, কিন্তু আসলে কানুত বলেছে ল্যাটেক অ্যাজ আই কল। তো ওখানে যা সফটওয়্যার ইনস্টল করলে দেন ইউ ক্যান, ইটস নট ডিফিকাল্ট এট অল। দেন ফাইনালি ইউ গেট ইন পিডিএফ অ্যান্ড ওয়ান্ডারফুল ফরম্যাটিং টনমিং, এগুলো অনেক কাজ ইজি হয়ে যায়। এবং আমরা যারা এখন অনলাইনে কাজ করি বা রিমোটলি কোলাবোরেশন করেন সো অন, overleaf.com এটা প্রচুর ব্যবহার করি। ওভারলিফ হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে আপনি লগ ইন করে অনেকভাবে পাবেন, এবং ওখানে সব টেমপ্লেট দেয়া আছে। আপনি শুধুমাত্র একটুখানি চেষ্টা করলে, যে কিচ্ছু জানে না সে যদি জাস্ট 1 ঘন্টা বা ইভেন লেস দেন দ্যাট গুগল সার্চ করে কিছু টিউটোরিয়াল দেখে নেন, তাহলে চোখ বন্ধ করে আপনি হাই কোয়ালিটি কাজ, মানে সরি, হাই কোয়ালিটি ওয়েতে আপনি ওভারলিফে লিখতে পারবেন, এবং পিডিএফ হয়ে যাবে, এবং আপনি কাজ করতে পারবেন। এটা হতে পারে, এখন এটা প্রচুর ব্যবহার করা হচ্ছে, এবং ইটস এ ফ্রি অফ কস্ট, সো ইউ ক্যান গো থ্রু অল দ্যাট। রিগার্ডিং রাইটিং, যেহেতু রাইটিং এর জন্য আলাদা টক ভবিষ্যতে হলে দেখা যাবে, বাট রিগার্ডিং রাইটিং, রিচার্ড বলেছেন, যে হচ্ছে ইকোনমিক্স এর একজন প্রফেসর, বলছে ইন দ্য ইন্টারেস্ট অফ ইয়াং সায়েন্টিস্ট, and which I think a lot of young scientists don't pay any attention to the writing. সে বলছে যে অনেকেই লেখাতে মনোযোগ দেয় না, অনেক ইয়াং সায়েন্টিস্ট। I don't mean writing a novel. উনি বলছেন যে when you do research, the end product is something written. Until you have written it down, you haven't done anything. সুতরাং এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, যে ভেরি স্মার্ট ওয়েতে ক্লিনলি ক্লিয়ারলি কোনো কিছু উপস্থাপনা করা। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। তো বেসিক স্টেপস অফ রিসার্চ ক্ষেত্রে বলছিলাম, প্রবলেম আইডেন্টিফাই করা, রিভিউইং ইনফরমেশন, প্রপোজাল, এক্সপেরিমেন্ট, ডেটা কালেকশন, অ্যানালাইসিস, ড্রয়িং কনক্লুশনস এন্ড জেনারেলাইজেশন। আমি বলতে চাচ্ছি এখন লিটারেচার রিভিউ, হুইচ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। রিডিং দ্য ওয়ার্কস অফ আদার্স বিফোর স্টার্টিং ইউর ওন রিসার্চ। তার মানে হচ্ছে লার্ন ফ্রম দ্য পাস্ট টু বিল্ড দ্য ফিউচার, এই কনসেপ্ট। এখন এখানে কিন্তু মাথায় রাখতে হবে, অনেকে আছে যারা পড়তে পছন্দ করে,
হ্যাঁ, আমিও অনেক পেপার পড়তে পছন্দ করি। খালি ডাউনলোড করবা আর খালি পড়বে। লিটারেচার রিভিউ করতেই নিজের জীবনটা চলে যাচ্ছে। ওইটা করলে কিন্তু হবে না। মাথায় রাখতে হবে টোটাল রিসার্চের টাইম কতটুকু, তার সাথে আমি কিভাবে এটা সমন্বয় করব। ইয়েস, এখানে একটা ব্যালেন্স করতে হবে এবং ইট মে ভ্যারি ফ্রম ডোমেইন টু ডোমেইন, কিন্তু এটা করতে হবে। রিভিউইং লিটারেচারের ক্ষেত্রে প্রথমে আমরা ওই যে বলেছিলাম যে কিছু আইডিয়া অথবা জেনারেল টার্মস আমরা পেয়েছিলাম বিভিন্ন সোর্স থেকে, ফর এক্সাম্পল সে ট্রাফিক অ্যাক্সিডেন্ট প্রবলেম, সেখান থেকে আমি খুঁজে বের করব হাই কোয়ালিটি রিভিউ বা সার্ভে পেপার আছে কিনা ফ্রম জেনুইন এক্সপার্টস অফ রিসার্চ, অথবা কোনো স্পেসিফিক বুক থাকলে তখন আমি দেখব যে সেখান থেকে আমি জানার চেষ্টা করবো ডোমেইনটা আরো মোর স্পেসিফিক ম্যানারে। দেন আমি চলে যাব হচ্ছে প্রাইমারি বা বেস সোর্স, যেগুলোকে আমি বলবো যে অরিজিনাল জার্নাল বা হাই কোয়ালিটি প্রসিডিংস, যেখানে প্রুভেন মেথডস আছে, এবং সেই অনুসারে আমি কি করব যে বেসড অন মাই টাইম, কারণ কোন রিসার্চ কোথাও আছে 6 মাস, কোথাও 1 বছর, কোথাও 3 বছর, কোথাও 6 বছর। অ্যাবিলিটি, হিউম্যান অ্যাবিলিটি এনরমাস হলেও মাথায় রাখতে হবে আমি কতটুকু ম্যাথ জানি, কতটুকু স্ট্যাটিস্টিক্স জানি, কতটুকু প্রোগ্রামিং জানি। অ্যান্ড রিসোর্সেস, আমি বড় একটা ডাটা সেট নিয়ে কাজ করবো কিন্তু আমার নাই হচ্ছে জিপিইউ, সার্ভার নাই, আমার একটা কাজ করতে হবে সেখানে প্রচুর অ্যানালাইসিস করার জন্য 4-5 জন ম্যান পাওয়ার লাগবে, আমার সেটা নাই। আমি কেমিস্ট্রি নিয়ে কাজ করবো আর সেই ম্যাটেরিয়ালস ঠিক মতো থাকবে না। তাহলে কখনোই এমন কিছুতে যাওয়ার দরকার নাই যেখানে নাই এর কারণে আমি কাজ আগাতে পারবো না। খুঁজে বের করতে হবে কোথায় আমি কাজ করতে পারবো, এবং এটা যদি খুঁজে বের করতে না পারেন তাহলে আসলে রিসার্চে সব সময় একটা ফ্রাস্ট্রেশন কাজ করবে। সব ডোমেইনেই বাস্তবতা অনুসারে কাজ করা সম্ভব। রিমেম্বার, এখানে কি অনেকে পিএইচডি থাকতে পারেন, পিএইচডি যারা করে আসে তারা একটা ডোমেইনে করে, সে হতে পারে এমন সেট আপে করছে যেখানে হাজারো কোটি টাকার সেট আপ আছে, বাট হোয়েন ইউ রিটার্ন হোম ইউ ডোন্ট হ্যাভ নাথিং, তাহলে ইউ হ্যাভ নাথিং, তাহলে আপনি কিভাবে কাজ করবেন? যেটা করতে হবে সেটা হলো পিএইচডির সময় আমরা মূলত একটা কনসেন্ট্রেটেড ওয়েতে প্রবলেম সলভিং করার এবং কাউকে সুপারভাইজ করার এবং একটা প্রবলেম আসলে প্রবলেমটা বের করার এবং প্রবলেমটা সহজ সমাধান করার স্ট্র্যাটেজি শিখি। ইটস নট দ্যাট যে আমি একটা মেশিন চালানো শিখলাম, সেটা তো একটা মানে এটা না, ঠিক আছে, অথবা শুধুমাত্র একটা কাজ শিখলাম, নো। ফলে আপনার যেটা করতে হবে দেশে আসার পরে যখন দেখবেন যে আপনার পক্ষে সেই সেট আপ একদিনে পাবেন না চলতি করতে, তাহলে আপনি ডোমেইনটা কাছাকাছি কোনো এমন জায়গায় নিয়ে যান যেখানে নিয়ে আপনি কাজ করতে। ফর এক্সাম্পল, আমার পিওর কাজ ছিল হিউম্যান অ্যাক্টিভিটি রিকগনিশন, ডিউরিং মাই পিএইচডি পোস্ট ডকের সময় এটা প্ল্যানে কাজ করেছি। নাও হিউম্যান অ্যাক্টিভিটি অ্যান্ড রিকগনিশন লাস্ট 10 ইয়ার্স স্পেশালি আমরা যদি দেখি যে যখন জিপিইউ আসলো এবং ডিপ লার্নিং এর এরা চলে আসলো, ইম্পসিবল হয়ে গেছে কাজ করা। কারণ আমরা যখন আজ থেকে 10-15 বছর আগে কাজ করতাম তখন ছিল ডেটা সেটে 10 জন মানুষ ফর এক্সাম্পল এবং 10টা অ্যাকশন, তার মানে হচ্ছে ধরেন যে 100টা ভিডিও বা 50টা ভিডিও, সেই 50টা বা 100টা ভিডিও থেকে কিছু অ্যানালাইসিস করে বের করা। ইট ওয়াজ ইজিয়ার ইউজিং নর্মাল কম্পিউটার অ্যান্ড সো অন। বাট এখন যদি আপনি দেখেন বা আমার অন্য লেকচারগুলো দেখবেন যে ইউটিউব বেসড 500 ক্লাসেস, যেখানে আগে ছিল 6টা বা 8টা বা 10টা, সেখানে 500-800 ক্লাসেস হয়ে গেছে। নাম্বার অফ ভিডিওস হয়ে গেছে মিলিয়নস, যেখানে আগে ছিল 100-200 এরকম। এবং ডিউরেশন এন্ড কমপ্লেক্সিটি বিকামস এক্সট্রিমলি হাই বিকজ ডিপ লার্নিং এন্ড আপনার জিপিইউ মাল্টিপলস লাগে বা নেটওয়ার্ক সেট আপে মনে করেন যে আপনার রান করতে হয় এরকম। তাহলে আমি আমি কি তাহলে ওই লাইনে কাজ করতে পারতাম? এই জন্য আমি কি করলাম, আমি দেখলাম যে ওটা আমার পক্ষে সম্ভব না, ডিপ লার্নিং এ রান করা আমার পক্ষে সম্ভব না আনফরচুনেটলি, যেহেতু আমরা গরিব দেশের এবং আমাদের রিসার্চ ফান্ডিং নাই, নিজেরও সেই ক্ষমতা ছিল না যে জিনিসপত্র কিনে কাজ করি। পরবর্তীতে আবার আরেকটা বেশ বাস্তবতা যে আমাদের আলাদা ল্যাব সেট আপ নাই, আমাদের ছেলে পেলেদেরকে আমরা বিদেশে যেরকম সে চাইলে 24 আওয়ার্স 365 দিনই ল্যাবে থেকে কাজ করতে পারে, ওখানে ঘুমাইতে পারে ফ্লোরের মধ্যে অথবা সোফার মধ্যে অথবা ওখানেই খেতে পারে। আমাদের তো টিচারদেরই সেই স্কোপ নাই, সন্ধ্যার পরে ঘর থেকে ল্যাব থেকে ইউনিভার্সিটি থেকে বের করে গেলে ছিনতাইয়ের শিকার হবো অথবা গাড়ি পাবো না। আর ঢাকার বাইরে যেসব ইউনিভার্সিটি তাদের অবস্থা তো জঘন্য জঘন্য বাজে, যারা জানে না রিসার্চ নিয়ে খালি বদনাম করে তাদের জন্য বলি যে অনেক ইউনিভার্সিটি আছে যে মানে মানে যে গাড়ি সে গাড়ি চলে যায় 3টার সময় 4টার সময় 5টার সময়, অনেক জায়গায় সেটাও নাই। ফলে তার পক্ষে বিকালে যদি একটু রিসার্চের জন্য থাকে সে কিভাবে বাসায় যাবে 1 ঘন্টা 2 ঘন্টা জার্নি করে। সো দে আর মেনি চ্যালেঞ্জেস এন্ড সো অন। তো আমি ফাইনালি যেটা বলি সেটা হলো যে আমি টপিক চেঞ্জ করে ফেললাম, ছোট ছোট এরিয়াতে নিলাম ছেলেপেলেরা যারা অল্প সময়ে কাজ করতে পারে তাদেরকে দিয়ে কাজ করানোর জন্য, এবং লেগে থাকলে ফলে দেখা গেছে যে কিছু না হলেও কাজ হয়েছে, দুর্বল হোক বা যাই হোক। এরপর ডোমেইনও চেঞ্জ করলাম কিছুটা,
সেখানে কি করলাম, এখন আমি অ্যাক্টিভিটি রিকগনিশনের কাজ করি, বাট আমি চলে গেলাম হচ্ছে সেন্সর বেসড। এখন ভিডিওর জায়গায় সেন্সরে হলে যারা সেন্সর বেসড কাজ করেন জানেন যে খুবই অল্প ডাটা, অ্যাক্সেলেরোমিটার এক্স ওয়াই জেড মাত্র এক্সেল ফাইলে আপনার 3টা ভ্যালু পার সেকেন্ড ইনস্টেড অফ 1 ইমেজ। তো এইভাবে একটা গেল। চলে আসলাম স্কেলেটন বেসড কাজে। স্কেলেটনের ক্ষেত্রে একই রকম, আমার বডির মাত্র 25টা জয়েন্ট চলে আসলাম হচ্ছে যে অ্যাক্টিভিটি রিকগনিশন, কিন্তু এমন ডোমেন ফর এক্সাম্পল অটিস্টিক অথবা ব্লাইন্ডনেস অথবা অন্য কোনো প্রবলেম, হেলথ কেয়ার রুগী, তো ওরকম কিছু যেখানে ডেটা কম হলেও কাজ করা সম্ভব, বিকজ ওইসব ডোমেনে বড় ডেটা সেট নাই, ফলে নর্মাল পিসিতে বা এখন গুগল কোল্যাবে ছেলে মেয়েরা বসে কাজ করতে পারে। সো আমার রিকোয়েস্ট হচ্ছে যে আমরা রিসোর্সেসটা এবং অ্যাবিলিটিটা চিন্তা করেই আমাদেরকে রিডিফাইন করব, কাজ বের করব। আদারওয়াইজ আমি যেমন একটা স্টুডেন্ট আমাকে বলছে আমি কোয়ান্টাম কম্পিউটিং কাজ, আমি বলছি কোয়ান্টাম কম্পিউটিং বাবা কাজ করবে, হু উইল সুপারভাইজ ইউ, নাম্বার ওয়ান। কোয়ান্টাম কম্পিউটার অনেক আসপেক্টসে কোন এক্সাক্ট আসপেক্টে তুমি কাজ করবে এবং কে তোমাকে গাইড করবে, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। নলেজ কেউ না থাকলে দেখা যাবে আমাদের অনেক ছেলে পেলে অনেক চেষ্টা করে, কিন্তু দেখা যায় এত হালকা কাজ করে, এত নাইভ একটা প্রসেসে যায়, ইয়েস দে লার্ন সামথিং বাট এটার আউটপুট তেমন কিছু হয় না। এই জন্য সুপারভিশন একটা বড় ফ্যাক্টর। দেন হচ্ছে যে ওই কাজ করার জন্য আমার রিসোর্সেস আছে কিনা। বাট যেটাই আমার আছে মাথায় রাখতে হবে যে ওইটা নিয়েই ঝাঁপিয়ে পড়তে হবে। খেয়াল করতে হবে, ইফ উই লাভ আওয়ার কান্ট্রি, তাহলে এই দেশকে উপরে তোলার দায়িত্ব আমাদের। উপরে তোলার একটা অন্যতম কাজ হচ্ছে রিসার্চারদের, যে আমরা প্রচুর প্রচুর কোয়ালিটি পেপার পাবলিশ করব, মিনিমাম স্কোপাস ইন্ডেক্স যেটা মিনিমাম, দেন ইম্প্যাক্ট ফ্যাক্টর করে করে, যাতে করে আমাদের গ্লোবালি বাংলাদেশের রিসার্চের জায়গায় আমাদের সুনামটা বাড়ে। তাহলেই তো আমরা দেশপ্রেমে দেশের জন্য কিছু করতে পারলাম, মিনিমাম। আরো করতে পারলে তো অন্য কিছু, কিন্তু সেটা না করে আমরা যদি খালি বদনাম করি তাহলে হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমাদের বঙ্গবন্ধু যেটা বলেছিলেন, যার যা আছে ঝাঁপায় পড়তে। আমাদেরও রিসার্চাররা যদি আমাদের যে সামান্য রিসোর্স, রিমেম্বার 10 বছর আগে বা 20 বছর আগের তুলনায় এখন মাচ বেটার আছে, তো এটা নিয়ে যদি আমরা ঝাঁপিয়ে পড়ি, আপ্রাণ চেষ্টা করি, জীবন দিয়ে দেওয়ার মতো পরিশ্রম করি, প্রতিদিন 12-15 ঘন্টা রিসার্চের দিকে লেগে থাকি, উইদাউট এ ডাউট আফটার 10 ইয়ার্স উইল সি ম্যাসিভ চেঞ্জ। তো এই রিকোয়েস্ট আমার সবার কাছে, যে আমরা যাতে আমাদের টাইম এন্ড অ্যাবিলিটি এন্ড রিসোর্স যা আছে তা নিয়ে ঝাঁপায় পড়ি আর কি। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে কিওয়ার্ডের ক্ষেত্রে যে কম্পাইল দ্য কিওয়ার্ডস এবং টার্মস, এবং ডু ব্রেন স্টর্মিং, প্রচুর পরিমাণে ব্রেন স্টর্মিং করতে হবে। এখন তো অনলাইন হওয়ার সময় কত সহজ, প্রেম প্রীতির কথাবার্তা না, আজাইরা মানে খেলাধুলা, আর্জেন্টিনা ব্রাজিল আমাদেরকে কিছুই দিবে না, দেয়ও নাই। ঠিক আছে, নাকটা ক্ষত ভেঙে দিছে আনফরচুনেটলি। তো এখন যেটা সেটা হচ্ছে গিয়ে যে ব্রেন স্টর্মিং করতে হবে, যে এই যে ফেসবুকের সুযোগ আছে বা গ্রুপ করা যায়, জুমের ফ্রি আছে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত, এগুলোতে আমরা হোয়াই ডোন্ট স্টুডেন্টস গ্রুপ করে করে 3 জন 4 জন 5 জন করে করে রেগুলারলি প্রচুর রিসার্চ ইস্যু নিয়ে, প্রবলেম নিয়ে জাস্ট ডিসকাস এন্ড ডিসকাস এন্ড ডিসকাস। যেটাও যে ইত্যাদি নানা নাতি ছিল, যে নাতি বলতো চিন্তা করো না, না চিন্তা করো, ঠিক আছে, তো ওরকম করতে হবে। এবং প্রচুর পরিমাণে পেপার পড়তে হবে, বই পড়তে হবে। উইকিপিডিয়া কোনো সোর্স না, কিন্তু অনেক সময় বেসিক নলেজ জানার জন্য আমরা র্যান্ডমলি কিছুটা পড়ে জানার চেষ্টা করি। freedictionary.com একটা ওয়েবসাইট আছে, সেখানে গেলে প্রতিটা ওয়ার্ডের সাইন্টিফিক মিনিং সহ বিভিন্ন মিনিং এর এক্সাম্পল দেয়া থাকে। অনেক সময় মিনিং না বুঝলে আমরা দেখবো যে কম্পিউটার সায়েন্সে ওইটার মিনিং কি, আর মেডিকেল সায়েন্সে ওইটার মিনিং কি, তা ওইটা দেখা যায়। এই জন্য আপনারা, আমি অনেক সময় দেখা যায় যে মনে হচ্ছে যে টার্মটা জানি, কিন্তু এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে না এখানে, তাহলে এটাকে অন্য কোনো মিনিং আছে, দেখতে হবে। তো প্রবলেম টু গেট রিসার্চ পেপারস, এটা অনেকেরই একটা সমস্যা, ইদানিং কমেছে, বাট এরপরও আমরা যদি ওপেন সোর্স না পাই, গেট ফ্রি পেপারস, আমি যেটা করি গুগল সার্চ দিয়ে পাওয়ার চেষ্টা করি, না পেলে কাছাকাছি অন্য কোনো পেপার আছে কিনা সেটা দেখি, সেটাও যদি না পাই আমি ওই অথারের ইমেল অ্যাড্রেস খুঁজে বের করে তাকে ইমেল করি। ইমেলের সাবজেক্টে আমি নিড ইউর পেপার, এরপর পেপার টাইটেল দিয়ে দিই, সেটা যদি স্প্যামেও যায় সে চেক করে ইউজুয়ালি দেখবে, খুশিতে বাকবাকুম হবে, ওয়াও আমার পেপার চাইছে কোনো একজন। আর তুমি যদি রিসার্চ গেট অ্যাকাউন্ট খুলো, তাহলে সেখানে প্রচুর পরিমাণে পেপার থাকে, প্লাস রিকোয়েস্ট করা যায়, এবং প্রাইভেটলি পিপল শেয়ার ইচ আদার অ্যান্ড সো অন। সুতরাং এটা মাথায় রাখতে হবে। আর পরে নিচে যেটা সেটা মুখে বললাম না। হাউ টু কন্ট্যাক্ট এক্সপার্টস, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। অনেক সময় অনেকেই বলে যে স্যার আমার তো কোনো সুপারভাইজার নাই, অথবা আমি পাস করে ফেলছি সুপারভাইজার পাবো না, অথবা আমার সিজিপিএ খারাপ, আমার কোনো সুপারভাইজার কেউ নিবে না, এগুলা রিয়ালিটি। ঠিক আছে, কিন্তু মাথায় রাখতে হবে যে সিনিয়র তো কেউ না কেউ আছে, টিচারদের খুব আগ্রহ দিয়ে দেখালে, কিন্তু আমি যদি গেলাম বলে স্যার আমি আপনার সাথে রিসার্চ করবো, কি করবো স্যার, আপনি যেই লাইনে বলবেন সেই লাইনে করবো, ও মা,
অনেকটা প্রেমে পড়ার মতোই কথাবার্তা, ওরকম কাজ করলে হবে না। এক্স্যাক্টলি তুমি যদি কোনো একটা পিন পয়েন্টে প্রবলেম নিয়ে যাও এবং বলো যে আমি এতটুকু করেছি, এখন এই জায়গায় আমি আপনার সহযোগিতা চাই বা পরামর্শ চাই বা ব্রেইন স্টর্মিং করতে চাই, হোয়াট ডু থিঙ্ক, তখন দেখা যাবে যে কেউ তোমাকে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা সময় দিবে। দেন হতে পারে যে ফার্দার ফার্দার আরো আগানো যেতে পারে যদি লং টার্মে কমিটমেন্টে কেউ কাজ করে। সুতরাং মানে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে কোলাবোরেটিভ রিসার্চ করা সম্ভব হলে সেটা খুবই দরকার, না হলে অ্যাটলিস্ট ডিসকাশনস লেভেলে। এবং এটা ডিফিকাল্ট না, বিকজ বাংলাদেশে এবং গ্লোবালি এখন অনেক, এবং ফেসবুকে সেই রিসার্চ গ্রুপগুলোর সাথে জড়িত হলে অনেক সহজে করা যায়। কিন্তু আমার একটা রিকোয়েস্ট ছিল যে কেউ যদি তোমাকে শুরুর দিকেই মানে অথারশিপের কথা বলে, অথবা তোমার কাজের পুরা মানে প্রোগ্রামটা চায় অথবা পেপারটা চায় জাজ প্রপারলি, বিকজ ইট মে হ্যাপেন দ্যাট সামওয়ান এলস সে ওইটা সাবমিট করে দিয়ে তোমার আগে পাবলিশ করে ফেললো বা এই টাইপের। এই যে এইসব আনইথিক্যাল কাজ অনেক কম হলেও হয়। ফাইন্ড এক্সপার্টস ইন মেনি ইউনিভার্সিটিজ ইন আওয়ার কান্ট্রি। আমাদের 150-র উপর এখন ইউনিভার্সিটি হয়ে গেছে, প্রচুর রিসার্চার্স আমাদের দেশে আছেন, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি হওয়াতে অনেকে ব্যাক করছে, কারণ টাকা পয়সাও বেশি, প্লাস হচ্ছে যে ডিগ্রি নিয়ে বাইরে থাকার চেয়ে দেশে আসি, দেশকেও থাকলাম, দেশের কন্ট্রিবিউট করলাম। সো এই জায়গায় আমাদের মাথায় রাখতে হবে যে মানে তাদেরকে এঙ্গেজ করতে হবে এবং দে উইল বি হ্যাপি। অনেকে এক্সপার্টাইজ আনইউজ পড়ে থাকে, কিছু করতে পারে না, সুতরাং তুমি নক করলে হয়তো সে খুশি হবে। খুঁজে বের করতে হবে একাধিক। কিন্তু ওই দিন একটা ছেলে পেলাম, সে ফার্স্ট ইয়ার পর একটা ইউনিভার্সিটি, নাম বলবো না, সে আমাদের ডিপার্টমেন্টের সব টিচারকে সিসি দিয়ে মেল দিছে। তারপরে আমি তাকে আলাদা মেল দিয়ে বললাম যে বাবা, তুমি আমাদের সাথে কাজ করতে চাও ভালো কথা, কিন্তু সবাইকে মেল দিলে তো তোমার হবে না, এক একজন এক এক জায়গায় কাজ করে, তুমি তো মানে ওপেন বায়োডাটা দিয়ে রাখলা যে ম্যারি মি, ঠিক না? সেটা তো হবে না। তোমাকে যেটা করতে হবে যে খুঁজে বের করতে হবে কার টপিক তোমার পছন্দ হয়, কেন হয়, তখন তাকে তুমি বলবে যে আমি এতটুকু করেছি, আমি তো আপনার সাথে কাজ করতে। এর আগে তুমি একটা ইউনিভার্সিটি আছো, সেই ইউনিভার্সিটিতে তোমার দেখো যে তোমাদের যারা আছে, এবং আমি জানি যে ওই ইউনিভার্সিটিতে ভালো ভালো শিক্ষক বেশ কয়েকজন আছেন, কারণ আমার বন্ধু আছে কয়েকজন, ছোট ভাই। তো হোয়াই ডোন্ট ইউ কনসাল্ট উইথ দেম? কিন্তু সে, আমি জানি না, অতি উৎসাহী হয়ে হয়তো করেছে, হুইচ ইজ পজিটিভ, আমি বকা দিই নাই, খুব এনকারেজ করে বলেছি, এবং তাকে বলেছি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার খুব ভালো মতো পড়ে দেন কোন একটা টপিক সিলেক্ট করে আগাতে। আর তার যদি খুব বেশি রিসার্চে আগে থেকে ইচ্ছা হয়, তাহলে যদি স্পেসিফিক কয়েকটা স্কিল সে অর্জন করে কয়েক বছরে, ম্যাথ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড এক্সট্রিমলি গুড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বিকজ বাংলাদেশে যেহেতু আমাদের রিসোর্স কম মানে কাজ করার, প্রোগ্রামিংটা জানা থাকলে, ভালো ম্যাথ থাকলে, মাথা দিয়ে করে করে সে অনেক কিছু করতে পারে, অ্যালগোরিদম ডেভেলপ করা এন্ড প্রবলেম সলভ করা। এবং ওইটা শুধুমাত্র রিসার্চ করলেই শুধু হয় না, ওইসব ভালো রিসার্চাররা কিন্তু বড় জব পায়। আমাদের ফিল্ডে যেটা বলেছিলাম যে সিভিপিআর নাম্বার 1 কনফারেন্স, কম্পিউটার ভিশন এন্ড প্যাটার্ন রিকগনিশন, সেই কনফারেন্সে বা এই টাইপের বড় বড় কনফারেন্স গুলোতে আমি নিজে দেখেছি সারা পৃথিবী থেকে বিভিন্ন কোম্পানির লোকজন তারা অ্যাটেন্ড করেছে। আমি একজন ইসরায়েলি বন্ধু একসাথে খেলাম, সে ইসরায়েল থেকে আসছে এরকম হান্টিং করতে, ফেস এন্ড জেস্টার রিকগনিশন কনফারেন্সে। কারণ কি বলতেছে যে এখানে আমি খুঁজে বের করব আমার যে লাইনে কাজ মানে আমার ইন্ডাস্ট্রি গড়ে তোলার চেষ্টা করতেছি ওখানে কাউকে পাই কিনা, পেলে তখন আমি তাকে কিছু অল্প টাকা দিব, তার রিসার্চের জন্য প্রতি মাসে মাসে স্কলারশিপের টাকাটা আমি দিব, তার কাজটা আমি আলটিমেটলি নিয়ে নিব বা আইডিয়াটা আমি নিয়ে নিব, ব্যাপারটা এরকম। আর বড় বড় কোম্পানি, মিড লেভেলের কোম্পানি, তারা জব হান্টিং করার জন্য আসে, ফলে ওইসব জায়গায় একটা দুইটা পেপার হলে দেখা যায় ওখান থেকেই সে টপ কোম্পানিগুলোর জবে চলে যাচ্ছে, ভাইবা দিয়ে 1 বছর ঘুরতে হয় না। আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা পিএইচডি শেষ করার পরে বলি কি করো বাবা, কোথায় জয়েন করতেছো বা প্ল্যান কি, বল স্যার এখন খুঁজতেছি জব বা খুঁজবো। তার মানে হচ্ছে যে সে সেই লেভেলে যেতে পারে নাই। অ্যাটলিস্ট আমি দেখেছি যে আমার পরিচিত বেশ কিছু আছে যারা শুধু কনফারেন্স সেটে পেপার প্রেজেন্ট করে বা তাকে নিয়ে যাচ্ছে, এমন না যে সে বেস্ট পেপার অ্যাওয়ার্ড পেয়েছে, এভারেজ পেপার প্রেজেন্টার, বাট হি গট দ্য জব বিকজ তার কাজে কিছু অরিজিনালিটি আছে অথবা থিঙ্কিং আছে। সুতরাং রিসার্চ করলে সেটা ফেল না নয়। আর ভালো রিসার্চার বাংলা সিনেমায় হতে পারে অনেক আগে কিছু ছিল, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু বর্তমানে যেটা সেটা হলো যে ভালো রিসার্চার তার কেরিয়ার খারাপ হয়েছে, না খেয়ে মরতেছে, এটা কখনো হয় না, বা জব পায় না, সেটা হয় না। এটা মাথায় রাখতে হবে। গ্লোবাল পার্সপেক্টিভে বলতেছি, বাংলাদেশে তো আসলে কোনো কিছুই পারফেক্টলি হয় না, রিসার্চার হোক আর না হোক, অথবা সিজিপিএ টপ থাকুক আর না থাকুক, অনেক কিছুই এখানে নির্ভর করে। কিন্তু স্কিলড কেউ বেকার থাকে বা জবলেস থাকে সেটা হয় না। এটা মাথায় স্কিল অর্জন করতে হবে। যেমন আমাদের একটা ছেলে মাস্টার্সে পড়ে, সে ওই দিন জানালো, আমি জানি খুবই হাইলি স্কিল, তো সে বাইরে যাওয়ার চেষ্টা করতেছিল, সামহাও এই বছর হয় নাই। তাই বললাম ইউ জাস্ট মানে ট্রাই ফর জব,
বলেছে জি স্যার করবো। এক সপ্তাহ পরেই জানলাম যে সে অসম্ভব ভালো একটা জব পেয়ে গেছে, কারণ না পাওয়ার কিছু নাই, সে অলরেডি যেসব রিসার্চ করেছে সেই রিসার্চ করতে গিয়ে তার যে পরিমাণ প্রোগ্রামিং স্কিল, প্রবলেম সলভিং স্কিল দেখা যায়, চোখ বন্ধ করে তাকে টেনে নেওয়া উচিত এবং হি গট দ্য জব। সুতরাং এটা কিন্তু পচা রিসার্চ করলে কেউ আবার নিবে তা কিন্তু না, সবকিছু মাথায় রাখতে হবে যে কোয়ালিটি ম্যাটার্স, নট কোয়ান্টিটি। হুম, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা অনেক ভাত খাই, কিন্তু এটা ম্যাটার করে না। আমি অনেক ভাতের পরিবর্তে যদি একটা ভালো কাবাব খাই অথবা একটা রোস্ট খাই, ওয়াও, সেটা ভালো কাজ করবে, অথবা একটা ফল খাই, হুইচ ইজ গুড। তো মাথায় রাখতে হবে যে কোলাবোরেটিভ রিসার্চ করার জন্য আমাকে একটা পর্যায়ে এসে কারোর সাথে বলবো, কিন্তু আমি যদি হুট করে বলি আমাকে হেল্প করেন, এই করেন, সেই করেন, তাহলে অনেকেই হতো সময় দিবে না, কারণ সবাই ব্যস্ত বা ট্রাস্ট করাটা মুশকিল, কাকে নিয়ে কাজ করব। কারণ ওভারঅল ইথিক্স, রিসার্চ ইথিক্স বা মোরালের জায়গাটা জাতিগতভাবে আনফরচুনেটলি, লজ্জাজনক ভাবে আমরা অনেক দুর্বল হয়ে যাচ্ছি ডে বাই ডে। যে কারণে ওই জায়গাটা দুর্বল হওয়ার কারণে আমি যাকে নিয়ে কাজ করব তার ইথিক্সটা যদি আমি না জানি, এবং সে ওই কাজ করতে গিয়ে চুরি চামারি কিছু করবে কিনা এবং সেটা ধরা আমি খাবো কিনা, এগুলা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এই বিষয়ে আমার কিছু লেকচার আছে, আমার ওয়েবসাইটে গেলে আপনারা পাবেন, বা ইউটিউবে আমার যে একটা গ্রুপ আছে সেখানে সার্চ দিলে পাবেন। কিন্তু কেউ যেটা বলছিলাম যে না জানলে কেউ পাত্তা দিবে না, তাই বেশি বেশি করে পড়তে হবে, জানতে হবে, চিন্তা করতে হবে এবং সঠিক প্রশ্ন করতে হবে। হুম, তো যা বলছি তার উপর বেস করে আমরা প্রপোজাল করব। প্রপোজাল করার পরে লিমিট দ্য প্রবলেম এরিয়া, যেটা আমরা বাস্তব জীবনেও করি, যে প্ল্যান অ্যাজ পার টাইম এন্ড ক্যাপাসিটি অথবা অ্যাজ পার মানি, ঠিক আছে, এবং সেই অনুসারে আমরা করব। এখানে পয়েন্ট হচ্ছে যে অনেক, যেটা আমি আগে বলেছি, যে আমার রিসার্চের পেপারে যদি আমি লিখে যে ফিউচার গাইডলাইন কি, লিমিটেশন গুলো, তাহলে অন্যেরাও তো লিখেছে। এই জন্য টপমোস্ট জার্নাল বা কনফারেন্সের পেপারে যদি আমি যাই, তাহলে ওদের যে রেজাল্ট অ্যানালাইসিস অথবা ডিসকাশন অথবা ফিউচার ওয়ার্ক পার্ট, সেই জায়গা যদি আমি রিড করি, তাহলে অনেক সময় কি হবে যে আমরা তাদের কাজের আইডিয়া পাবো এবং সেখান থেকে আমি কাজ নতুন করে নিতে পারবো। সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট। এবং অনেক সময় এগুলো যদি ভালো মতো বোঝা না যায়, আমি নিজেও পর্যন্ত অনেক বড় বড় মানে রিসার্চ গ্রুপকে বা স্টুডেন্টকে পর্যন্ত রিকোয়েস্ট করেছি, ভাই তোমার ওই পেপারটা পড়ে আমি মানে ডিসকাশন ওই পার্টটা দেখলাম, আমি এরকম বুঝেছি, আমি আরেকটু তোমার সাথে ডিসকাস করতে চাই, এন্ড দে ওয়ার হ্যাপি। এবং মজার বিষয়টা, আমাদের ট্রিপল ই ডিপার্টমেন্টের কয়েকটা স্টুডেন্ট গত বছর একটা চ্যালেঞ্জে খুব ভালো করেছিল, সিরাজ এন্ড বাকিরা। তো এবং ওরা যেটা করলো সেটা হলো যে আমেরিকার একটা ইউনিভার্সিটি প্রফেসর এবং তার স্টুডেন্ট, তারা নক করলো যে তারা একটা মিটিং করতে চায় টু ডিসকাস এন্ড টু নো অ্যাবাউট আওয়ার ওয়ার্ক। তা আমি অ্যাটেন্ড করতে পারিনি, ওরা করেছে এবং রিসার্চ, হুইচ ইজ ভেরি গুড। তো মানে কাজ করলে দ্যাটস ওয়ান্ডারফুল। বাই দ্য ওয়ে, আমাদের এই যে সিরাজ অথবা আতিক ফয়সাল অথবা এইসব পোলাপাইন যেগুলো, এক্সিলেন্টলি কাজ করতেছে এবং কাজ করেছে, তাদের অনেক ভালো যোগ্যতা আছে। এখানে যদি কেউ থাকে যে চাকরি বাকরি দিবেন, তাহলে বললে এরা ডাটা সায়েন্স হোক, মেশিন লার্নিং হোক, অথবা ডিপ লার্নিং হোক, অথবা অ্যান্ড্রয়েড বা যেটাই হোক, অ্যামেজিংলি ভালো কাজ করে দিতে পারবে আর কি। ওদের সবার জব দরকারও নাই, অনেকে জব পেয়ে যাচ্ছে। এনিওয়ে, তো দেন হচ্ছে ডিফাইন দ্য প্রবলেম, রিমেম্বার দ্য গোল এন্ড টার্গেট অলওয়েজ, এবং নিড ব্রেন স্টর্মিং। কোনো কিছুর ক্ষেত্রে বি অ্যালার্ট অর টু রিসার্চ অ্যাপ্রোচেস হুইচ মে হ্যাভ বিন ওভারলুক, যেটা মানে ওভারলুক করেছে সেরকম একটা রিসার্চ অ্যাপ্রোচ খোঁজা যেতে পারে। শর্টকামিংস বা লিমিটেশনস অফ আদার মেথড থেকে আমরা নতুন কাজ বের করতে পারি। ট্রাই অ্যান অ্যাপ্রোচ ইন ডিফারেন্ট পার্সপেক্টিভ, যেটা ওই যে ইয়ামনের কথার সাথেও ম্যাচ করে, যে আমি অন্য ডাটা সেটে ট্রাই করে দেখলাম অথবা অন্য ডোমেইনে আমি রান করে দেখলাম, এন্ড সো অন। সুতরাং ডিফারেন্ট ভিউ পয়েন্টস, এগুলো অনেক সময় খেয়াল করতে হবে রিসার্চের ক্ষেত্রে। ফাইন্ড সুইটেবল মেথডস, খেয়াল করতে হবে যে মেথড ইম্পর্টেন্ট, strong mathematics important, especially for science and engineering fields, to know why it works, how it works. এই জন্য আমি যেটা মনে করি সেটা হলো যে কম্পিউটিং এর লোকজনদেরকে বা অন্য ফিল্ডের লোকজনদেরকেও, ইকোনমিক্স হোক বা আদার্স, যে প্রচুর পরিমাণে ম্যাথমেটিশিয়ানস এন্ড স্ট্যাটিস্টিশিয়ানস, ওনাদের সাথে যদি কোলাবোরেশন করা যায় তাহলে অনেক বেনিফিট হয়। কারণ খেয়াল করতে হবে যে একজন 5 বছর বা পিএইচডি করলে 7-10 বছর উনি ম্যাথমেটিক্স এর উপরেই পড়াশোনা করেছেন বা স্ট্যাটিস্টিক্স এর উপর, উনার যে ডেপথ আছে সেটা কিন্তু অন্য ডোমেইনের যারা আছে তারা ওই 3-4-5টা কোর্স পড়ে কিছুই শিখতে পারে না, বেসিক ছাড়া। ফলে ওদের ইনভলভমেন্ট হলে ম্যাথমেটিক্যালি অনেক কিছু করা যাবে। এই হচ্ছে বিষয়। তো নেক্সট যেটা, সেটা হচ্ছে গিয়ে যে পয়েন্টস অন প্রবলেম ফাইন্ডিং, ইন্টারাকশনস দরকার,
এই জন্য প্রচুর পরিমাণে কনফারেন্স ওয়ার্কশপ এগুলা অ্যাটেন্ড করতে হবে। এট দ্য এন্ড যারা জানে আইসিআইভি এবং আইভিপিআর দুইটা কনফারেন্স অগাস্টের 16 থেকে 20 তারিখ পর্যন্ত হবে। আপনারা এক সপ্তাহ আগে ওয়েবসাইটে গিয়ে দেখবেন। ফ্রি রেজিস্ট্রেশনের জন্য লিমিটেড কিছু অপশন দেয়া থাকবে, তা যারা আগে পাবেন তারা আগে। ওখানে বেশ কিছু টক থাকবে, রিসার্চ থাকবে, এগুলো অ্যাটেন্ড করবে। বাংলাদেশে প্রচুর কনফারেন্স হয়, সেগুলো মানে অনলাইনে হলে সেগুলো অ্যাটেন্ড করবেন। ওয়েবিনার হয়, প্লিজ অ্যাটেন্ড, ট্রাই টু লার্ন। নলেজ ইজ পাওয়ার। বাইরে এসে দেখছে যে নিজেকে ছাগলের চেয়েও ছোট মনে হয়, ছাগলকেও মানে লজ্জা লাগে ছাগল বলতে। মানে এত কম আমরা জানি, এত কম আমরা বুঝি এবং এত কম আমরা অ্যানালাইসিস করতে পারি অ্যাজ এ হোল। ঠিক আছে। তো কিন্তু কারণ হচ্ছে কি যে আমরা আসলে মানে গভীরভাবে লম্বা সময় ধরে মানে রিলেন্টলেস এফোর্টস দেয়া বা জানা বুঝার কালচারটা আমাদের নাই অ্যাজ এ নেশন। সুতরাং এই জায়গাটা আমাদের মানে পুনরুদ্ধার করার জন্য আপনাদের সবাইকে চেষ্টা করতে হবে, যাতে করে আপনারা যদি করেন আপনাদের বাচ্চা কাচ্চা এগুলো করবে, আশা করা যায়। তো এই জন্য যেটা বলি যে এগুলো দরকার, ইনফর্মাল ডিসকাশনস প্রচুর দরকার। বিভিন্ন সোসাইটির পার্ট যারা আপনারা আইট্রিপল স্টুডেন্ট ব্রাঞ্চ ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটি যেগুলো আছে এগুলো ইনভলভ না হয়ে যান। $10-12 মাত্র লাগে মনে হয়। অপটিক্যাল সোসাইটি অফ আমেরিকা এখন শুরু হচ্ছে, সেখানে হয়ে যান এবং কনভার্ট ইউর আড্ডা ইনটু একাডেমিক ব্রেন স্টর্মিং সেশনস। প্লিজ ডু দ্যাট। সারাক্ষণ আমরা অন্য বিষয় নিয়ে কথা বলবো তা নয়। জীবনের ইয়াঙ্গার এজটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এটা শুধুমাত্র রোমান্টিসিজমের জন্য না, শুধুমাত্র মুভি দেখে সময় কাটানোর জন্য না। ফেসবুকে দেখি যে বলে কি কি মুভি দেখবো, কে কি দেখছে, এগুলো নিয়ে খুব রেয়ারলি আমি দেখি ইয়াং জেনারেশনের মধ্যে, ইভেন টিচারদের মধ্যে ডিসকাশনস আর অন রিসার্চ ইস্যুস। কেউ বলবে ফেসবুক, তো আমরা তো ফেসবুককে দুনিয়া সবকিছুই বানায় ফেলছে, ঘর বাড়ি পর্যন্ত। এই জন্য বলি আর কি। কারণ হচ্ছে লিঙ্কডইন আছে, কিন্তু লিঙ্কডইনেও অনেকে লিঙ্কডইনকেও ফেসবুক বানায় ফেলছে, ফলে মুশকিল হয়ে গেছে আর কি। যাক, যেখানেই হোক ট্রাই টু ডু দ্যাট। প্রবলেমের ক্ষেত্রে আমি যেটা বললাম, নিড মোর ইনডেপথ স্টাডি। প্রবলেম যদি বড় হয় সেটাকে ছোট ছোট টুকরা টুকরা করে নিতে হবে। মেক ইউর বাজেট। দরকার লাগলে প্যারেন্টস অথবা অ্যালামনাই যদি রিচ থাকে অথবা রিলেটিভ থাকে তাদের কাছ থেকে টাকা পয়সা ম্যানেজ করা উচিত। এঙ্গেজ ইউর মানি অ্যান্ড বেস্ট এফোর্টস অন মোর একাডেমিক কেসেস। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। সিলেক্টিং এ প্রবলেমের ক্ষেত্রে যেটা ক্যাপাবিলিটি এবং লিমিটেশন জেনেই কাজ করতে হবে, হুইমজিক্যাল হলে চলবে না। স্বপ্ন আমাদের থাকবে, কিন্তু মাথায় রাখতে হবে আমাদের জীবন অনেক লম্বা। আমারও কিন্তু ধরে নিচ্ছি যে মানে আমার অফিসিয়ালি এখনো চাকরি আছে অনেক দিন, মোর দেন 2 decades, ক্যান ইউ ইমাজিন? তা আমি যদি আরো 20টা বছর এবং চাকরির পরও যদি আরো 10 বছর তো যদি বেঁচে থাকি, এখন মানুষ তো সহজে মরে না এবং ইয়াং থাকে, ঠিক আছে। তা আমরা যদি অ্যানাদার 30 years আমি নিজে যদি কাজ করি, তাহলে কত ভালো কাজ করতে পারবো হয়তো মরার আগ পর্যন্ত। তো এখানে আপনারা যারা ইয়াং আছেন, যাদের বয়স 20-25 বিলো 30, থিঙ্ক অ্যাবাউট দ্যাট, যে আমরা কিন্তু আসলে 20-25 বছর পর্যন্ত ওই পড়াশোনা করে করে কোনো ফ্রিডম নাই, থিঙ্কিং এর কোনো জায়গা নাই, স্বাধীনতা ওরকম নাই। স্বাধীনতা মানে এই না যে যা ইচ্ছা তাই করে বেড়াবো। স্বাধীনতা মানে হচ্ছে থিঙ্কিং এর স্বাধীনতা, চিন্তা করার স্বাধীনতা। পড়াশোনা করতে হয়, এই করতে হয়, সেই করতে হয়। 25 এর পরে আমি যদি কাজ করি, বেঁচে থাকি 75 years, তাহলে কিন্তু আমার 50 years ইন লাইফ থাকে। এই 50 years এর লাইফ সবসময় এক না। ইয়াঙ্গার ইউ আর, আপনার মানে চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা, শার্পনেস, অ্যাবিলিটি টু প্রডিউস সামথিং নিউয়ার, এটা অনেক বেশি থাকে, এনর্মাসলি বেশি থাকে। প্রবলেমও একটু কম থাকে। এই জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করবেন যে যত বেশি সম্ভব রিলেন্টলেস এফোর্টস দেয়া, যাতে করে নিজেকে এমন ভাবে তৈরি করলেন যে নেক্সট 20-30-40 ইয়ার্স আপনি কাজ করতে পারেন। যে এই পর্যন্ত কিচ্ছু করেন নাই, সিজিপিএ জঘন্য, লাইফটা হেল হয়ে গেছে, তাদের জন্য কথা যেটা সেটা হলো যে কোনো চিন্তা করা দরকার না, জাস্ট মুভ অন ফ্রম দিস মোমেন্ট। নেক্সট 5 years আপনি নিজেকে তৈরি করেন যেটা পিছনে পড়ে গেছেন, দেন ইউ ক্যান ওয়ার্ক ফর অ্যানাদার 30-40-50 years, এবং পৃথিবীকে চেঞ্জ করার মতো অনেক কন্ট্রিবিউশন রাখা যাবে। এটা আমার হচ্ছে একটা পয়েন্ট আর কি, আমি মনে করি। আই ফিল লাইক দ্যাট সামটাইমস। এটা ছোটবেলায় ভাবলে হতো খুব ভালো হতো, বাট এনিওয়ে ইটস বেটার যে স্টিল আমি এখন চিন্তা করতে পারতেছি। উই নিড এ সুপারভাইজার। যে কোনো কাজে কিংবা ইউনিকনেস আনার চেষ্টা করতে হবে, টু চেঞ্জ এ বিট, মডিফাই বিট, টু আপগ্রেড, ডু এক্সপেরিমেন্ট অ্যাট লিস্ট এ লিটল বিট।
যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে এটা ফিজিবল কিনা, এটা হচ্ছে ওয়ার্থি কিনা, সিগনিফিকেন্ট কিনা। কিন্তু অনেক সময় এটা সম্ভব না, না হলে কোনো প্রবলেম নাই। দেন হচ্ছে রিসার্চেবল কিনা, এটা একটা ফ্যাক্টর। অনেক সময় আমরা এমন একটা কাজ হাতে নিলাম এটা রিসার্চ করার মতো বা সম্ভবের মতো না, এরকম। যেমন আমরা যদি বলি যে ঢাকা ইউনিভার্সিটির কেউ বা বাংলাদেশেরই কেউ ইউনিভার্সিটির মধ্যে বসে ভ্যাকসিন বানায় ফেলবে, আমাদের কি সেই মানে ইনফ্রাস্ট্রাকচার বা সেই ক্ষমতা আছে? কিছু টিচার হয়তো বিদেশে পিএইচডি পোস্টডক করার সময় এনর্মাস নলেজ অর্জন করেছেন, আনফরচুনেটলি দেশে আসার পরে আমাদেরকে মানে বাস্তবতা অনুসারে ওই অবস্থায় থাকতে হয়। তো এই জন্য বলছি যে মানে খেয়াল করে দেখতে হবে যে কোথায় কাজ করতে হবে। ইজ ইট টু লার্জ? আমার কি ডেটা অথবা সেট আপ অথবা রিসোর্সেস অ্যাভেলেবল? এম আই ক্যাপাবল সলভিং ইট? আমি বলবো সম্ভব, একদিনে নয়। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। একটা কালচার লাগে, যে কোনো কালচার হুট করে এটা হয় না, এটা আমাদের মাথায় রাখতে হবে। পরিশ্রম করলে আমি পারবই। কনসাল্ট উইথ এক্সপার্টস অ্যাজ ওয়েল এজ নন এক্সপার্টস, সামটাইমস ইট ইজ নেসেসারি। খেয়াল করতে হবে এই বিষয়গুলো। আমার মনে হয় সময় চলে গেছে, 1 ঘন্টার উপরে হয়ে গেছে, আমি দ্রুত যাচ্ছি। হাইপোথেসিস বা গেজ ফর সলিউশন, যে কোনো হাইপোথেসিস বা গেজ এটা কিন্তু এডুকেটেড হাইপোথেসিস হতে হবে, মানে নলেজ বেসড হতে হবে। এবং আমাদের খেয়াল করতে হবে যে আমরা যে বিভিন্ন রকমের মানে ভেরিয়েবলস বা কিওয়ার্ডস আমরা শুরুতে লিখেছিলাম প্রবলেমটা ডিফাইন করার সময়, সেগুলোর সলিউশনস গুলোর, রিলেশনশিপ গুলোর প্রপারলি কানেক্টেড কিনা, ইত্যাদি। এবং হাইপোথেসিস কিন্তু নতুন কিছু না, আমাদের জীবনে আমরা অহরহ ঘটে। তো বলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো গিয়ে যে এক্সপেরিমেন্ট অ্যাজ মাচ অ্যাজ পসিবল করা, যাতে করে আমরা মানে স্ট্যান্ডার্ড ওয়েতে কাজ করতে পারি। এবং আরেকটা হচ্ছে যে যেই ডোমেইনে কাজ করতেছে সেই ডোমেইনে আমি খোঁজ নিতে জানতে পারি যে যা এক্সিস্টিং গত 2 বছরে যেসব পেপার হয়েছে, তারা টপমোস্ট জার্নাল বাদ দিলেও মিড লেভেলের জার্নাল বা মিড লেভেলের কনফারেন্স গুলো দেখলে তো আমি বুঝতে পারি যে ওরা কোন ডাটা সেটে কাজ করেছে, কি কি ডাটা সেট নিয়ে কাজ করে, বা ডাটা সেটের কতজন। আমি যদি ফেস রিকগনিশন নিয়ে কাজ করি এবং সেখানে 50 জন ডেটা থাকে, এটা তো ইম্পসিবল, কারণ এখন হচ্ছে মিলিয়নস অফ ফেস নিয়ে কাজ করে, তাই না? এই হচ্ছে বিষয়। ফলে তখন এটা কাজ করবে না। কিন্তু সেই ফেস রিকগনিশন যদি এরকম হয়, পুরো আন্ধার অন্ধকারের মধ্যে ইমেজ আছে, এবং হতে পারে অনেক দূরের ইমেজ, যেটা নর্মাল ফেস রিকগনিশন মেথড দিয়ে কাজ হবে না, তাহলে আমি কিভাবে কাজ করতে পারবো? সেগুলো হচ্ছে বিষয় আর কি। তো 1 মিনিট, আমি একটু ব্রেক নিচ্ছি। কোথায় যেন আওয়াজ, আজান হচ্ছে, আজান কোথায় হচ্ছে? ওকে। তো অ্যানালাইসিস, ডিসকাশন এন্ড জেনারেলাইজেশন, উই নিড to analyze in depth, considering where it works well and why, where it fails and why, to know the boundaries. এক্সপেরিমেন্টাল এবং থিওরিটিক্যাল প্রুফ দিতে হবে। অনেক ক্ষেত্রে আমরা যেটা হয়, ম্যাথমেটিক্স কম জানার কারণে থিওরিটিক্যাল প্রুফ দিতে পারি না। অ্যাটলিস্ট এক্সপেরিমেন্ট করে দেখানো যে হ্যাঁ এই জায়গায় এইসব কারণে এটা হয় বা হয় না। হোয়ার ইট মে ওয়ার্ক আপন সাম ইমপ্রুভমেন্টস, যেটা আমরা ট্রাই করতে পারিনি, এগুলোই আসলে জেনুইনলি ফিউচার ওয়ার্কের একটা পয়েন্ট হয়। ঠিক আছে? এবং বি কনক্রিট অন ইউর ফাইন্ডিংস এন্ড কনক্লুশন, চাপাবাজি করা যাবে না। যেটা সত্য, যেভাবে সত্য সেটা পরিষ্কার ভাষায় বলাটাই একটা গুড রিসার্চ পেপারের বৈশিষ্ট্য। অ্যানালাইসিস করতে গেলে ম্যাথমেটিক্যাল বা স্ট্যাটিস্টিক্যাল টুলস অনেক কিছু আছে। কম্পারেটিভ রেজাল্টস, স্টেট অফ দ্য আর্ট, এটা মানে হচ্ছে যে লেটেস্ট যেসব কাজ হয়েছে সেগুলোর সাথে তুলনা করা, কম্পেয়ার করা। যদি সেটা সম্ভব না হয়, অ্যাটলিস্ট, অনেক সময় সম্ভব না, কারণ হচ্ছে যে আমি এত বড় কাজ করি নাই যে আমি টপ মোস্ট পেপারের সাথে কম্পেয়ার করব, কিন্তু অ্যাটলিস্ট থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আপনি আলোচনা করতে পারেন। আপনার কাজের মধ্যে এমন কিছু হয়তো আছে যেটা অন্য কাজে নাই, সেটা আপনি খুঁজে বের করেন। যেমন রানিং টাইম হতে পারে, কমপ্লেক্সিটি হতে পারে, ছোট ডাটা সেটে কাজ করলে সেটারও একটা ডোমেন থাকতে পারে। আপনি বুঝান যে এটা এরকম টাইপের অ্যাপ্লিকেশনের জন্য এই ছোট ডাটা সেট ইজ সুইটেবল, এটার জন্য আমার ম্যাসিভ ডাটা সেট দরকার নেই, অ্যান্ড সো অন। কস্ট ইমপ্লিমেন্টেশন করা যাবে কিনা, মানে ইমপ্লিমেন্ট করা যাবে কিনা, রিয়েলিস্টিক কিনা, সেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট। কিন্তু কস্টের ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে সবকিছু সস্তা হবে তা কিন্তু নয়। টেকনোলজিস আমরা দাম দিয়েও কিনতে রাজি থাকি,
তখন যদি সেটা অ্যাকুরেটলি কাজ করে বা বেটার কাজ করে। কিন্তু আমার পারফরমেন্স এক্সট্রিমলি খারাপ, আর আমি বললাম যে অনেক সস্তা বানাইছি, যেটা বাংলাদেশের অনেক ছেলে পেলে বিভিন্ন রকমের মডেল তৈরি করে যে সিস্টেম বানায়, ঠিক আছে, খেলনাপাতি রিসার্চের মতো। আনফরচুনেটলি কারণ হচ্ছে তাদের সুপারভাইজার নাই, বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি যে তারা নন সুপারভাইজার ওয়েতেই, কারণ সবই স্টুডেন্ট দেখলেই বোঝা যায়, বা যেহেতু আমি কিছু কানেক্টেড থাকি অনেকের সাথে, ফলে জানি। তো পাঠায় যখন, তখন দেখি যে আসলে ওই পেপারগুলোতে তারা যখন লিখে ইনডেপথ লিখতে পারে না। এই জন্য আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা এগুলো একটু খেয়াল করবেন। ফিউ পয়েন্টস ফর ইয়াং রিসার্চার্স: সিলেক্ট এ টপিক হোয়ার ইউ ক্যান ওয়ার্ক। অনেক ক্ষেত্রে ইথিক্যাল ক্লিয়ারেন্স নিয়ে এক্সিলেন্ট ডাটা সেট তৈরি করাও একটা ইম্পর্টেন্ট কাজ হতে পারে, যেমন হেলথ কেয়ার রিলেটেড অথবা হসপিটাল রিলেটেড অনেক ডাটা সেট গ্লোবালি নাই, কিন্তু যেখানে অলরেডি অনেক ডাটা সেট আছে সেখানে নতুন ডাটা সেট আমদানি করা বোকামি ছাড়া কিছু না। Healthcare applications are important. Don't jump to easily on products. অনেক সময় আমরা যেটা করি, যে ওই যে বলে ফেলি, বা ওই যে বাংলাদেশের মিডিয়া যেহেতু সহজে কন্ট্রোল করা যায়, পরিচিত থাকলে বলে ফেললাম যে আমি এটা বানাই ফেলছি, ওইটা করে ফেলছি, ওইটা করে ফেলছি। এতে কিন্তু আহ যারা জানে না তারা হয়তো ওয়া ওয়া করে, এবং সে ওয়া ওটা ভুলে গেল। কিন্তু যারা জানে তারা কিন্তু বলবে এটা ফেক ছিল, এটা 2 নম্বরই, কাজটা চলে যাবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হট টপিক যেগুলো এআই, ডিপ লার্নিং, মেশিন লার্নিং, রোবোটিক্স, ব্লকচেইন, আইওটি, এগুলো শুনেই আমাদের লাফানোর দরকার নেই। আমরা ওগুলো সম্বন্ধে পড়বো, জানবো, বুঝে কাজ করব। এই জন্য উই নিড ডিপ স্টাডি, গভীরভাবে পড়তে হবে। ঠিক আছে, অনেক সময় আমরা কাউকে মানে যাকে বলার দরকার নেই, সত্যি আমাদের কাজে লাগবে কিনা, আমাদের জন্য সত্যি প্রয়োজন কিনা, এগুলো চিন্তা করে যদি করা যায় সেটা আরো ভালো। সব রিসার্চ সেটা সম্ভব না। আমাদের খেয়াল করতে হবে যে রিসার্চ নলেজ বেসড এফোর্টস হতে হবে, লং টার্ম প্ল্যান থাকতে হবে, হুইমজিক্যাল না। এটা শুধুমাত্র রিসার্চারদের জন্য জরুরি না, পলিসি মেকারদের জন্য জরুরি। আমি দেখি যে আমাদের কোটি কোটি টাকা নষ্ট হয়, নষ্টই বলবো, বিভিন্ন ইভেন্ট করার পিছনে, যেখানে মানে জাস্ট সিম্পলি খুবই হালকা পাতলা জিনিস নিয়ে কাজ করা হচ্ছে। না আমার উল্লেখ করলাম না, তাহলে বুঝে যাবে। তো এই জন্য আমার পয়েন্ট হচ্ছে যে মানে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের নলেজ বেস ক্রিয়েট করতে হবে, এবং রিসার্চ হচ্ছে এক দেখাতেই প্রেম নয়, যে বাংলা সিনেমা যেটা দেখলো আর নাচানাচি শুরু করে দিল, গান হয়ে গেল। সেটা আমাদের বাস্তব জীবনেও আমার মনে হয় না কারো হয়, রেয়ারেস্ট কেস ছাড়া। তো এই জন্য রিসার্চ ইজ নট এক দেখাতেই প্রেম। সো লার্ন অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, এবং যে কোনো কাজেরই মিড টার্ম এবং লং টার্ম নলেজ বেসড রিয়ালিস্টিক প্ল্যান থাকতে হবে। এটা মূলত শিক্ষকদের জন্য বেশি প্রযোজ্য, কারণ ছাত্ররা তো 6 মাস, 1 বছর, 2 বছর কাজ করে চলে যায়, ওদের পক্ষে এই প্ল্যানটা ডিফিকাল্ট। কিন্তু আরেকটা পয়েন্ট হচ্ছে যে নেভার ট্রাই, আই মিন নেভার বলা ঠিক হবে না, মানে সাধারণত আপনি প্রতিবারই সহজ কাজ দিয়ে ট্রাই করবেন না। গত বছর যে কাজটা শেষ হয়েছে সেই কাজটাকে নতুন কাউকে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ শিখিয়ে দিয়ে, বা তাকে ভালো মতো বলে, তার কাছ থেকে ভালো মতো বুঝে দেন, ওখান থেকে যদি কাজটা আগায়, তাহলে দেখা যাবে যে কোনো কাজ ইনক্রিমেন্টাল হবে, এবং কয়েক বছরের মধ্যে ওই কাজটা থেকে ভালো কোনো আউটপুট পাওয়া যেতে পারে। Don't keep doing easy things always. Don't run for publications only. Think and find a solution. এখানে একটা পয়েন্ট হচ্ছে যে যদি অনেক সময় আমরা নতুন একটা সলিউশন বা নতুন চিন্তা করলাম, নতুন নলেজ ক্রিয়েট করার চেষ্টা করলাম, যদিও রেজাল্ট ভালো আসে না, বাট ইট ইজ স্টিল গুড, এবং বিভিন্ন কনফারেন্সে এগুলো অ্যাপ্রিসিয়েট করে। Outcome based solution is important definitely, but mid term long term plans are important. Hence we must need to know about what are the best work so far. এই জন্য লেটেস্ট জার্নাল, টপ কনফারেন্সের এগুলো পড়তে হবে। উই মাস্ট ওয়ার্ক দ্য হার্ডেস্ট। স্পেন্ড মানি, টাকা পয়সা খরচ করতে হবে। এখানে যারা আছে তাদের অনেকেরই আমি জানি টাকা পয়সা প্রচুর আছে, ঠিক আছে, সেই টাকাগুলো পড়াশোনায় খরচ করতে হবে, রিসার্চে খরচ করতে হবে, মেটেরিয়ালস কেনার জন্য খরচ করতে হবে, অনলাইনে বিভিন্ন যে প্রফেশনাল ট্রেনিং আছে, সবকিছু মাগনা শেখার দরকার নাই। মাগনাগুলা যদি সবকিছু ভালোই থাকতো, তাহলে প্রফেশনাল ট্রেনিং পিছনে পয়সা দেওয়া লাগতো না। এটা বুঝে দেখতে হবে কার কতটুকু কি অবস্থা। সুতরাং স্পেন্ড ফর এডুকেশন এন্ড রিসার্চ। লাখ লাখ টাকা যারা বিয়েতে খরচ করে, তারা সেটা না করে যদি গবেষণায় ঢালতো, তাহলে এই জাতি অনেক উন্নত হতো। একটা ছেলে অথবা মেয়ে, সে যেই হোক না কেন, সে যদি রিসার্চে ভালো হয়, তাহলে কিন্তু তার জামাই অথবা বউ দুইটা ভালো পাওয়া, বেটার পাওয়া কিন্তু সহজ। এটা কিন্তু ট্রু সেন্সে। সুতরাং কাউকে যদি মানে এখানে যারা গার্জিয়ান আছেন বা পরিচিত আছেন, এই বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ করার চিন্তা বাদ দিয়ে আপনি একটা জিপিইউ কিনে দেন কয়েক লাখ টাকা দিয়ে, আপনি কিছু ম্যাটেরিয়ালস কিনে দেন, কিছু অনলাইন ট্রেনিং করায় ফেলেন, তাহলে যেটা হবে এই কয়েক লক্ষ টাকার বিনিময়ে সে একটা অ্যাসেট হয়ে যাবে। বাংলাদেশে থেকেই দেখা যাবে সে পৃথিবীর বড় বড় জায়গায় যেতে পারবে। আমাদের যারা পিএইচডি করতে চায় বা মাস্টার্স করতে চায়,
লাইক মি অ্যান্ড মোস্ট অফ আস, আমরা মানে কি বলবো, মোস্ট অফ দ্য কেসেস যদু মধু কদু জায়গায় যাই, টপ মোস্ট জায়গায়, টপ মোস্ট প্রফেসরের জায়গায় আমাদের বাংলাদেশিদের পেনিট্রেশন এক্সট্রিমলি কম। এটার মেন কারণ হচ্ছে ওদের কাছে আমরা অ্যাপ্লাই করতে সাহস করি না, কারণ আমরা ভয় পাই যে ওই লেভেলে কাজ কি করতে পারবো। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে অ্যাপ্লাই করলেও আমরা জানি কিক খাবো, কারণ হচ্ছে যে ওখানে সিজিপিএ হাই, এটা হচ্ছে ইম্পর্টেন্ট না, জিআরএ অনেক বেশি লাগবে সেটাও ইম্পর্টেন্ট না। নাম্বার ওয়ান পয়েন্ট যেটা আমাকে অনেক আমেরিকান বড় বড় প্রফেসর বলেছেন, যে দে ওয়ান্ট সামওয়ান হু হ্যাজ জেনুইন রিসার্চ পোটেনশিয়ালস। ওটা কিভাবে বুঝবে? প্রফেসর খালি প্রশংসা করলো ঘটকের মতো, তাহলে কিন্তু হবে না। আমরা প্রফেসরের রিকমেন্ডেশন লেটার লিখলাম আর প্রশংসা করলাম যে অ্যামেজিং রিসার্চার, প্রমাণ কি? প্রমাণ কিচ্ছু নাই, তার জীবনে কোনো পেপার নাই, কিচ্ছু নাই, তাহলে কি হবে? হবে না। তাহলে যদি আপনি দেশে থেকে টপমোস্ট জার্নালে ফার্স্ট অথর হিসেবে টপ কাজ করে দেখাতে পারেন, তাহলে দেখা যাবে আপনি যখন কোনো একটা বড় প্রফেসরকে লেখেন, সে দেখে বলে ওয়াও, বাংলাদেশের মতো জায়গায় বসে সে এরকম একটা কাজ করেছে, আমি তাকে নিয়ে নিই। দেখার দরকার নেই সিজিপিএ কি ইত্যাদি। যেমন আজকে যদি আমি এমআইটি হার্ভার্ডে টিচার হিসেবে জয়েন করতে চাই, তাহলে ওরা কি আমার দেখবে আমি ফার্স্ট ছিলাম নাকি আমি রেকর্ড সঙ্গে মার্কস পেয়ে কি ঘোড়ার ডিম করছি কি করি নাই? কিচ্ছু দেখবে না। ওরা শুধু দেখবে আমার টপ রিসার্চের সিলেক্টেড কিছু পেপার। ওগুলা যখন সিলেক্টেড পেপার গুলো যখন দেখবে যদুমধু কুদু জায়গায়, তখন বলবে ওয়াও, এটা আর দেখারই দরকার না, ফেলে দিল। যখন দেখবে যে সিলেক্টেড পেপার গুলো হচ্ছে ওয়ার্ল্ড এর টপমোস্ট ফোরামে আছে এবং টপমোস্ট কনফারেন্স আমি টানা 2-3টা বেস্ট পেপার অ্যাওয়ার্ড পেয়ে গেছি, আর কিচ্ছু চিন্তা করার প্রয়োজন নাই। অথবা আমি প্রচুর টাকা পয়সা আনতে পারি, আর যে ভালো রিসার্চার সে তো ফান্ড আনতে পারবে, আর আমার জীবনে আমি কোনো ফান্ড আনতে পারিনি, নিজের ফান্ড খরচ করি, ফলে বলবে যে এসব কুলাঙ্গার আমার প্রয়োজন নাই। সুতরাং আমি মানে এটা বলতেছি এই জন্য যে আমরা নিজেদেরকে এমন ভাবে তৈরি করি যাতে করে স্কিলড লেবারার which is called for us skilled researcher হিসেবে আমরা নিজেদেরকে বানাতে পারি এবং সেখান থেকে পৃথিবীর অন্য জায়গায় যেতে পারি এবং ভালো করতে পারি, এবং দেশে ব্যাক করলেও যাতে আমরা কনফিডেন্স নিয়ে আরো বড় কাজ করতে পারি, যেটা আমাদের ডিপার্টমেন্টের মাইনুল স্যার করছেন এবং আরো অনেকেও চেষ্টা করছেন। বাই দ্য ওয়ে, আমি আমার কথাগুলো দ্বারা কিন্তু কাউকে আহত বা আঘাত করতে চাই না, সবগুলো আমার জন্য প্রযোজ্য। আমি ফিল করি যেভাবে সেভাবে বলেছি, এবং আমি নিজেকে আসলে খুব দুর্বল এবং খারাপই মনে করি। আমি যদি সিরিয়াসলি জেনুইনলি সেই লেভেলের হতে পারতাম তাহলে অনেক ভালো হতো। তো আমি আশা করি যে আমাদের প্রজন্ম ঝাঁকে ঝাঁকে ঝাটকার মতো তারা ওয়ার্ল্ডের টপ মোস্ট জায়গায় যাবে। এমআইটিতে যখন যাবো, হাঁটতে গেলে 50টা বাংলাদেশি খুঁজে পাবো, ব্যাপারটা এরকম। একটা টপ মোস্ট কনফারেন্সে যখন যাবো সিবিপিআর এ, তখন আমি দেখবো যে যে চাইনিজ যেরকম ভরা বা অন্য জাতি যেরকম ভরা, সেরকম আমার দেশের ছেলে পেলে একজন দুজন দেখে আরে ভাই পাইছি সারাদিনে এতক্ষণে বাংলা একটু কথা বলতে পারছে। নো, ওখানে বাংলাদেশি থাকবে হচ্ছে কয়েকশো, ওখানে মানে জেনারেল চেয়ার থাকবে, এডিটর ইন চিফ থাকবে হচ্ছে আমাদের ছেলে মেয়েরা, আমাদের লোকজন। এটা এক্সট্রিমলি কম। আজ থেকে 20-30 বছর পরে যাতে আমি পৃথিবীতে না থাকলেও আপনারা যাতে এটা অ্যাচিভ করতে পারেন, এই কালচারটা আমাদের করতে হবে। এর জন্য প্রচুর পরিমাণে রিসার্চ করতে হবে, ইনভেস্ট করতে হবে, প্রপার ওয়েতে নলেজে ইনভেস্ট করতে হবে। তাহলে বাকি রইলো হচ্ছে পেপার রাইটিং, যে পেপার কিভাবে লিখবো, কিভাবে এডিট করবো, পচা জার্নাল আমরা ফেক কনফারেন্স কিভাবে বুঝবো, রিসার্চ ইথিক্স ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এটা জানা, টপিকস কি কি নিয়ে কাজ করব, মোস্ট ইম্পর্টেন্ট, কেন কাজ করব, এটার জন্য কোনো লেকচার নাই। সুতরাং এটা আমাদেরকে ইন্সপায়ার্ড হয়ে করতে হবে। আপনারা আমার ওয়েবসাইট যেটা ahadvisionlab.com/ এটাকে কি বলে এই নোটস, এখানে যদি যান তাহলে ইউটিউবে কিছু লেকচার আছে, আর ইউটিউব সাবস্ক্রাইব করলে হয়তো আপনারা নতুন কোনো লেকচার দিলে সেটা পাবেন। তো উইথ দ্যাট আই উড লাইক টু থ্যাংক দ্য অর্গানাইজার, এবং আপনাদের সবাইকে বলি যে এই দুইটা ওয়েবসাইটে আপনারা যাবেন। এই কনফারেন্সটা আগামী বছর, সরি এবছর সামনের মাসের অগাস্টের 16 থেকে 20 হবে। অনলাইনে আপনারা অ্যাটেন্ড করতে পারেন, বেশ কিছু ভালো টক থাকবে এন্ড সো অন। আর এবিসি কনফারেন্সটা এই মাসের লাস্ট ডেটের মধ্যে আপনারা সাবমিট করতে পারবেন। যারা হিউম্যান অ্যাক্টিভিটি এন্ড বিহেভিয়ার নিয়ে কাজ করেন শুধু তারাই সাবমিট করতে পারবেন, এটাও অনলাইনে হবে। থ্যাংক ইউ সো মাচ। Thank you very much, sir, for your very insightful and humorous talk. And আমাদের জন্য আপনার ব্যস্ততম সময় থেকে কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য থ্যাঙ্কস আ লট। স্যার, আমরা কি কিছু কোয়েশ্চেন নিতে পারি আমাদের চ্যাট বক্সে? হ্যাঁ, যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, আমরা দিতে পারি। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন। স্যার, চ্যাট বক্সে একজন প্রেজেন্টেশনটা চেয়েছেন,
সো এটা সম্পর্কে এটা যেহেতু থ্যাংক ইউ, আমি যেহেতু এটা সবই অনলাইনে আছে, সুতরাং স্লাইডটা দরকার নাই, কারণ কেউ আচ্ছা যদি ভিডিওটা দেখে তাহলে জি জি প্রতিটা স্লাইডই তার কাছে থাকবে, বরং উইথ এক্সপ্লেনেশন। সো আমরা আমরা অনলাইনে এগুলো সব পাবেন, ইউটিউবেও আছে লেকচার গুলো, বা এটাও আমি হয়তো দিয়ে দিব অনলাইনে। ওকে স্যার, হুম। ঠিক আছে। এন্ড কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা করতে পারেন। আরো প্রশ্ন থাকলে রেজ ইউর হ্যান্ড, আনমিউট ইউরসেলফ এন্ড দেন আস্ক, আদারওয়াইজ আমরা ক্লোজ করে দিতে পারি। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ, নাম বলে। আমার নাম সঞ্জনা তাবাসসুম, আমি আইইউটি ট্রিপল ডিপার্টমেন্টের 4th ইয়ারে আছি। তো স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, রিসার্চ পেপার আমরা স্টুডেন্টরা মিলে যখন লিখি, এখানে যদি প্রফেসররা মানে ওনারা ইউজুয়ালি কোনো কাজ না করেই ফার্স্ট অথর নিতে চান, তো এখানে স্টুডেন্টরা যদি ফার্স্ট অথর হয়, ডাজ ইট ক্রিয়েট এনি মানে বেশি পজিটিভ ইম্প্যাক্ট, বা ধরেন দুইজন অথরের মধ্যে আমি ফার্স্ট না সেকেন্ড, এটা কি অন্য কোনো ধরনের ইম্প্যাক্ট ফেলে নাকি when professors are selecting us for masters or PhD? আচ্ছা আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। আমি শুধু এতটুকু বলি যে নর্মালি যে মেইন আইডিয়া জেনারেট করে, অথাশিপের উপরে আমার একটা টক আছে, পেপার রাইটিং বা এগুলো আপনারা দেখতে পারেন ইউটিউবে। তো জাস্ট আমি সামারি করে এইভাবে বলি যে যে মেইন কন্ট্রিবিউট করে তাকে সাধারণত ফার্স্ট অথর দেওয়া হয়, কিন্তু এটা সুপারভাইজার ডিসাইড করে। ইউজুয়ালি সুপারভাইজাররা ফার্স্ট অথর থাকে না যদি না তার একটা ভালো পরিমাণ কন্ট্রিবিউশন থাকে, অথবা সে যদি যথেষ্ট পরিমাণ এটাতে ফোর্স দেয়, তখন সে শান্ত করে। এটা বিভিন্ন দেশে বিভিন্ন প্রফেসরের এটা উপর নির্ভর করে। এটা হলো নাম্বার ওয়ান। আবার অনেক ক্ষেত্রে বিশেষ করে প্রমোশনের জন্য অনেক জায়গায় রিকোয়ারমেন্টই থাকে যে অ্যাজ এ ফার্স্ট অথর তোমার কয়টা পেপার আছে, তো সেই ক্ষেত্রে অনেক সুপারভাইজার হয়তো বাধ্য হয়ে ফার্স্ট অথর হয়, খুব কম ক্ষেত্রেই হয়। দ্বিতীয় ইস্যু হচ্ছে যে সাধারণত কোনো একটা কাজে দুইজন অনেক সময় দেখা যায় ইকুয়াল কন্ট্রিবিউশন থাকে। আপনারা দেখবেন অনেক পেপারই আছে ইদানিং যে দুজন অথারের পাশে স্টারিক চিহ্ন দেয়া থাকে, এবং নিচে ফুটনোটে লেখা থাকে যে বোথ অথার্স কন্ট্রিবিউটেড ইকুয়ালি। সুতরাং ওইটা যখন দেয়া হয়, তখন যখন আপনি সাবমিট করবেন কোথাও, তখন ধরে নিবে যে ফার্স্ট অথর সেকেন্ড অথর দুইজনের কন্ট্রিবিউশন সিগনিফিকেন্টলি ইকুয়াল। তো এটা একটা বিষয়। বাট যদি বড় জায়গায় পাবলিকেশন হয়, ফার্স্ট অথর সেকেন্ড অথর থার্ড অথর মোটামুটি সবারই একটা সম্মান থাকে আর কি। কিন্তু যদি এমন হয় যে পেপার পচা, সেই ক্ষেত্রে ফার্স্ট অথর কি আর লাস্ট অথর কি সব সেম আর কি, পচা কন্ট্রিবিউশন। তো আমার রিকোয়েস্ট হচ্ছে যে অনেকে আমরা যেটা করি আনফরচুনেটলি, যে প্রচুর পরিমাণে আমরা অথার ঢুকায় ফেলি সামান্য সামান্য একটু একটু হেল্পের জন্য। সেটা না করে আমরা যাদের সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন আছে তাদেরকে আমরা অথারশিপ করব। যদিও এটা হচ্ছে সুপারভাইজার দায়িত্ব। বাই দা ওয়ে, সবাইকে বলছি সুপারভাইজারের পারমিশন ছাড়া কোথাও সাবমিটই করা যাবে না। সেখানে আমরা যাতে এই ভুলটা না করি যে মানে আমি প্রচুর পেপার পেয়েছি বুয়েট থেকে, ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের কাছ থেকে, যে এবং আমি যেহেতু তাদের অনেককে চিনতাম, সুপারভাইজারকে বাদ দিয়ে পেপার সাবমিট করে দিছে, সুপারভাইজারকে পেপারের মধ্যে থ্যাংক ইউ জানাইছে। তা আমি বললাম যে তোমরা এটা কেন করলাম, বলতে সুপারভাইজার কিছু কাজ করে নাই। আমি বললাম যে দুনিয়াতে সুপারভাইজার তো কাজ করে না, তার কাজ হলো সুপারভাইজ করা। হ্যাঁ, ইয়েস, আনফরচুনেটলি আমরা অনেক সময় সুপারভাইজার কিছু থাকি যারা একদমই সময় দেই না, সেটা তো খুবই অন্যায়, সেটা অন্য বিষয়। বাট এই হচ্ছে মোটামুটি বিষয়। বা ফার্দার জানতে হলে ওই লেকচার গুলো দেখলে, আমার এই যে ওয়েবসাইট দেখা যাচ্ছে ahadvisionlab.com, এইখানে গেলে ইউটিউবে কিছু লেকচার আছে, এবং ওখানে আরো বেশ কিছু লেকচার আছে। সো আই হোপ দ্যাট ইউ ক্যান ফাইন্ড অ্যান্সার। এরপর যদি স্পেসিফিক কোনো কোয়েরি থাকে, ইউ আর ওয়েলকাম টু আস্ক মি বাই মেসেঞ্জার অর ইমেল। থ্যাংক ইউ। আমি আব্দুল্লাহ আল সাজিদকে আনমিউট করছি, প্লিজ। Assalamu alaikum, sir. Thank you for amazing lecture. Sir, Abdullah Sajid, University of Dhaka, Tripoli, first year. Sir, আপনার lecture through আমার একটা question ছিল. I missed the first part of the lecture, so I don't know if I've already answered this. So, যদি peer reviewed journal-এর দিকে শুরুর দিকে পাবলিশ নাও করা যায়, archive.org বা এরকম কোথাও কোথাও যদি একটা ওয়ার্কিং পেপার পাবলিশ করা যায়, এইটার ওয়েটটা কিরকম হবে on some novel idea? থ্যাংক ইউ ভেরি মাচ সাজিদ। তুমি বাচ্চা বয়সে চিন্তা করতেছো এবং জানো এই আর্কাইভ আমাদের তো মানে খুব ভালো মহলেই অনেকে আর্কাইভে ডিফারেন্সিয়েট করতে পারে না। আর্কাইভে পাবলিশ করলে সেটাকে ওয়াও ওয়াও করে দেখা যায় কনগ্রাচুলেশন জানা দিচ্ছে। তো আনফরচুনেটলি এই জন্য আমি সবাইকে বলি যে মানে ফেসবুকে ব্লাইন্ডলি আমরা যাতে ওয়াও ওয়াও না করি, হ্যাঁ, সবকিছুকে কনগ্রাচুলেট না দিই, একটু বুঝে শুনে যাতে দিই, তাহলে এটার মর্যাদা থাকে। মানে আমি একটা ফেক জিনিস বা ভুয়া জিনিস আমি ওয়াও করলে মানুষ বুঝবে যে আমি এটা বুঝি নাই।
ঠিক না? এই হচ্ছে খাবার দাবার দেখলে সেটা ঠিক আছে। যাক, এবার চলে আসি হচ্ছে যে আর্কাইভ বা আর্কাইভ রিলেটেড বায়ো আর্কাইভ বা এরকম মেড আর্কাইভ যেগুলো আছে, সেগুলোতে মূলত আহ, উম, মানে ভালো পেপারও অনেক সময় দেয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত না ওইটা কোনো আম, মানে বনেদি জার্নাল বা টপ কনফারেন্সে পাবলিশ হচ্ছে, ততদিন পর্যন্ত ওইটার তেমন কোনো ভ্যালু নাই। গুগল স্কলার বাই দ্য ওয়ে ওগুলা সাইট করলে ওইটাকে সাইট করে, এবং বড় বড় জার্নাল বা কনফারেন্সেও কিন্তু আর্কাইভের সাইটেশন রেফারেন্স হিসেবে দেয়া যায়। হ্যাঁ, ফলে ওইটাও সমস্যা নাই। কিন্তু প্রমোশনের ক্ষেত্রে বা কাউন্টের ক্ষেত্রে, বা আমি যদি আমার আর্কাইভে পেপার আছে সেটা যদি আমি সিভিতে লিখি এবং জার্নালের কাউন্ট বাড়াই যে আমার আরেকটা জার্নাল বাড়ছে, এটা কিন্তু কেউ গ্রহণ করবে না, বিকজ ইটস নট পিয়ার রিভিউড। পিয়ার রিভিউড বলতে বোঝায় যে এক্সপার্ট রিভিউয়াররা এটাকে পুঙ্খানুপুঙ্খ রূপে সমালোচনা করে এটাকে মেজর মাইনর রিভিশন দিয়ে 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 পিটায় পাটায় এটাকে মানুষ বানাইছে। ওরকম যদি না হয় তাহলে আলটিমেটলি আমরা ওইটাকে ধরি না আর কি। এই জন্য আর্কাইভে আমরা যে কেউ নতুন আইডিয়া থাকলে, ইনোভেটিভ আইডিয়া থাকলে সেটা শেয়ার করতে পারি, এবং লোকজন করেও, দ্যাটস ওয়ান্ডারফুল। কিন্তু ওইটা ব্যক্তিগত জীবনে খুব বেশি কাজে আসে কিনা, কারণ আর্কাইভে যদি অসাধারণ হলে তো সেটা অন্য কিছু, মানে মোটামুটি ভালো কাজও যদি হয়, আমরা সাধারণত কি করি, পরবর্তী আর্কাইভ থেকে কোনো একটা বড় জার্নাল বা বড় কনফারেন্স বা মিড লেভেলে আমরা পাবলিশ করি, ফলে এটা হয়ে যায়। এক্সট্রিম রেয়ার কেস ছাড়া আর্কাইভের পেপারের আলাদা ওইভাবে দাম দেওয়া হয় না, কিন্তু মানুষজন ব্যবহার করে, আমরা নিজেরা করি, রেফারেন্স হিসেবে দেই এন্ড সো অন। আমি মনে সামান্য একটু বুঝাতে পারছি, যদি ফার্দার কোয়েরি থাকে উই ক্যান ডিসকাস অফলাইন লেটার। আরেকজন হচ্ছে 1JJ4R, আপনাকে আনমিউট করছি, আপনি বলেন। ওকে, সে পাচ্ছে না। তাহলে একটা কোশ্চেন এখানে আছে আমি দেখতে পাচ্ছি, যে হাউ ক্যান আই ম্যানেজ সুপারভাইজার ইন অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে ফর হ্যালো। রিসার্চ? এটা তো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ ভাইয়া, আমি নয়ন চৌধুরী বলছি। আমি হুম, হুম, চায়নার বেজিং থেকে বলছি আর কি। তো কোত্থেকে? আমি রিসেন্টলি নর্থ চাইনা লিটু পাই ইউনিভার্সিটিতে চায়না থেকে বলছি, আচ্ছা বেজিং। আচ্ছা, চায়না। হুম হুম হুম, নি হাও। হুম হ্যাঁ, তো আমি বর্তমানে আমার নর্থ চাইনা লিটু পাই ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ার অধ্যয়নরত আছি। আমার মেজর হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো আমি রিসেন্টলি বাংলাদেশের কয়েকজনের পেপার পড়েছি আর কি। তো আমার একটা পেপার খুব আমি রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করতে আগ্রহী আর কি। তো আমি একটা রিসেন্ট একটা পেপার পড়েছি এবং ওটা আমার ইন্টারেস্ট রিলেটেড আর কি। তো এখন ওই পেপারের সাথে আমি আর পেপার কিছু এমন কিছু যদি জিনিস যদি যোগ করি, ওটা হাইব্রিড টাইপের একটা জিনিস হচ্ছে আর কি। ঠিক আছে। তো এখন আমি যদি ওই পেপারটা যদি ওটা একটা কনফারেন্স আর কি, তোমার সাথে আরো কিছু যদি অ্যাড করি, আমার প্লেজারিজমের অনেক একটা ইস্যু আছে, কারণ ওটা অলরেডি মেক করা আছে এবং আমাকে আর কিছু যদি অ্যাড করি, ঠিক আছে, তাইলে ওটা প্লেজারিজম ইস্যুটা কিভাবে আমি সলভ করবোটা কিভাবে, আমাকে ওই জিনিসটা একটু বললে ভালো হতো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আসলে এটা পেপার রাইটিং এডিটিং এর ক্ষেত্রে আমরা বললে ভালো হতো, বাট যেহেতু প্রশ্ন করেছেন আমি সংক্ষেপে বলি। এটা আসলে ডিফিকাল্ট থিং, যেহেতু প্লেজারিজম চেকার ওয়ার্ড বাই ওয়ার্ড কাউন্ট করে, পরপর 5টা ওয়ার্ড কাউন্ট করলে সে বলে যে সিমিলার। আরেকটা হলো কনসেপ্টের বিষয়। তো এখন যেটা হয় যে রিসার্চ তো ইনক্রিমেন্টাল, পৃথিবীর যে মানে টপ মোস্ট যে রিসার্চার, ইভেন নোবেল লরিয়েটদের সকল পেপারে হিস্ট্রি দেখলেও দেখা যাবে যে একটা পেপার সাথে আরেকটা পেপারে অসংখ্য মিল রয়েছে বা ছিল। সো এটা একটা বিষয় থাকে। কিন্তু আমরা সাধারণত যদি আগের কাজের উপর বেস করা আরেকটা কাজকে ইনক্রিমেন্ট করা হয়েছে, কিছুটা মডিফাই করা হয়েছে, তখন আমি আগেরটা তো রেফারেন্স দিব, দেন আমি হুবহু ওই জিনিসটা লিখবো না, আমি রেফারেন্স দিয়েও প্যারাফ্রেজ করতে হবে, যাতে করে সিমিলারিটিটা কমে, ব্লক বাই ব্লক যাতে সেম না আসে। হ্যাঁ, এটা আসলে জার্নাল টু জার্নাল ভ্যারি করে। অনেকে আছে যে 40% সিমিলার হলে এটাকে বলে যে এডিট করে, অনেকে 50% হলে বলে, অনেকে 60% সিমিলার লেখা হলে বলে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কনসেপ্ট অ্যান্ড রেজাল্টস। সুতরাং ওইটা যদি আপনি রিডিফাইন করতে পারেন, এবং সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালস হিসেবে ডিউরিং দ্য সাবমিশন আপনি রিভিউয়ারকে যখন ওইটা পাঠাবেন, অ্যাটাচ করবেন বা রেফার করে দিবেন যে আগের এই পেপারটা এরকম ছিল ইন দ্য কাভার লেটার, তাহলে দেখা যাবে রিভিউয়ার অথবা অ্যাসোসিয়েট এডিটরের রেসপন্সিবিলিটি হচ্ছে ওইটা দেখে জাজ করা যে এটাকে আমরা আমাদের লেভেল, কারণ মাথায় রাখতে হবে যে এক একটা জার্নাল বা কনফারেন্সের লেভেল এক এক রকম, সেম অ্যাজ এক একটা ইউনিভার্সিটির মানে র্যাঙ্কিং বা লেভেল এক এক রকম। তো ওই জার্নাল বা কনফারেন্স নিজে ডিসাইড করতে পারে যে আমরা কোন লেভেলের নতুন কাজ হয়েছে বা কোন লেভেলের কতটুকু এডিশন হলে আমরা সেটা অ্যাকসেপ্ট করব বা করব না। এর উপর বেস করে আর কি হয়। তার মনে হয় এখান থেকে কিছুটা পেয়েছেন, বা আশা করি
ফার্দার এটা একটু জটিল বিষয়, অনেক বড় বিষয় হতে পারে যে আসলে এর বেশি আপাতত কিছু বলার নাই। থ্যাংক ইউ। তা আমি আরেকজনের প্রশ্ন নিব, আশিকুজ্জামান প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি আশিকুজ্জামান কৌশিক, আমি ঢাকা ইউনিভার্সিটি ট্রিপলি ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারে আছি। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ ইম্প্যাক্ট ফ্যাক্টর? এটা স্যার আসলে জিনিসটা কি, এটা কত হলে ভালো এবং এটা জানবো কিভাবে যে ইম্প্যাক্ট ফ্যাক্টরটা মানে আচ্ছা আচ্ছা, ভেরি গুড। জানালে কিভাবে জানা যায়? এটাও ঠিক আছে প্রশ্ন। ইম্প্যাক্ট ফ্যাক্টর বা আইএফ হচ্ছে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড। এটা বিগত বছরগুলোতে স্ট্যান্ডার্ড জার্নালগুলোতে কি পরিমাণ ওই জার্নালের পেপার সাইটেশন হয়েছে বা মানুষজন মানে ওই জার্নালের পেপারকে গুরুত্বপূর্ণ মনে করে, ইম্প্যাক্টফুল মনে করে রেফারেন্স হিসেবে ব্যবহার করেছে, তার উপরে একটা ম্যাট্রিক ক্যালকুলেট করে ইম্প্যাক্ট ফ্যাক্টর দেওয়া হয়। দেওয়ার একটা অথরিটি আছে গ্লোবালি, এবং এগুলাকে আমরা বলি এসসিআই অথবা এসসিআইই পেপারস। এসসিআই হচ্ছে সাইন্টিফিক সাইটেশন ইন্ডেক্সড। তো সুতরাং কোনো জার্নাল যদি এসসিআই অথবা এসসিআই ইন্ডেক্সড হয়, তখন সেই পেপারগুলোর ইম্প্যাক্ট ফ্যাক্টর ডিসাইড করে থমসন রয়টার্স বা ওয়েব অফ সায়েন্স এরা। আচ্ছা, তো ওইটা আমাদের ব্যক্তিগত কিছু করেন, জার্নালের ওয়েবসাইটের মধ্যে পরিষ্কার লেখা থাকে। কিন্তু দুনিয়া এত ফেক হয়ে যাচ্ছে ডে বাই ডে, এবং এত বাটপাট দুনিয়া বেরিয়ে যাচ্ছে যে কিছু অনলাইন বেস জার্নাল আছে, এগুলো মেইন চালায় হচ্ছে দুইটা বড় দেশের কিছু বাটপার লোকজন। তো তারা ওখানে লেখা রাখে আইএফ অথবা ইম্প্যাক্ট ফ্যাক্টর। ক্লিক করলে নতুন একটা জার্নাল, অনেক সময় দেখবেন, তুমি দেখবা যে অনেক ফেক ইমেল পাবা, ইম্প্যাক্ট ফ্যাক্টর 4, ইম্প্যাক্ট ফ্যাক্টর 5। নেভার ওপেন দোজ। একটা ইম্প্যাক্ট ফ্যাক্টর 4-5 এর কোনো একটা জার্নাল তোমাকে জিন্দেগিতে মেইল দিবে না পেপার পাঠানোর জন্য, ঠিক আছে? ইম্পসিবল। সুতরাং তোমার এই ইম্প্যাক্ট গুলো হচ্ছে ফেক, কারণ হচ্ছে যে ওই জার্নালগুলো আইএফ দিয়ে মানুষকে বলে, এবং ক্লিক করলে দেখা যায় যে ওই জার্নালটা আসলে ইম্প্যাক্ট ফ্যাক্টর বলতে তারা নিজেদের মতো একটা বানায় নিচ্ছে, ঠিক আছে? আমি বললাম যে আমার ইম্প্যাক্ট হচ্ছে গ্লোবাল ইম্প্যাক্ট নাম দিয়ে একটা বললাম যে আমার ইম্প্যাক্ট হচ্ছে 5। কিসের বেসিস? হু আই এম, কে আমাকে এটা বানালো, তার ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। তো এই জন্য আমার অভিমত হচ্ছে যে নেভার থিঙ্ক অন দ্যাট ইস্যু, নাম্বার 1। মানে ফেক গুলো, ভালোগুলোর জন্য ওই মানে গেলেই গুগল সার্চ দিলেই মানে ইম্প্যাক্ট ফ্যাক্টর কোন জার্নালের কত সেটা জানা যায়, জার্নালের মধ্যেও লেখা থাকে। আর টপ জার্নাল মানে টপ পাবলিশার যেগুলো ওই যে স্প্রিঙ্গার বলি, এলসেভিয়ার বলি, বা আইট্রিপলি বলি, অপটিক্যাল সোশ্যাল আমেরিকা বলি, এসপিআই বলি, ওয়াইলি পাবলিশার্স এন্ড টেইলর এন্ড ফ্রান্সিস, অথবা এমারাল্ড, অথবা অন্য ডোমেইনে আরো অনেক আছে, সেইজ আছে, ওগুলাতে যদি যাওয়া হয়, ওগুলা যদি স্ট্যান্ডার্ড পাবলিশার, ওদের জার্নালগুলোতে ওরা ফেক ইম্প্যাক্টর বসাবে না, ঠিক আছে? সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর আরেকটা পয়েন্ট হচ্ছে যে ইম্প্যাক্ট ফ্যাক্টর কত ভালো কত খারাপ, এটা টোটালি ডিপেন্ড করে ডোমেইন টু ডোমেইন। কিছু ডোমেইন আছে যেখানে ইম্প্যাক্ট ফ্যাক্টর দ্রুত বেড়ে যাওয়ার যায়, অনেক বেশি ইম্প্যাক্ট ফ্যাক্টর, কারণ ওই ডোমেইনে জার্নালের সংখ্যা কম। সে একটা এরিয়া, রিসার্চ এরিয়া আছে, সেখানে টোটাল জার্নালের সংখ্যা আছে 50টা সারা পৃথিবীতে, এর মধ্যে টপ জার্নাল আছে ধরলাম 5টা। ফলে মোস্ট অফ দা পেপার যারা রিভিউ রেফারেন্স করবে, তারা দেখা যাবে ওই টপ 5টা জার্নালের থেকেই রেফার করবে। কিন্তু আমি যদি চলে যাই কম্পিউটার সায়েন্স অথবা ট্রিপলি ডোমেইনের বেরগুলো, সেগুলোর দুনিয়াতে একদম বড় বড় পাবলিশারও রিলেটেড বা ইভেন কম্পিউটার ভিশনের জার্নাল আছে, আমি ধরলাম যে আমি সাবমিট করতে পারি 100টা। শুধু কম্পিউটার ভিশন বা ইমেজিং এর পেপার বা এআই এর পেপার 100টা, 200টা, 300টা জার্নাল আছে যেগুলো আমি সাবমিট করতে পারি ইম্প্যাক্ট ফ্যাক্টর সহ। তাহলে কি হচ্ছে যে যখন আমি সাইট করব, তখন অনেক জার্নাল থেকেই সাইট করা হবে, ফলে মানে টোটাল ইম্প্যাক্ট ফ্যাক্টরটা মানে তখন কমে আসে। কিছু কিছু জার্নালের ইম্প্যাক্ট ধমধাম করে বেড়ে যায়, কারণ বিভিন্ন কারণে হাই কোয়ালিটি পেপার হতে পারে, কিছু পেপার হতে পারে খুব ভালো কোয়ালিটি হয়ে গেছে, অথবা তারা খুব ভালো করতে। আইটিবি ট্রানজাকশনস গুলোর সবগুলোর ইম্প্যাক্ট ফ্যাক্টর কিন্তু সেম না। আইটিবি ট্রানজাকশন পামি যেটা আমাদের ফিল্ডে, সেটা কিন্তু সেম না ইমেজ প্রসেসিং অথবা অন্য যদি বলি বা মাল্টিমিডিয়া এন্ড সো অন। সুতরাং ইম্প্যাক্ট ফ্যাক্টর কম বেশি এটা একটা ফ্যাক্টর। আরেকটা যেটা, সেটা হলো যে কিছু অনলাইন জার্নাল আছে বা বিজনেস জার্নাল আছে যেগুলো পিওরলি বিজনেস, সুপারলেটিভ লেভেলের বিজনেস জার্নাল এবং অনলাইন ফ্রি, যেমন এমডিপিআই পাবলিশার্স বা হিন্দাবি পাবলিশার্স এন্ড সো অন। আনফরচুনেটলি ওদের মার্কেটিং পলিসি এত স্ট্রং, জাস্ট চিন্তা করো যে এমডিপিআই এক বছরে 3000 4000 পেপার, 3000 বলা ঠিক হয় নাই, 4000 5000 জার্নাল অ্যাকসেপ্ট করে ইন 1 ইয়ার, জাস্ট সেন্সর জার্নালে। ফলে যেটা হয়, একটা জার্নালে 4000 5000 পেপার অ্যাকসেপ্টেড হওয়া, পৃথিবীর কোনো ভালো জার্নাল সেটা খুঁজে পাওয়া যাবে না,
অ্যাকসেপ্ট অনেক এই এমডিপিআর জানাগুলো অথবা আইট্রিপলি অ্যাক্সেস, যেটা প্রচুর করে, কত হাজার করে আমি জানি না, যেহেতু ওরা প্ল্যান করছে পয়সা কামানোর জন্য করবে, কারণ মানে এখন আসলে খুব বেশি কস্টলি ডাটাবেজ ম্যানেজ করা এন্ড আদার্স স্টাফ ইত্যাদি, ফলে ওরা বিজনেস পারপাসে আইট্রিপলি অ্যাক্সেস করেছে। কেউ কথা বলছেন, প্লিজ মিউট ইউরসেলফ। আর আরেকটা যেটা, সেটা হলো গিয়ে যে এই যে সায়েন্টিফিক রিপোর্টস নেচার, আমি নিজে সায়েন্টিফিক রিপোর্টস নেচারের সাথে এডিটোরিয়াল বোর্ড মেম্বার শুরু থেকে আছি, এবং আমি দেখেছি যে ওখানে এমন সব পেপার অ্যাকসেপ্ট হয় বা করা হয় যেগুলো সব তো না, কিছু কিছু কথা বলছি, যেগুলো নর্মাল কোনো কনফারেন্সেও হয়তো অ্যাকসেপ্ট হবে না, মানে একটা স্ট্যান্ডার্ড কনফারেন্স এরকম পেপার অনেক সময় অ্যাকসেপ্ট হয়। আচ্ছা, এই জন্য আমাদের মাথায় রাখতে হবে যে আচ্ছা, কেউ একজন কথা বলছে, একটু মিউট করতে হবে। নাকি আমার কথাই কেউ যদি আনমিউট থাকে তাকে মিউট করে দেন আর কি। আচ্ছা, এখন যেটা সেটা হচ্ছে যে সরি উল্টা, তো এখন যেটা সেটা হলো যে আমি যেটা বলি সেটা হলো গিয়ে যে ইট ইজ ইম্পর্টেন্ট যে আমরা দেখবো যে ভালো পাবলিশার কিনা, ওই জার্নালটা ইম্প্যাক্টফুল কিনা, দিস আর ইম্পর্টেন্ট পয়েন্ট। এগুলো আসলে দেখতে দেখতে শিখা হয় বা জানা হয়, এই আর কি। আচ্ছা, এইবার যেটা সেটা হচ্ছে গিয়ে যে আই হোপ ইট ইজ ওকে, ফার্দার হলে তো আমরা তো মানে কানেক্টেড, সো উই ক্যান ডিসকাস লট। একটা প্রশ্ন দেখলাম যে হাউ ক্যান উই ম্যানেজ সুপারভাইজার। সুপারভাইজার তো আসলে ম্যানেজ করা খুব কঠিন কাজ, এবং এটা তো নিজেরা আমরা ম্যানেজ করব না, এটা একটা ইনস্টিটিউশনালি আসবে। যেমন আমাদের ডিপার্টমেন্টের শিক্ষকরা মিটিং করে ছাত্রদের কোয়ালিটি অনুসারে ম্যাক্সিমাম অ্যামাউন্ট করে দেয়, আরেকটা ডিপার্টমেন্ট আরেকভাবে করে, আরেকটা ডিপার্টমেন্ট আরেকভাবে করে। আমাদের ডিপার্টমেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটিতে ট্রিপলি ডিপার্টমেন্টে আমাদের কিন্তু আন্ডার গ্রাজুয়েটে ফার্স্ট ইয়ার একদম শুরু থেকে, সরি ফোর্থ ইয়ার শুরু থেকে আমরা রিসার্চের টপিক দিয়ে দেই, এবং প্রতিটা স্টুডেন্ট রিসার্চ মাস্ট করতে হয়, এবং তাদের 2বার থিসিস জমা দিতে হয়, প্রেজেন্ট করতে হয়। আর মাস্টার্সে তো আছেই, পুরো 1.5 বছর তারা ফুল রিসার্চ করে। কিন্তু এটা আবার অনেক ডিপার্টমেন্টে সেটা নাই, আন্ডার গ্রাজুয়েটে তো মেজরিটি অফ দ্য কেসেস বাংলাদেশে রিসার্চ নাই, এটা মাথায় রাখতে হবে। আরেকটা পয়েন্ট যেটা সেটা হচ্ছে গিয়ে যে সুপারভাইজার এখন ইউনিভার্সিটিতে যদি পড়ার সময় আপনি না পান মিস্টার টি জাহিন, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে কোনো এক্সপার্টের সাহায্য নিয়ে বলতে হবে যে আমি আপনার সাথে কাজ করতে চাই, প্লিজ হেল্প মি। কিন্তু সেই জায়গায় আপনাকে একটু আগিয়ে যেতে হবে। অনেকে আছে যে পাস করে ফেলছে, এখন একটা কোম্পানিতে চাকরি করতেছে, তার পক্ষে বা বেকার বসে আছে, সে রিসার্চ করতে চায় কিন্তু কাউকে পাচ্ছে না। তখন খুঁজে বের করতে হবে যে সিনিয়র যারা অ্যালামনাই বিদেশে পড়াশোনা করছে, পিএইচডি করছে, তাদেরকে কোলাবোরেট করে করা যায় কিনা, অথবা কোনো টিচারকে ম্যানেজ করা যায় কিনা। আমি জানি যে প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেকে পড়ে, কিন্তু ওখানে অনেক স্টুডেন্ট থাকে, ফলে টিচারদের পক্ষে এত স্টুডেন্ট সুপারভাইজার করে ইম্পসিবল হয়, ক্লাস লোডও প্রচুর থাকে। ফলে ওই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু স্টুডেন্ট অ্যামেজিংলি ভালো করে, এক্সট্রিমলি ব্রিলিয়ান্ট। তো তারা তখন কি করবে? তখন তারা হতে পারে কোনো না কোনো টিচার থেকে মানে ধরে ধরে কাজ করবে এরকম। যেমন জাস্ট লাস্ট ইয়ার শেষ একটা পেপার হচ্ছে নর্থ সাউথে কয়েকটা স্টুডেন্ট আমাদের মাইনুল স্যার এবং আমি মিলে কাজ করেছি। তো ওইটা আইটিবি ট্রানজাকশন অফ এইচএমএস এ পাবলিশ হয়েছে, এবং অসম্ভব সুন্দর কাজ। আমি যে চিন্তা করে দেখি যে এই বাচ্চাগুলো এত ব্রিলিয়ান্ট কাজ করলো, কিন্তু মানে ওরা কিন্তু বলা যেতে পারে যে সুপারভাইজড বাই সামওয়ান এলস, নট দ্যার টিচার্স। কারণ এটা সম্ভব না, নর্থ সাউথে যে পরিমাণ টিচার আছে এবং ওদের 50% মনে হয় পার্ট টাইম টিচার্স বা সো অন, বা অনেক টিচারই পার্ট টাইম। ফলে এবং ছাত্র হচ্ছে হাজারে হাজার হাজার, এবং এরকম। তো এইসব কারণে দেখা যায় অনেক ব্রিলিয়ান্ট ছেলে পেলেও সুপারভাইজার পায় না, পাস করার পরে পায় না, চাকরিতে ঢুকার পরে অনেকের মনে হয় যে এখন কিছু শিখলাম, অনেকে বিদেশে যাবে, এইসব ব্যাপার স্যাপার থাকে। তো আমার মনে হয় যে ইউনিভার্সিটি লেভেলে যদি না পাওয়া যায়, বাইরে থেকে পেতে গেলে ওইটার জন্য কিছুটা কাজ এগিয়ে আগানো যায়। এবং একটা চালাকি স্ট্র্যাটেজি বলি যে বিভিন্ন কনফারেন্সে হয় বা ওয়েবিনার হয়, ওইসব জায়গায় অ্যাটেন্ড করা। আমি এই পলিসিটা বলি যে অ্যাটেন্ড করার আগে ওই টপিক সম্পর্কে ভালো মতো জানার পরে ওই জায়গায় যখন প্রশ্নোত্তর পর্ব থাকে, তখন ওই মানে ওই ব্যক্তিকে তোমার কাজের বা চিন্তার ধারণা দিয়ে তুমি একটা প্রশ্ন করো যে স্যার আপনার এখানে আপনি এই জিনিসটা বলেছেন, আমি এরকম একটা চিন্তা করতেছি, ক্যান ইউ অ্যান্সার মি, অথবা উইল ইউ প্লিজ এক্সপ্লেইন দিস টু মি। এইভাবে যখন করা হবে তখন কিন্তু একটা চেনা জানা হয়, এবং তখন তুমি বলে থ্যাংক ইউ সো মাচ, আমি কি আপনাকে পরবর্তীতে একটু জিজ্ঞেস করতে পারি? সে বলবে শিওর ইউ আর, নামটা কিন্তু জানা হইলো টি জাহিন, ইনস্ট্যান্টলি আপনি তার ইমেল করে ফেললেন যে আপনার সাথে কথা বলেছিলাম, আমি এটা আলাপ করতে চাই, জুম লিঙ্ক অথবা ফেসবুকে মেসেঞ্জার, বা অথবা আমি এই জিনিসটা পড়তে চাই বা এই জিনিসটা ক্লিয়ার। পিপল উইল হেল্প ইউ ফর শিওর।
এই হচ্ছে কথা। আর যদি কখনো মানে কেউ না তাকায়, তাহলে আরেকজন পাওয়া যাবে। মানে হতাশ হয়ে মানে বিরহ বেদনা নিয়ে চলবে না আর কি। রিসার্চ করে যেতেই হবে যে কোনো ভাবেই। এই হচ্ছে পয়েন্ট। আমি ম্যাক্সিমাম 1 আওয়ার দিতে পারবো যে কোনো রিসার্চার যদি ডিসকাস করতে চায়, কিন্তু আই উইল নট বি পার্ট অফ ইউর রিসার্চ আনলেস আই নো সামওয়ান এবং ভেরি মাচ কানেক্টেড, এবং আমরা অনেক লম্বা সময় ধরে যদি কাজ না করি। সুতরাং এটা হলো আমার ক্লিয়ার কথা যে কারো যদি কোনো হেল্প লাগে, আমি অনেক মানে রেগুলারলি কাজ করে থাকি, আধা ঘন্টা 1 ঘন্টা করে আমি পরামর্শ দিই বা শুনি বা ডিসকাস করি, দেন আমি ভুলে যাই। এই হচ্ছে বিষয়। সো আই এম ওকে টু ডিসকাস, বাট অনলি ফর শর্ট টাইম, নট টু বি এ সুপারভাইজার। নেক্সট কোশ্চেন হচ্ছে, ডাজ ইট ক্রিয়েট এ ব্যাড ইমপ্রেশন ইফ দেয়ার আর টু মেনি অথার্স? নো। পয়েন্ট হচ্ছে যে টু মেনি অথার্স হইলেই যে এটা বাজে হবে তা না। নেচার বা এইসব জায়গায় তো 12, 15, 20, 50 জন থাকতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু পয়েন্ট হচ্ছে যে যেই পেপারে দেখে মনে হচ্ছে এতজনের দরকার নাই, হ্যাঁ, যে কাজটা দেখা যাচ্ছে যে এটা তো 6 মাসের কাজ একজনই করতে পারে, সেখানে আমার 10 জন অথার থাকবে কেন? তাদের কন্ট্রিবিউশন কি? এই জন্য আমার ওই যে পেপার রাইটিং এর ওখানে একটা স্লাইড ছিল, আপনারা দেখতে পারেন। সেটা হচ্ছে যে অথারশিপের ক্ষেত্রে 7-8 রকমের তাদের ইনভলভমেন্ট বা কন্ট্রিবিউশনের ব্যাপার আছে, যেমন কনসেপচুয়ালাইজেশন, আইডিয়া জেনারেশন, ডেটা অ্যানালাইসিস, এরপরে হচ্ছে যে মূল পেপারটা লেখা, মূল পেপারটা ড্রাফট করা অথবা এডিট করা, এরকম অনেকগুলো জায়গায় কোনো না কোনো জায়গায় অথারকে ফিট করতে হবে। ইফ ইউ ক্যান নট ফিট সামওয়ান, জাস্ট গোস্ট অথার হিসেবে চলে আসছে অথবা ডার্লিং হিসেবে চলে আসছে। আমি নিজে পেপার পেয়েছি আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্টই, ঠিক আছে, দেখা গেছে এমন একজনের সাথে অথারশিপ হয়েছে বা এরকম, আসলে তার সুইট হার্ট, তো সুইট হার্টের নাম দিয়ে দিছে, সেই হিসাবে মানে পেপারে অথার হয়ে গেছে। লাকিলি আমি এগুলোর সাথে ইনভলভ থাকার কারণে মোর দেন এ ডিকেড আই হ্যাড লটস অফ ফান এজ ওয়েল। হার্ড ওয়ার্কের সাথে সাথে এরকম মজাও অনেক পেয়েছি যে ইত্যাদি। তো আবার অনেকে সুপারভাইজারকে বাদ দিয়ে দেয়, যেটা বললাম, যেমন বুয়েটের একজন প্রফেসরকে বাদ দিয়ে দিচ্ছে, বুয়েটের 3 জন স্টুডেন্ট ট্রিপলির। তা আমি আবার পেপারটা দেখলাম যে ও হচ্ছে এক্সপার্ট, তা ওই বুয়েটের সেই টিচারের কাছে পেপারটা রিভিউ করতে দিলাম। রিভিউ করার পরে সেই টিচার তো ফেরোসাস, আগুন হয়ে গেছে। সেই আগুনে ওই 3 জন ছাত্র পুইরা জয়লা ছাই হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে ওরা হচ্ছে ওই স্যারের স্টুডেন্ট, স্যারের পারমিশন ছাড়া স্যারের নাম বাদ দিয়ে পেপার সাবমিট করে দিছে। বলে তো ওই স্যার পারলে ওদেরকে মেরেই ফেলে। কিন্তু এটা টিচারদেরই ফেইলিউর যে আমরা যেহেতু রিসার্চ ইথিক্স শিখাই না, শুরুতে বলি না যে উইদাউট মাই পারমিশন। যেমন আমার স্টুডেন্ট সবাইকে পরিষ্কার বলা থাকে, দেশে থাকলে কাগজে কলমে লেখায় নিতাম একটা কাগজে কি কি করতে পারবে, আমার পারমিশন ছাড়া পৃথিবীর কোথাও সাবমিট করতে পারবে না, ডুয়াল সাবমিট করতে পারবে না, আমার মুখের কথা চলবে না, কারণ আমি গাঞ্জা খেয়েও তো মানে বলতে পারি, ঠিক আছে। রিটেন ডকুমেন্ট লাগবে, যে ইমেইলে পরিষ্কার ভাষায় অ্যাপ্রুভ করেছে, নাও ইউ ক্যান সাবমিট, আদারওয়াইজ এটা কিন্তু সঠিক না। এবং ওইসব জায়গায় ভুল হতে পারে, এবং ভুল হলে সব অথারদের কিন্তু এটা ক্যারি করে। অফকোর্স আরো অনেক ব্যাপার আছে। তো এই জন্য বেশি অথার যে খারাপ তা না, কিন্তু ফর এক্সাম্পল, যে এক্সাম্পল না দেয়, এক্সাম্পল দিতে গেলে আবার অনেকে অনেক মাইন্ড করতে পারে। আমার নিজের ব্যক্তিগত এক্সাম্পল দিতে গেলে অনেক সময় দেখা যায় সেটা অন্যকে ইনভলভ। শুধু এতটুকু বলি যে একটা সার্ভে পেপার যদি হয়, সেখানে যদি 20 জন থাকে, 10 জন থাকে, হুইচ ইজ রং। কারণ ওই সার্ভে পেপারে দেখা যাবে 4-5 জনের বেশি হয়তো খুব বেশি ইনভলভ না, বাকিরা কি জন্য আসছে, তাদের কন্ট্রিবিউশন কি, একটা দুটো মিটিং এ চুপ করে বসে থাকলে তাইলে হয় না। এই হচ্ছে বিষয়। এটা ডিপেন্ড করবে যে মানে কারা কারা কতটুকু ইনভলভ তার উপরে, এন্ড সো অন। কোন ক্ষেত্রে যেমন এই জাস্ট চায়নাতে একটা মানে ওয়ার্ল্ডের টপ কনফারেন্স আইজিসিবি, ইন্টারন্যাশনাল জয়েন্ট কনফারেন্স অন বায়োমেট্রিক্স, সেই কনফারেন্সে আমরা একটা কম্পিটিশন অ্যারেঞ্জ করেছিলাম। সেই কম্পিটিশনে যেহেতু আমরা বেশ কয়েকজন অর্গানাইজার ছিলাম, এবং স্টুডেন্টদের বেশ কয়েকজন মানে কম্পিটিশনের সামারি পেপারটা অনেক হেল্প করছে, সবকিছু মিলাই আমরা যখন করছি ওখানে অনেক কথা ছিল, দ্যাট ইজ লজিক্যাল। কিন্তু আমি যদি এমন একটা কাজ করলাম যেখানে আমি নিজে অথার হিসেবে হয়তো যদি মধুকে চিনতেছি না, হঠাৎ করে কেউ নাম চলে এলো 2-3 জনের বেশি, তাহলে ওইটা একটা বেশি অড হয়ে যায় আর কি। বাট ইউ ক্যান ডিসাইড বেসড অন দ্য বাস্তবতা হচ্ছে যে অনেস্ট বাস্তবতা আর কি, যে হ্যাঁ কাউকে খুশি করার জন্য দরকার নেই। প্লিজ অ্যারেঞ্জ দিস কাইন্ড অফ প্রেজেন্টেশন এভরি মান্থ ইফ পসিবল। কারো যদি দরকার লাগে আই ক্যান হেল্প, আই ক্যান টক। নেক্সট আমরা পেপার রাইটিং নিয়ে আমরা কথা বলতে পারি, এই হচ্ছে বিষয়। আরেকটা হচ্ছে Q1, Q2, Q3, Q4 জার্নালস, জাস্ট গুগল সার্চ দিলে জানতে পারবেন। এটা হচ্ছে জাস্ট একটা মেট্রিক। বাবা আমি একটা টক আছে, তুমি দেখাতে চাও মানুষকে, আসো। আচ্ছা, তো সাধারণত ধরা হয় Q1 ইজ বেটার দেন Q2 এন্ড সো অন, বাট মাথায় রাখতে হবে যে অনেক বিজনেস জার্নাল, ফেক জার্নাল, সেগুলোরও Q1 মানে এগুলা বেশি হয়ে যায় বিভিন্ন, কারণ ম্যাট্রিক তো,
ঠিক না? যেমন ঢাকা ইউনিভার্সিটির র্যাঙ্কিং গ্লোবালি কম, কিন্তু আমরা কি ঢাকা ইউনিভার্সিটির বা বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি র্যাঙ্কিং গ্লোবালি কিচ্ছু না ঢাকা ইউনিভার্সিটির মতোই। তাহলে আমরা কি বলবো এগ্রি ইউনিভার্সিটি অথবা ঢাকা ইউনিভার্সিটি মানে ইম্প্যাক্ট অন বাংলাদেশ কম বা দুর্বল? সবকিছু কি সব মেট্রিক দিয়ে বোঝা যায়? বোঝা যায় না, তাই না? ব্যাপারটা হচ্ছে এরকম। সুতরাং আমাদের মাথায় রাখতে হবে যে শুধুমাত্র Q1 Q2 ইজ নট এভরিথিং, শুধুমাত্র ইম্প্যাক্ট ফ্যাক্টর বেশি বা কম এটাই এভরিথিং না। এই হচ্ছে বিষয়। বাট এটাও মাথায় রাখতে হবে এগুলা গ্লোবালি অনেক ইউনিভার্সিটি, অনেক দেশ, অনেক জায়গায় এগুলো গুরুত্ব দেয়। যেহেতু গুরুত্ব দেয়, সুতরাং মানুষজন বাধ্য হয়েই ওগুলার পিছনে মানে চিন্তা করে যে ওইসব জায়গায় করি। কিন্তু মানুষ সবচেয়ে বেশি যেটা দেখে সেটা হলো যে রিলেটেড জার্নালে, কাছাকাছি জার্নালে এবং টপ পাবলিশার্স বা ভালো পাবলিশারের রিলেটেড জার্নালে আপনার পেপারটা আসছে কিনা। আমি কাজ করি কম্পিউটার ভিশন সেন্সর নিয়ে। আমার জার্নালটা কি মানে জার্নাল টাইটেলের মধ্যে যদি থাকে কম্পিউটার ভিশন অথবা এক্সপার্ট সিস্টেম অথবা এআই অথবা কম্পিউটেশনাল ইন্টেলিজেন্স অথবা ইমেজ প্রসেসিং অথবা সেন্সর অথবা ওয়্যারেবল বা এই টাইপের, তাহলে বোঝা যাবে যে আমি একদম খুবই ক্লোজলি বা প্যাটার্ন রিকগনিশন, তাহলে খুবই ক্লোজ রিলেটেড জায়গায় আমি সাবমিট করলাম। কিন্তু আমি যদি সাবমিট করি হচ্ছে ইন্টারন্যাশনাল জার্নাল অফ কম্পিউটার অথবা ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইমার্জিং সামথিং সামথিং এরকম, তাহলে বোঝা যাবে যে আমি আমার রিলেটেড জায়গায় পাঠাইনি। আমি যদি পাঠাই ইন্টারন্যাশনাল জার্নাল অফ সিগন্যাল রিলেটেড কিছু, তাহলে বোঝা যাবে যে ঠিক এক্স্যাক্টলি যেখানে যায় সেই জায়গায় আমার কাজটা পাবলিশ হয়নি। লোকজন তখন এটাকে, এবং মানুষজন যারা ওই ডোমেনের লোক সে বুঝে, যেমন আমি অ্যাটলিস্ট আমার ডোমেনের যেগুলো টপ জার্নাল, মিড লেভেল জার্নাল অনেকগুলো আমি জানি। যখনই আমি দেখি যে আরেকটা জায়গায় যেমন IEEE অ্যাক্সেস আমার নিজেরও পেপার আছে, কিন্তু ইটস নট দ্য সেম লেভেল অ্যাট অল, যেটা হতে পারে যে IEEE অন্য কোনো ট্রানজাকশনের বা রিলেটেড অন্য কোনো জার্নাল, অবশ্যই না। কারণ এটা একটা পিওরলি ফ্ল্যাট সাইন্টিফিক রিপোর্টসে আমি আছি এবং আমি চাই যে আমার একটা পেপার হোক যাতে করে আমি লিখতে পারি আমার নেচারের পেপার আছে। কিন্তু এবং ইটস ফান এবং মজা এবং আনন্দ। তো এখন পয়েন্ট হচ্ছে যে ওখানে পয়সা লাগে, একটা সমস্যা। তো সাইন্টিফিক রিপোর্টসে যদি আমি পেপার পাঠাই, সেখানে যদি আমার হয়, তার পরিবর্তে আমার যদি IEEE ট্রানজাকশন অফ সামথিং এ হয় যেটা আমার রিলেটেড, আমার কমিউনিটি ওইটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে। কিন্তু ফেসবুকে আমি হতে পারে 1000 লাইক পেয়ে যাবো, ওয়া ওয়া হবে, এই হচ্ছে বিষয়। সুতরাং এটা মাথায় রাখতে হবে যে কোনটা কি। যেমন সাইন্টিফিক রিপোর্টস এর মতো সাইন্টিফিক ডেটা আছে একটা জার্নাল, তা ওইটাও কিন্তু একটা শুধুমাত্র ডেটা সেটের জন্য একটা জার্নাল। সুতরাং সেই ডেটা সেটের জন্য যে জার্নাল, সেই জার্নাল নিশ্চয়ই একটা বড় জার্নালের ধারে কাছে না। ইফ আই হ্যাভ মানি এন্ড ইফ আই হ্যাভ এ গুড ডেটা, তাহলে আমি চোখ বন্ধ করে করে ফেলতে পারবো। তো এগুলা হচ্ছে বিষয়। ফলে আমার মনে হয় না যে মানে ইউ নিড টু থিঙ্ক টু মাচ অ্যাবাউট দিস নাও। ইউ ট্রাই টু লার্ন এজ মাচ এজ পসিবল, ডু দ্য বেস্ট রিসার্চ ইউ ক্যান। আপনার যখন ভালো কাজ হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন কোন টাইপের কাজ হয়েছে, কারণ আপনি জার্নাল পড়েই তো কাজ শিখছেন। তখন ওই টাইপের জার্নাল গুলোতে আপনি সাবমিট করতে পারবেন। এটা একটা ট্রিকি জায়গা। যেমন আমার লেভেল একটা ছেলে, সে একটা ভালো জায়গায় পাঠাইছিল, রিজেক্ট হয়েছে, পরে আরেক জায়গায় পাঠাইছে, সেখানে রিজেক্ট হয়েছে, এখন মন খারাপ। এখন সে এমন জায়গায় পাঠাচ্ছে, তা আমি তাকে শুধু একটাই সাজেস্ট করলাম যে ওয়্যার এভার ইউ সাবমিট, ডোন্ট সাবমিট টু এ পাবলিশার যেটা বিজনেস পাবলিশার বা একদম রেপুটেশনটা ভালো নাই, যদিও তাদের অনেক জার্নাল খুব ভালো আছে। বেটার তুমি একটা স্ট্যান্ডার্ড পাবলিশারের নতুন জার্নালে পাঠাও, যেখানে রিলেটিভলি ইজিয়ার পেপারটা অ্যাকসেপ্ট হতে পারে। সো এই পয়েন্টগুলো আর কি মাথায় রাখতে হবে। আমি এটাই লাস্ট কোশ্চেন নেই, পরে না হয় ভবিষ্যতে আবার আলোচনা করা যাবে। হাউ মেনি রিসার্চ পেপারস ডু ইউ হ্যাভ, হোয়ার দে পাবলিশড? আমার মনে হয় আমি কতটুকু আছে সেটা ইম্পর্টেন্ট না। আমি যে কথাগুলো বলেছি সেগুলো হচ্ছে যে আমি অনেক পচা, আমরা বাংলাদেশে এ পর্যন্ত রিসার্চের লিগাসি তৈরি করতে পারিনি। আমার কথা হলো যে অতীত কি করেছে সেটা না ঘেটে আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ডে আসার জন্য কিভাবে ঝাঁপিয়ে পড়ে এক্সট্রিমলি কম্পিটিটিভ ওয়েতে টপ কোয়ালিটি কাজ করে আমরা শিখবো, জানবো এবং দেশের সুনাম করব এবং বিদেশেও ভালো জায়গায় যেতে পারবো, সেই চেষ্টাটা আমরা করব। এইটাই হচ্ছে পয়েন্ট নাম্বার 1। নাম্বার 2, আমার বিস্তারিত জানতে গেলে এই যে এখানে যে আমার ওয়েবসাইট আছে ahadvisionlab.com, সেখানে গেলেও পাবেন। এবং ডেফিনেটলি স্ট্যান্ডার্ড ওয়াইজ এটা এক্সট্রিমলি ইনসিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ কন্ট্রিবিউশন ইন দ্য রিসার্চ ডোমেইন। এটা হচ্ছে একদম অনেস্ট অপিনিয়ন। গ্লোবাল স্ট্যান্ডার্ডে যদি আমরা দেখি তাহলে সেটা খুবই খারাপ। আর যেহেতু এটা IEEE একটা ইভেন্ট, IEEE উইমেন ইন ইঞ্জিনিয়ারিং অ্যাফিনিটি গ্রুপের একটা ইভেন্ট, সবাই IEEE সাথে জড়িত না হলেও আমার একটা রিকোয়েস্ট হচ্ছে যে IEEE ফেলো যারা হয়
রিসার্চের উপর বেস করে তারা জেনুইনলি একটা দুইটা ফিল্ডে এমন সব কন্ট্রিবিউশন করে যেটার ইম্প্যাক্ট অসম্ভব ভালো। আপনারা সবাই স্বপ্ন দেখবেন যে IEEE ফেলো হবেন, সেই লেভেলের গবেষক হবেন। IEEE ফেলো হওয়ার জন্য বুড়া হইতে হয় না। আমার ব্যাচমেটই বুয়েটের এভারেজ স্টুডেন্ট ছিল, অ্যাকর্ডিং টু হিম টপ ছিল না, সে কিন্তু IEEE ফেলো হয়েছে অ্যারাউন্ড দ্য এজ অফ 40। ইকরাম ভাই, উনিও বুয়েটের ছিলেন, উনি কানাডাতে আছেন, ম্যানিটোবাতে অ্যাজ আই কল, উনিও কিন্তু অ্যারাউন্ড দ্য এজ অফ 40-তে IEEE ফেলো হয়েছে। আরেকজন আছে হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলে, আমরা জানি এই মুহূর্তে সে দেশে আছে, আমরা একসাথে এক সময় লাঞ্চ করেছিলাম, ওইটাই শুধু আমার স্মৃতি, সেও কিন্তু বিলো 40-তে IEEE ফেলো হয়েছে। সুতরাং মানে আপনারা আপ্রাণ চেষ্টা করেন, স্বপ্ন রাখবেন বিগ, আপ্রাণ চেষ্টা করেন। আমরা যখন ছোট ছিলাম তখন IEEE ফেলো নামও শুনি নাই, জীবনে কেউ স্বপ্ন দেখায় নাই যে আমি ওয়ার্ল্ডের টপ মোস্ট ইউনিভার্সিটিতে যেতে পারি, ওখানে পড়তে পারি, কেউ সাহসটা দেখায় নাই। কেন দেখায়নি আমি জানি না, বা আমাদের হয়তো কালচারটা ছিল না। আমি আশা করি যে আপনারা সবাই ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কড ইউনিভার্সিটিতে অথবা অন্য জায়গার টপ র্যাঙ্কড প্রফেসর আন্ডারে কাজ করবেন, এমন কাজ যে কাজ দিয়ে আপনাকে ডাইকা ডুইকা IEEE ফেলো বানায় দিবে। ব্যাপারটা হচ্ছে এরকম। উইথ দ্যাট হোপ অ্যান্ড অ্যাসপিরেশন এবং ড্রিম, আমি আশা করি যে আপনারা যারাই অ্যাচিভ করবেন ভালো কিছু আমার সাথে শেয়ার করবেন, আই উইল বি ডিলাইটেড। কারো যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে নক করতে পারবেন ইন পার্সন, আই উইল ট্রাই টু হেল্প। আমি অনেক সময় ব্যস্ত থাকি, তখন আমি রিপ্লাই দিতে না পারলে 1 সপ্তাহ পরে আবার নক করবেন, আমি চেষ্টা করব মানে রিপ্লাই দিতে। এবং দয়া করে মেসেঞ্জারে পরিচয়টা দিবেন আর কি, অনেক সময় একটা মেসেজ পাঠিয়ে দেওয়া হয়, সেটা খুব ডিফিকাল্ট হয় আর কি। তাই তো আজকে এই পর্যন্তই থাকলো, আমরা ভবিষ্যতে যদি আবার কোনো সুযোগ পাই তাহলে অন্য কিছু আলোচনা করব। তো আমরা ক্লোজ করে দেই না? Awesome. Thank Thank you you so very much. much. Thank you again. And thank you everyone for joining with us and staying with us. Thank you very much, sir. It was a very interesting and fun session.